সে আবার সন্ধ্যা প্রদীপ লিখেছেন নুসরাত সুলতানা সেঁজুতি। পর্ব ২১। তুমি কি আমার সাথে মজা করছো? তীব্র শক্ত কণ্ঠ শোনালো। হিমালয় থেকে ধসে পড়া তুষারখণ্ডের চাইতেও শীতল তার আজ, যার তোপে নোহার শীর্ণ দেহ চমকে ওঠে একটু। চোখ তুলতে চেয়েও পারল না। কথা বলতে গেলে বুঝলো শব্দভাণ্ডার তেতিয়ে আসছে প্রায়। এতটা ভয় তো ওর কোনোদিনও কাউকে লাগেনি, মাকেও না। যেদিন তীব্রর আসল পরিচয় জানলো সেদিনও না। তবে আজকে বুকের এমন উত্তলতা কিসের? ভয় ডরে শুকিয়ে আসা গলার এমন ভাবটাই বা কেন? মেয়েটা ঢোক কিনল, খুব আস্তে ঘাড় নাড়ল দুপাশে, বোঝালো না। মিরাজের ঘাম ছুটেছে, বাকিরা সংখ্যায় ১০০। তীব্রর তাও বিশ্বাস হলো না, কণ্ঠে বিরক্তি ঠেলে বলল, নুহা, আমি ৭ মাস পর পুষ্পিতার কাছে এসেছি। দেশে ফিরে ১ ঘন্টা সময় নিয়ে বিশ্রামও করিনি। হ্যাপি উইনি আইটিয়া। ওকে দেখার জন্য আমার ভেতরটা কেমন করেছে আদৌ বুঝতে পারছো তুমি? তাহলে এরকম ফালতু মজার মানেটা কি? আমার মনে হয় আমি এখন এসব ইয়ার্কি সহ্য করার অবস্থায় আছি। ফর গডস সেক, তোমার সঙ্গে আমার রুট হতে বাধ্য করো না। পুষ্পিতা কোথায়? ডাকো। নুহা অসহায় চোখে চাইল ও কি কোটে এক প্রশস্ত জল নিয়ে বলল, আমি মিথ্যে বলছি না ভাইয়া, মজাও করছি না। আমি তো জানি আপনি পুষ্পিতাকে কতটা ভালোবাসেন। তাহলে এরকম জঘন্য মজা আমি কেন করব? তীব্রর এবার রাগ হলো, পৃথিবী জ্বালিয়ে দেওয়া রাগ। দাঁতে দাঁত পিষে শ্বাস ফেলল। চোটে কিছু বলতে গেলে মুখ খুলল মিরাজ, বলল, নোহা ঠিক বলছে রে বিট্টু, পুষ্পিতার সত্যি বিয়ে হয়ে গেছে ওর মনির বান্ধবীর ছেলের সাথে। তীব্র চোখ মুখ পাল্টালো, বদলে গেল মুখের পেশি। কোথা হতে একটা সাই করে এসেই বসল ঠিক বক্ষভাগে। একটু আগে লৌহকণ্ঠ সহসা ভীষণ ধীরাজ হয়, সামান্য হেসে বলে, তোরা সবাই মিলে কিছুটা একটা প্ল্যান করেছিস তাই না? কোথায় পিতু মেয়ে লুকিয়ে আছে? বাসায় না বাহিরে? সাবিন করুণ কণ্ঠে বলল, কোনো ব্যাংক হচ্ছে না পিট্টু, ওরা সত্যি বলছে রে, পুষ্পিতা আর তোর নেই, সে এখন অন্যের স্ত্রী। তীব্র খোলা নেত্রমণি এক মুহূর্তের জন্য থমকে বসল জায়গায়। হাত ঘষে গোলাপের তোড়াটা মাটিতে পড়তে নোহা নিম্নষ্ট দাঁতে পিষে নিল। কান্নার তোড়ে একটা বড়সড় বাদ ফেলেও ব্যর্থ হলো পরপর। পোকানোর সাথে সেটা ছুটে এলো বাহিরে। তীব্র স্তব্ধের নয় সবাইকে দেখে নেয় এক পল। কারো ঠোঁটে এক ফোঁটা হাসি নেই। তার বন্ধুদের মুখাপবে এই মলিনতা সে চেনে না। নোহাকে এমন কাঁদতেও তো কোনোদিন দেখেনি। এতগুলো মানুষের নিভ্রান্ত মুখশ্রী সাক্ষী জোগায়, তাদের কথাই ভুল নেই। তীব্র সব ঘটনা পরপর সাজালো ও গাজীপুরে আশপাশনে মিরাজদের অভিব্যক্তি পাল্টে যাওয়ার ছাপটুকু স্পষ্ট প্রমাণ রাখলো আরেকটি বার। এর মানে সত্যিই ভিতুমির। তীব্রর পৃথিবী তুলে ওঠে, বাড়ির তলায় জমিন সরে যায়। বলবান দেহটা দূর বললেন নাই এক পা পিছিয়ে যায় অমনি। সাবিন এগোতে চাইলে হাত তুলে মানা করল। নিজের বুকে এলোমেলো পাতা ফেললে বলল, সৎ মিথ্যে। পুষ্পিতা আমি ছাড়া অন্য কাউকে বিয়ে করতেই পারে না, আমি অন্তত বিশ্বাস করি না। নুহা চোখ মুছে বলল, আপনি একটু দাঁড়ান, আমি আসছি। শোবার ঘরের দিকে ছুটে গেল মেয়েটা। তীব্র শূন্য চোখে চেয়ে রয় সে পথে। রুট্টু মস্তিষ্ক সচল কিছু নেই। এই তো কিছুক্ষণ আগে যে মেয়েটা তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বলল, কোনোদিনও ছেড়ে যাব না, সে হুট করে অন্যের বউ হবে? এত সহজ সব কিছু? না না, বিহিত মেয়েকে তীব্র চেনে। যে কেউ যা কিছুই বললেই হলো। নিজের ভালোবাসার প্রতি তীব্র বিশ্বাস নেই। তীব্র স্বস্তির দম জড়ালো হলো, নিঃশ্বাসে ফ্যাসফ্যাসে আওয়াজ স্পষ্ট। ঘন ঘন চিপে ঠোঁট ভিজিয়ে দেখলো এদিক ওদিক। তার ভিতরের উন্মাদনা হয়তো বুঝলো আরমান। হাত ধরে বলল, তুই বস বিট্টু, একটু বস। ওরা কি বলছে আরমান? বিতু মেয়ে কেন বিয়ে করবে? ও তো আমাকে ভালোবাসে তাই না? আরমান ভেজা গলায় বলল, একটু বস তুই প্লিজ। অশান্ত তীব্রকে ধরে কোনো মতো সোফায় বসালো আরমান। এর মাঝে এসে দাঁড়ালো নোহা, একটি খাম বাড়িয়ে দিয়ে সময় নিল একটু, থেমে থেমে বলল, এটা এটা পুষ্পিতা আপনাকে দিতে বলেছে। দেওয়ার সময় নুহার হাত যতটা কাঁপলো তার চেয়েও অধিক কাঁপলো তীব্র শক্ত শরীর। থরথরে আঙ্গুল নিয়ে খামটা ধরল সে। বুক কাঁপছে। পরিষ্কার হৃৎপিণ্ডের বিকলতা। আস্তে ধীরে খামের পিন ছুটিয়ে ভেতরে হাত দিতেই বেরিয়ে আসে কাগজে লেখা কয়েকটা লাইনের চিঠি। পেছনে আরেকটা কিছু দ্রব্য যে মেঝেতে পড়ে যায়। তীব্র সেদিকে দেখল না। পুষ্পিতার হাতের লেখা সে চেনে, ক্লাসে বহুবার দেখেছে। তার মনোযোগ এখানেই। চিঠিটা মেলাতে গিয়েও থমকায় একবার, মন দিয়ে যায়। ভেতরে এমন কিছু না থাকুক যেটা সহ্য করার ক্ষমতা ওর নেই। তীব্র মাথা নুইয়ে শ্বাস নিল, যেন জোর বাড়ল বুকের। তারপর ঝট করে কাগজকে মেলে ধরল সামনে। শুরুতে কোনো সম্বোধন করলাম না, কারণ যখন আপনি চিঠিটা পড়বেন তখন আপনাকে সম্বোধন করার মতো কোনো অধিকার থাকবে না আমার। জানি চিঠিটা পড়ার পর আপনি আমাকে ঘৃণা করবেন, হয়তো কখনো আমার মুখটা দেখার ইচ্ছেও হবে না। কিন্তু সত্যি এটাই, আমি মনির বিরুদ্ধে যেতে পারিনি। কি করে যাব বলুন? ওই মানুষটা আমাকে এতিমখাতা থেকে এনে মায়ের মতো আদর স্নেহে দিয়ে বড় করেছে। কোনোদিন নিজের ছেলে মেয়ের থেকে আমায় আলাদা করে দেখেনি।
সেই মরি যখন এসে বলল আপনাকে ভুলে যেতে, সে চায় না আমি কোনো মাস্তানের বউ হই, তখন আর আমি মুখের উপর না বলতে পারিনি। 19টা বছর যে ভালোবাসলো, দুদিনের ভালোবাসার জন্য তাকে আমি ফেরাই কী করে? তাই মনের সিদ্ধান্তকেই আমি মাথা পেতে নিয়েছি। আপনি আরও অনেক ভালো মেয়ে পাবেন। আমি তো আপনার যোগ্য কোনোদিনই ছিলাম না, তাই বলে যাবেন আমাকে, ধরে দেবেন। পুষ্পিতা, আপনার জীবনে আসা একটা দুঃস্বপ্ন ছিল। আমি সুখে আছি, আপনার সুখও কাম্য রইল। ইতি, পুষ্পিতা। চিঠি শেষ। নিচে কলমের একটা দাগও নেই। বাকরুদ্ধ তীব্র বরফের ন্যায় জমে রইল কিছুক্ষণ। পুষ্পিতার লেখা একটা লাইন তুখরভাবে বেঁচে উঠল মাথায়। 19টা বছর যে ভালোবাসলো, দুদিনের ভালোবাসার জন্য তাকে আমি ফেরাই কী করে? ছেলেটা টের পেল তার বুক আর কাঁপছে না, বরং আস্ত শরীরটা রক্ত জমাটের নাই ঠান্ডা হয়ে আসছে। কোনো কিছু কানে যাচ্ছে না, যে ও শুনতে পাচ্ছে না তীব্র। সব কেমন ঝাপসা, স্বচ্ছতাহীন। এই ব্যথাটাকে কি বলে? এটা কি মরে যাওয়ার মতো কষ্ট? এই যে তীব্রর সাথ আটকে আসছে, এই যে তীব্রর সামনে সব ধোঁয়াশা হয়ে আসছে, একে কি মরণ যন্ত্রণা বলে? আরমান চোখের জল ফেলে দিয়ে গালে বলল, বিট্টু, এবার নিজেকে কি করে সামলাবে বলতো? সাফিন বলল, জানি না রে। যে মেয়ের জন্য সব ছেড়ে এসেছিল, সেই মেয়েই ওকে। তারপর ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলল সে। মিরাজ কাছে এগিয়ে এলো মেঝেতে তীব্রর হাঁটুর কাছে এসে ওর দিকে চেয়ে রইল খানিকক্ষণ। তীব্রর চোখের একটা পাতাও নড়ছে না, কেমন অনুভূতি শূন্যের নয় চিঠির লেখা দেখছে। ও হাঁটুতে হাত রেখে বলল, সেদিন তুই পুষ্পিতাকে নিয়ে বেরিয়ে গেলি। আমরা এতবার ফোন করলাম, কিন্তু কাউকেই পাচ্ছিলাম না। দুজনের ফোনই সুইচ অফ। এদিকে আঙ্কেলও তোকে না পেয়ে নাহিদকে ফোন করলেন। আমরা চিন্তায় বড় অস্থির হয়ে পড়ি। ঠিক বিকেল নাগাদ খবর পেলাম তোদের অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা ছুটে যাই, পুষ্পিতাকে ততক্ষণে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়, কিন্তু তোকে পাওয়া যাচ্ছিল না। পুলিশ টিপের খোঁজ নিতে আনতে পেরেছিল, ওটা স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের গাড়ি। তারপর ওরা আঙ্কেলকে খবর দেয়, আঙ্কেলই জানিয়েছিলেন আমাদের। পুলিশ সন্দেহ করে তুই হয়তো নদীতে পড়ে গেছিস, যদিও নদীর গভীরতা কম, কিন্তু তোর মাথার অত গভীর চোটের জন্য তুই তখন একটা লাশের থেকে কম কিছু ছিলি না। নদী থেকে উদ্ধার করা মাত্রই আঙ্কেল তোকে সোজা ঢাকায় নিয়ে যায়। আমরাও সাথে যাই। পুষ্পিতার খবর নিলাম, শুনলাম ও বেঁচে আছে। নুহা, আয়শা, আন্টি, ওর মনি সবাই ছিল ওর কাছে। আমরা তোকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, নাহিদও আমাদের সাথে ছিল। তোর অবস্থা এত খারাপ, ডক্টর কোনো ভরসাই দিতে পারছিলেন না। আন্টি কান্নাকাটি, এমনকি আঙ্কেলও ভেঙে পড়েছিলেন। ওই সময় আমরা সবাই হাসপাতালেই ছিলাম। এরপর যখন কোনো কিছুতেই কোনো লাভ হচ্ছিল না, আঙ্কেল আর রিস্ক নিতে চাননি। তোকে নিয়ে সিঙ্গাপুরে রওনা করলেন, আর আমরা কাঁচিপুরে ফিরে আসি। কিন্তু এসে আর পুষ্পিতাকে পাইনি। জানতে পারলাম ওর মনি ওকে নিয়ে গেছে। আঙ্কেল তো দেশের মাঝে কয়েকবার এসেছিলেন। খবর পাইতে কমায় চলে গেছিস, কবে জ্ঞান ফিরবে কেউ জানে না। হঠাৎ একদিন পুষ্পিতার মনি এলেন। অ্যাক্সিডেন্টের সময়ে উনি জেনে গিয়েছিলেন তুই কে। খবরে দেখাচ্ছিল তোদের অ্যাক্সিডেন্টের ব্যাপারটা। আর তোর আসল পরিচয় জানার পর উনি তোর সাথে পুষ্পিতার বিয়ে কিছুতেই দেবেন না। আমরা তো নিশ্চিত ছিলাম পুষ্পিতা অন্য কাউকে বিয়ে করবে না, ও তোকে ভালোবাসে। কিন্তু যখন এই চিঠি আর ছবিটা পেলাম না, আমাদেরও সব বদলে গেল রে বিট্টু। অন্যের চিঠি পড়া ঠিক না জেনেও আমরা পড়েছি শুধুমাত্র পুষ্পিতার দিকটা শুনতে। পুষ্পিতা মনির অমতে যাবে না বলে অন্য একজনকে বিয়ে করে ফেলেছে। ওই মহিলা ভয় ছিলেন তুই যদি সুস্থ হয়ে ফিরে কোনো সমস্যা করিস, তাই তোর ফেরার আগেই উনি মেয়েকে বিয়ে দিয়ে ঢাকার বাইরে পাঠিয়ে দিয়েছেন। পুষ্পিতা কোথায় আছে আমরা কেউ জানি না, এমনকি নুহার সাথেও ওর কোনো যোগাযোগ নেই। নুহা বলল, আমি অনেকবার চেষ্টা করেছিলাম যোগাযোগ করতে, কিন্তু আন্টি রাজি হননি। পুষ্পিতার অতীতের কোনো ছায়া ওর উপর পড়ুক আন্টি চান না। তীব্র একটা কথাও বলল না। মেঝেতে উল্টো হয়ে পড়ে থাকা কাগজের মতো বস্তুটাকে চোখে তুলে চোখের সামনে ধরল। নিবু বিলাতি নয়নজোড়া চমকে উঠল অমনি। ধারালো চুরির মতো কিছু একটা খন্ড খন্ড করলো ওর পাঁচরটাকে। লাল টুকটুকে বসেছে পুষ্পিতা, কিছু একটাতেই সই করেছে, কাবিননামা নিশ্চয়। কথাকর এই দৃশ্যটা তীব্র সব কিছু এক লম্হায় চুরমার করে দেয়, ভেঙে কুড়িয়ে দেয় ভালোবেসে করা তার স্বপ্ন শৃঙ্খটাকে। সাপিন এসে কাঁধে হাত রাখে, তুই ঠিক আছিস বিট্টু? তীব্র চোখ তুলে চাইল। নিষ্পাপ চাহনিতে সাপিনের বুক মোচড় দেয়। কিছু বলতে হা করলো, তীব্র হাত তুলে মানা করলো। উঠে দাঁড়ালে হঠাৎ, সব সময়কার মতন গতিতে আজ দাপট নেই। পথচকুল যেন ট্রেনে হিঁচড়ে নিচ্ছে। বাইরে যেতে নিলেই আরমান শুধালো, কোথায় যাচ্ছিস? উৎকণ্ঠিত সে। আমি একটু একা থাকতে চাই। তারপর সিঁড়ি বেয়ে সোজা নেমে গেল তীব্র। চলে যাওয়া শরীরটার দিকে বাধিত নয়ন মেলে রাখলো ওরা। গোটা মফস্বলে তখনও জেগে। রাস্তা দিয়ে একের পর এক বাহন ছুটে যাচ্ছে। খোলা রাস্তার বুকে টালমাটাল কদমে হাঁটছে তীব্র। হাতের মুঠোয় পুষ্পিতার বউ সাজার ছবিটা। তার চোখের ভাষা দিশাহীন। কোথায় যাচ্ছে, কোন লেনে যাচ্ছে কে জানে। মাঝে দু একটা গাড়িতে ধাক্কা লাগতেও লাগেনি। এক ড্রাইভার চেঁচিয়ে গালি দিলে। অন্যজন কর্কশ ভাষায় বললেন,
শালা, দেখে হাঁটতে পারিস না? তীব্র ওইসব শুনলই না। শ্রান্তের ন্যায় একটা বিস্তর সফর শেষ করতে রওনা করলো সে। চোখ কান সব পাতে উষ্পিতার দখলদারি। মেয়েটা হাসতে, কথা বলছে, কাঁদছে, কখনো কখনো দুষ্টু এসে বলছে, ইস বখাটে। তীব্র চোখ বুজে ঢোক গিলল। এসে থামলো ঠিক সেই জায়গায় যেখান থেকে শুরু হয়েছিল তার সন্ধ্যা প্রদীপ জ্বলে ওঠার গল্প। উত্তাল শ্রাবণীর তাণ্ডবকে চাপিয়ে পুষ্পিতা যখন ছুটে এসে হামলে পড়ল বুকে, সবকিছু তুচ্ছ করে বলল, আমি আপনাকে ভালোবাসি স্যার। তপ করে বসে পড়ল তীব্র। হাঁটুর শক্ত দুই হাড় তখন পিচের দখলে। আজকে বৃষ্টি নেই, মেঘের গর্জনও নেই কোথাও, অথচ তীব্রর ভেতরটা মেতে উঠল প্রকাণ্ড ঘূর্ণিঝড়ে। টলমলে চোখ তুলে অন্ধকার বাতাসটাকে দেখল সে। এই গেট, এই রাস্তা, এই বাড়ি, সবই তার ভালোবাসার সাক্ষী। এখানে থেকে ওদের কাছাকাছি আসার শুরু। অথচ কি হলো? যাকে নিজের চেয়েও প্রচণ্ড ভালোবাসায় মুড়িয়ে দিল তীব্র, সে আর ওর নেই। ও অসুস্থ হতেই অন্য কারো বউ হয়ে গেছে। তীব্র নিরট বিয়ানরাতে চূর্ণ হয়। বুকের ভেতরে ক্লেশের জোয়ার ধেয়ে আসে। ভেঙে যায় পোক্ত সত্তার সমস্ত শক্ত থাকার নিয়ম। হাত থেকে ছবিটাকে ছুঁড়ে ফেললো প্রথমে। অল্প হাওয়ায় উড়ে উড়ে সেটা আবার ওর কাছে ফিরে এলো, ঠিক চোখের সামনে পড়ল। পুষ্পিতার ঝুঁকে সই করার দৃশ্য। তীব্রর বাম চোখের জলটা অল্প নেমে আসে। গাল ছুতে ছুতেও দাঁড়িয়ে থাকে। তীব্রর চোখ তখন ছবিতে। দাঁত চিবিয়ে চিবিয়ে বলল, ছলনাময়ী বিশ্বাসঘাতকনি। কি করিনি তোর জন্য? বাবা মা, নিজের সব কিছু ছেড়ে এসেছিলাম শুধুমাত্র তোকে পাওয়ার জন্য। আর তুই আমার অসুস্থতার সুযোগ নিয়ে অন্য কাউকে বিয়ে করে ফেললি। যদি ছেড়েই যাবে, ভালোবাসার নাটক করলি কেন? কেন? তীব্র চিৎকার করে উঠল। শতানু পুলিশের হাহাকারে মিটে গেল সনসনে হাওয়ায়। তীব্রর তাতে বুরুক্ষেপ হলো তো। দু হাতে মাটি খামচে ধরল সে। সাথে চোখ রক্তিম। মটমট করে উঠল নীরের চিবুক। কটমটিয়ে বলল, ঘৃণা করি তোকে। তোর মতো প্রবঞ্চক স্বার্থপর মেয়েকে আমি ঘৃণা করি। ছবিটা হাতে তুলেই এক টান মেরে ছিঁড়ে ফেলল তীব্র। কিন্তু রাগ কষ্ট এক চুলে ঠিক কমেছে? কমেনি। ছেলেটা উন্মাদের মতো মাথা চেপে ধরে। টেনে হিঁচড়ে চায় সোনালি চুল। কখনো হাঁসফাঁস করে চেঁচায়, কখনো ঘষে বসায় পিচের ওপর। প্রকোপে আঙুল থেতলে দেওয়ার চেষ্টা। গেটে দারোয়ান আজ নেই। কোথায় গেছে কে জানে। তীব্র বুক খামছে ধরল, ব্যথা কমাতে কমল না। রাগে যেতে হিতাহিত জ্ঞান হারিয়ে পাম হাতটা কোমরে ধরল নিজের। সুব্রতকে দাঁত টেপে গেল। চামড়ায় ফোটে নোনতা স্বাদ লুফে নিল জিভ। রক্ত আজ পেয়েও তীব্র ছাড়ল না, মুখ সরালো না। আচমকা কেউ ঝাড়ে বেগে এসেই হাতটা টেনে সরিয়ে দেয়। সাপিন তীব্রর মাথা টেনে ধরে। মিরাজ ধরে হাতটা রাখে। হাতটা তীব্র একা ছাড়তে বললেও ওরা থামেনি, থেমে থাকেনি, পিছু পিছু এসেছে। মুশফিক সিক্ত কণ্ঠে উদ্বেগ এনে বলল, কি করছিস পিট্টু? এভাবে কেউ নিজের ক্ষতি করে? তীব্র কবজি থেকে রক্ত ছুটে এসেছে, কুণ্ডুলির মতো লাল হয়েছে জায়গাটা। কিন্তু থামল না সে। জোরসে এক ধাক্কা মারল মুশফিককে। ছেলেটা পড়তে পড়তে সামলায় নিজেকে। তীব্র হাতটা ছেড়ে মেরে ছাড়িয়ে আনলো। রুষ্ট চোখে বলল, বলেছি না আমি একা থাকতে চাই, বলেছি না, যা এখান থেকে। আরমান কেঁদে কেঁদে পড়ল, বিট্টু এরকম করিস না, তুই এখনো অসুস্থ। একটা বাহিরের মেয়ের জন্য কেন এত কষ্ট দিবি নিজেকে? ও ভালো আছে, তুই ওকে ভালো থেকে দেখিয়ে দে। তীব্র চুপ করেই কেমন শান্ত হয়ে গেল। এক লম্হায় নিবৃত্ত বুকের বিক্ষিপ্ত শ্বাস। নীরস গলায় বলল, আমি ওকে ছাড়া ভালো থাকতে পারবো? আরমান জবাব দিতে পারল না। চোখের জল তার উপচে আসার দশা। বাকিদের নীরবতার মাঝেই সাপিন ওকে টেনে নেয় বুকে। বোঝা গলায় টিঠুটা এনে বলে, পারবি, তোকে পারতেই হবে। তুই বিট্টু, আমাদের বিট্টু। বাকি সব ভুলে যা, ভুলে যা পুষ্পিতাকে। পুষ্পিতাকে ভুলে যা। বিট্টুর মস্তিষ্কের বন্ধগতি হেতা এসে অচল হয়ে থাকে। যে মেয়েটাকেও স্বেচ্ছায় নিজের শিরায় মেশালো বক্ষকোষের সমস্ত ফাঁকে, মেশালো হৃদয়ের প্রকোষ্ঠগুলোই। চাইলে কি তাকে ভুলে যাওয়া যায়? সঙ্গে আসবে জোয়ার, দৌড়বে তরি রঙে। সেই তরিতে হয়তো কেহ থাকবে আমার সঙ্গে। পড়বে মনে সে কোন রাতে। এক তরিতে ছিলাম সাথে, এমনই কাঙ্গে ছিল জোয়ার। নদীর দুধার অমনি আধার, তেমনি তরি ছুটবে, বুঝবে সেদিন, বুঝবে। তারপর তারপর একটা লম্বা সময় কাটলো। হামাগুড়ি দিতে দিতে এক এক করে বদল হলো ঋতুরা। এর মাঝে দুটো বসন্ত কেটেছে। বছর দুয়েক পর পার করে ক্যালেন্ডারের পাতা 3-এর ঘরে এখন। আর এই 2 বছরে পাল্টে গেছে অনেক কিছু। প্রকৃতির খাঁচায় চড়ে এক একটি মানুষের বেঁচে থাকার কারণও এসেছে দীর্ঘ বদল। তবে বারটা আগের মতোই। ধূসর ধুলো, শালিকের ডাকাটাকি, মোড়ের ওপর কিচকিচে চায়ের দোকান। এপাশের মেইন রোডে বড় বড় শপিংগুলো এখনও একই রকম শির তুলে দাঁড়িয়ে। ব্যস্ত দিনের মতোই হাতের গতি বাড়ালেন করিম। দুধ চায়ের চামচ নাড়ালো। বেলায় আঙ্গুলগুলো কাঁপলো কিছুটা। ওপাশের অর্ধলোক ও ধৈর্যলোক মুখ খুলল তখনই। একটা চা বানাতে এতক্ষণ লাগে? রুষ্টস্বরে করিম মিয়ে গেলেন। গামছা তুলে মুখটা মুছে নেমে এলেন দোকান হতে। গরম কাপ বাড়িয়ে দিয়ে বললেন, ভাই নেন। মানুষটা হাত বাড়িয়ে চা নিল। কালো আস্তরণে মাখো মাখো ঠোঁট গোল করে পুতুলের ভিতরে উষ্ণ চলে।
মাঝে বিলাতি নয়ন জোড়া তুলে এক পল দেখলো করিমকে, শুধালো, কিছু বলবি? ভদ্রলোক নড়ে ওঠেন, মাথা নাড়েন ত্রস্ত। না। তাহলে সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? সর সামনে থেকে। একটা আমাকে করিমের বুকটা ছাপ করে ওঠে, চট জলদি হাঁটা ধরে। পথে থেমে ঘুরে যান আবার। ওই যে কাঠের বেঞ্চের উপর পায়ের উপর পা তুলে যে ছেলেটা চা খাচ্ছে, যার বাম হাতের সিগারেটে হতে ভকভক করে ধোয়া হাওয়াই উঠছে, এই ছেলেটাকে করিমের কাছে জগতের সব থেকে বড় গোলকদাতা মনে হয়, যার অতীতে দুটো রূপী তিনি দেখেছিলেন, একটা ভালো একটা খারাপ। কিন্তু এখনকারটা, এটার কোনো সংজ্ঞাই নেই। কি অগোছালো এলোমেলো একটা মানুষ, মাথা সোনালি চুল, মোড়া পাতার মতো ফ্যাকাশে, কিংবা চলন্ত ভাটায় পড়তে থাকা ইটের রং, যার দৈর্ঘ্য চোখ ঠেকে যাওয়ার জোগাড়। যেন বহুদিন ওই চুলের তেলের স্বাদ পায়নি। ফর্সা মুখ ভর্তি দাড়ি কোপগুলো গলা অব্দি ঝুলছে, কতদিন সেলুন দেখেনি ওরা। গায়ের শার্টটা দেখো, যেন বড্ড অনীহাই পড়া, অর্ধেক বোতাম খোলা, হা করে বুক চেয়ে আছে বাহিরে। বিলাতি নয়নের গোড়ায় প্রদীপের তলার মতো অন্ধকার। করিমের ভীষণ মায়া হলো। কয়েক মাস আগেও যে ছেলে ঝকঝকে শার্ট প্যান্ট ইন করে পরে এসে করিমের চোখে তাক লাগিয়ে দিল, সেই ছেলের হঠাৎ এমন পাগলের দশা কেন? প্রৌঢ়ার বুকখানা আক্ষেপে ছেয়ে যায়। বিরস চিত্তে মাথা নাড়লেন দুপাশে। আজকালকার ছেলে ছোকরাগুলো চিনিমিনি খেলার জন্য নিজের জীবনটাকে বেছে নেয় কেন? নেশায় ভাঙ করে কি অবস্থা এফেক্টার, যার বাপ মন্ত্রী, তার তো উজ্জ্বল ভবিষ্যতের জন্য অপেক্ষা করতে হয় না, বরং ভবিষ্যতের উজ্জ্বলতা তার প্রতীক্ষায় পথ চেয়ে থাকে। অথচ এই ছেলে নিজের হাতে নিজের সব কিছু ধ্বংস করে দিয়েছে কেমন? করিম যতটা সময় নিয়ে তীব্রকে দেখলেন, ততক্ষণ ছেলেটার একবারও এদিকে ফিরেনি। তার নিখুঁত মনোযোগ চায়ের কাপে। মুখ খুলল আচমকা, চৈত্রের ন্যায় রুক্ষ গলায় বলল, তোর চোখ দুটো মনে হয় গেলে দেওয়ার সময় এসেছে করিম, যখনই দেখি হাঁ করে চেয়ে থাকিস। ভদ্রলোক থতমত খান, ভয় টরে কাত হয়ে ছুটে ঢোকেন দোকানে। তীব্র মুহূর্তে একটা সিগারেট শেষ করে আরেকটা ধরালো, নাক মুখ ভরিয়ে দিল সাদা চেয়ে ধোয়ার কবলে। সুন্দর মুখে রাজ্যের শাস্তি। ক্লান্তিতে বিষণ্ণ চোখের সামান্য চপলতা নেই, অযত্নে অবহেলায় ওদের শূন্য আকাশে ফেলে রাখল সে। মাথার উপরে এই সীমা বরাবর শুধু একটা কাকি উঠছে। কিন্তু সময় কাটল, তবুও আশেপাশে কোনো পাখির দেখা নেই। একাকিত্বে ডুবে থাকা কাকটার সাথে তীব্রর যেন আহামরি মিল। আশেপাশে এত মানুষ, এত লোক, কিন্তু ও তো ওরকম না। তার চিন্তার মাঝেই কজোড়ায় অস্থির পায়ে এসে থামল সেখানে। চোখ সরিয়ে ওদের ওপর ফেলল তীব্র অল্প বয়সী ছেলে সব। ইউনিভার্সিটি পাস করেনি হয়তো, পেছনে কয়েকটা তো ঠিক করে দাঁড়িয়েও ওঠেনি, অথচ ঠিক মাস্তানি স্বাদ নিতে এসেছে। হাঁপাচ্ছে ওরা, ঘন ঘন শ্বাস ফেলেছে কেউ কেউ। তার মধ্যে দুটো মুখ খুব পরিচিত তীব্রর, বাকিদের নামও ঠিক করে জানে না, জানার চেষ্টাও করেনি। সাব্বির আর রুবায়েত ওরাই সব সামলায়। সাব্বির দলামোছা করা কতগুলো টাকা এগিয়ে দিল, খুব আনন্দের নিয়ে জানালো, পুরো দোকান সাবার করে এগুলোই পেলাম ভাই, ব্যাটার আজ ইনকাম ভালো না। তীব্র টাকাগুলো দেখলো একবার, বড় শান্ত চোখের ভাষা, অনীহ চিত্তে আদেশ করলো, তোরা ভাগ করে নে। কেন ভাই, আপনি নেবে? তীব্র চাইতেও ছেলেটা সোজা হয়ে দাঁড়ালো, মাথা নেড়ে বলল, আচ্ছা আমারই নেই। পেছনের ছেলেরা বেজায় খুশি, ভাগে তাহলে বেশি পাওয়া যাবে। সাপের টাকাগুলো বুক পকেটে রাখে, পরে যার পাওনা তাকে বুঝিয়ে দেওয়া যাবে। রুবাইত বলল, বিটু ভাই, ওই যে সুবাস্তার সামনে সামনে মানে ওই পাড়ে যে নতুন শোরুমটা বসালো, ওই পাড়া তো অনুমতিই নিল না। তীব্র ব্রু কোছালো, নাইনি? না ভাই, নারী যখন নিতে হবে না, কালকে ম্যানেজারের সাথে কথা বলবি, যদি আপোষ করে মাল করিতে ঝামেলা মেটাই। ভালো, না করলে ম্যানেজারের হাত পা তো আছেই, বাকিটা আমি দেখে নেব। সানন্দে মাথা ঝাঁকালো রুবায়েত। কথাটা একদম তার মনের মতো। এতদিনে একটা জব্বর ইনকামের পথ খুলেছে। বিটু ভাই ইজ ব্যাক। এখন তার হাত খরচে টানাটানি হয় না, আগের মতো মানিব্যাগ ফুলে থাকে। ও যখনই খবর পেল ভাই আবার এলাকায় বসবেন, এক দণ্ডও দেরি করেননি, হুলস্থুল বাঁধিয়ে দলে ফিরেছে। রুবায়েত মন দিয়ে চাইল ভাই আগের মতো সবসময় এখানেই থাকুক। গাজীপুরে ভুট্টা যখন একবার নেমে গেছে, কোশমিন কালেও যেন আর না উঠুক। পাড়ার কলেজ ছুটি হয়েছে, ঘন্টার শব্দ পেতে ওরা নড়েচড়ে উঠল। দোকানের ছাউনি ফেলে গিয়ে দাঁড়ালো রাস্তার অভিমুখে। কলেজ পড়ুয়া মেয়েগুলোর দিকে সংকটশূন্য ছুড়ে দিল কিছু কুৎসিত বাক্যবান। সেসব শুনে কখনো চোখ খিচে নিলেন করিম, কখনো লজ্জায় মাথা নামিয়ে রাখলেন। নরক যন্ত্রণা আবার শুরু হয়েছে। ক্ষমতা থাকলে সবকটাকে লাথি মেরে বাড়িতে পিছে ফেলতেন। এসব ছেলে যে কোনো মায়ের পেট থেকে বেরিয়েছে ভাবতেই আশ্চর্য হন তিনি। বেঞ্চে বসা তীব্র, তাতে সামান্য হেলদোল নেই। একটা আস্ত সিগারেটের প্যাকেট ওখান থেকে বসেই শেষ করার যুদ্ধে নামল সে। তামাকের জ্বালাতনে ভেতরটার হৃদয়টা আস্ত আছে তো, নাকি জ্বলে পুড়ে গেছে? তীব্র প্রশ্ন করল নিজেকে। সিগারেটের মাথাটা তুলে চোখের সামনে ঘোরালো। মনে হলো এই আগুনের ফুলকি বড্ড নাজুক, কারো প্রতারণার কাছে ভালোবাসার ছলনায় যে একবার ঝলসে যায়, তাকে নতুন করে কোনো আগুনে পোড়াতে পারে?
তার এই নির্লিপ্ততা দেখে রাগ হয় করিমের। সেই আগের দৃশ্যের পুনরাবৃত্তি। এখন সাব্বিরের দল, আগে ছিল মিরাজদের। এই তো এতটুকুই তফাৎ। তবে ওই ছেলেগুলো এখন আর এখানে আসে না। সে না আসুক, তীব্রর এই রংটকের মানে বুঝে পান না করিম। সেই আগের মতোই যদি সবকিছু হবে, তাহলে মাঝখানে এসে গ্যাং তুলে দেওয়ার নাটক করেছিল কেন? তার সামনেই সাঙ্গপাঙ্গদের হুকুম করেছিল কেন? যেন আর এখানে মেয়েদের বিরক্ত না করে, যত্তসব। তবে 2 বছর কেন তীব্র যখন যাই করুক, তার আক্রোশ কখনো করিমের উপর পড়েনি। ওনার হাতের চাই যে দারুণ স্বাদ। তীব্রর তা মনোপুত হওয়ার ভদ্রলোক জোর বাঁচা বেঁচেছেন, কিন্তু বাকিটা আর বাঁচেনি। আজ 1.5 বছর ধরে সে আগের মতো সহ্য করে যাচ্ছে, বরং প্রকাণ্ড হয়েছে পিটুর জ্বালাতনে। আগে তো মাসে চাঁদা নিত, এখন মন মাফিক। একটা হাতে হ্যাঁ, আর বাস ভাঙাভাঙি শুরু। সেদিন তো একটাকে মেরে নাকটাই থেতলে দিল। তারপর এই নতুন ছেলেপেলেগুলো তো অতিমাত্রায় অসভ্য। মেয়েদের যেসব নোংরা ইঙ্গিত দিয়ে কথা বলে, যে জঘন্য ভাষায় উত্তক্ত করে, করিমেরই রাগে মাথা ফুলে যায়। সেখানে পিট্টু এসব নিয়ে কিচ্ছু বলে না, শুধু তার মতের বাহিরে গেলে, হিতের বিপরীত হলে কখনো ফুঁসে উঠত, হাত চালায়, অকথ্য কথায় গালিগাজ করে। এই তো এইসব এখন রোজকার রুটিন। অবশ্য করিম তো বহু আগে থেকে অভ্যস্ত, এ আর নতুন কি। সাপ্রিরা কাজে বহাল, এসব ইফটিচিংয়ের চক্করে ভালো দক্ষ তারা। যদিও বা আগের সাফিনদের জন্য সুযোগ পেত না, এখন নেই বলে সুবিধা হয়েছে। তীব্রর ওদিকে চোখ নেই, মনও নেই হয়তো। প্যাকেটের শেষ সিগারেটটা এখনও তার ঠোঁটের ভাঁজে। আজকে একটা বেসামাল নদী হঠাৎ মৃত হলে যেমন শান্ত হয়ে যায়, অমনি নিশ্চুপ বসেছিল সে। সেখানে জোয়ার নেই, ভাটা আসে না, না কোনো ঢেউ এসে বোঝাই এখানে প্রাণের সঞ্চার আধো আছে। সে সময় একটি রিক্সা পাশ কাটিয়ে যাচ্ছিল। একটা বিশালাকার মাইক ঝোলানো পেছনে কোনো এক কোম্পানি বিজ্ঞাপন দিচ্ছে। সম্মিলিত নারী পুরুষ কণ্ঠে বিজ্ঞাপন শেষ হয়, কণ্ঠ দুটো থামে, পরপরই বেজে ওঠে চিরপরিচিত গান, যা শুনে চুপচাপ তীব্র নিস্তব্ধ হয়ে পড়ল। কিউ নেই আব তুমি তো হো, আব তুমি তো হো, জিন্দগি আব তুমি হো, জান ভি মেরি দার্দ ভি বেরি, মেরে আশিকি তুমি তো হো। তীব্র ঢুকিল, সিগারেটটা টান বসালো, রক্ত হাতটা শীতল হলো একটু। বুকে ঠিক বাপা সেচে হৃদয়ের বিবশ পড়েছিল। যেখানে মস্ত একটা ঘা হয়ে রক্ত জমাট বেঁধে গেছে, সেখানে বারবার সূচির মাথা দিয়ে কেউ খোঁচা বসালো যেন। গোলা চোখে কিছু তিক্ত অতীত ছবির মতো ভাসে, সৃষ্টির আনন্দের আড়ালে লুকিয়ে থাকা ছলনারা নিনাদ তুলে দেয়। তীব্রর প্রাণটুর মুখখানা শক্ত হয়ে গেল। ডাকলো রুষ্ট স্বরে, এই তারা। সাব্বিরের ততষ্ট চোখে চাইল। রিক্সা চালক শুনেননি, চলে যাচ্ছিলেন। তীব্র ওনাকে ডাকছে, বুঝতে হাঁক ছুড়ল সমস্যয়ে। ওই ওই দাঁড়া, ভাই ডাকে। চালক থমকালেন, চাইলেন ঘুরে। গলার পানি শুকিয়ে গেল তীব্রকে উঠে আসতে দেখে। এই এলাকায় যাতায়াত ওনার, একে না চেনার উপায় আছে। শশব্যস্ত নেমে দাঁড়ালেন তিনি। তীব্র এগিয়ে এলো লম্বা পায়ে। বেচারা মুখ খোলারও সময় পেল না, ঝড়ের মতো চরের তাপে মুখ থুবড়ে পড়ল নিচে। আচমকা হামলায় রুহুটা এসে লটকে থাকলো গলায়। গালে হাত দিয়ে ফিরল গোলাকার চোখে। তীব্র হাতের ইশারায় বলল, উঠ। কাঁপাকাঁপি বুক নিয়ে উঠে দাঁড়ালো তিনি। গলায় ঝুলানো গামছার দুমাথা মুহূর্তেই টেনে ধরল তীব্র। নরম কাপড়টা ক্রস চেপে হলো, কিন্তু তীব্রর ধরার ধরনে ফাঁসির মতো ফাঁসি তরিন নাই, চাপ পড়ল গলায়। রিক্সা চালক ভয়টরে রক্তশূন্য ট্রাস্টে ছটফটিয়ে বলল, আমি কিছু করিছি ভাই। তীব্র থমকে বলল, এ গান বাজাইলি কেন? অন্য গান ছিল না, কেন বাজাইলি? ভাই আমি তো গান ঠিক করি নাই, এক স্যারে টাকা দিয়া কইছিল এলাকার চক্কর দিতে। আমি তীব্র মটমট করে বলল, বিশ্লেষণ চাইনি, দোষ করেছিস শাস্তি ভোগ কর। এই ওই রিক্সা ভাঙ। বলতে দেরি, সাপ্রিতে রিক্সার উপর হামলে পড়তে দেরি হলো না। খোলা রাস্তায় হুট টেনে কাত করে ফেলতেই লোকটা ত্রষ্ট তীব্রর পা চেপে ধরলেন, আর্তনাদ করে বললেন, ভাই আল্লাহর দোয়াই লাগে, এমন কইরেন না। এরা দিয়ে আমি সংসার চালাই, আমার ছোট পোলাই আছে। এরা ভাঙলে আবার জরিমানা দেউন লাগবো। ভাই আমি অল্প কয়টা কামাই করি ভাই। নিরেট মানব শুনল না, উঠে ঝাড়া মারল পাটা। তবে পড়ে গেলেন ভদ্রলোক তীব্র তর্জন দিয়ে চড়া ভাষায়। আরেকটা টাট্টর শব্দ করলে বিষয়টা রিক্সায় আটকে থাকবে না, তোর শরীরের উপর দিয়ে যাবে। কোনটা ভালো? প্রশ্নের সাথে ভ্রু উচালো সে। লোকটি অসহায়, প্রতিবাদের সাধ্য তার নেই। ভয়ে চুপ করে গেলেও ছলছল জল ঘুটের পরিষ্কার মাথা তুলল। সেই জল তীব্রকে এক ফোঁটাও ছুঁতে পারেনি। নিরুদ্বেগ ছেলেটা আবার ফিরে গেল জায়গায়। চোখের সামনে চূর্ণবর্ণ হওয়া রিক্সাটা কেঁদে ভাসালো এক নিরুপায় মানুষের ছাপিয়ে খুব আরাম করে বসলো সে। 7-8টা চোখ ফেলে রাখলো মাটিতে। মনের কিছু ক্লেশ উগড়ে দিল শক্ত চিবুকে। আমি খারাপ ছিলাম, আরও বেশি খারাপ হব। ভালো মানুষ, ভালো কাজ, তোর এসব লেকচার ভুলে গেছি আমি। তুই শুধু ভুলিনি তোর প্রতারণা। একবার ভাগ্য তোকে আমার সামনে এনে দাঁড় করা পুষ্পিতা, শুধু একবার। তীব্র হাত মুঠো করে দৃষ্টির ভাঁজে ক্রোধের পরিচ্ছন্ন লেলিহান শিখা, যার দাও দাও অন্য কাউকে পুড়িয়ে আঙ্গার করার ইচ্ছে। যতটা যন্ত্রণায় পড়েছে সে, তার চেয়েও শতক যন্ত্রণা ফিরিয়ে দেওয়ার প্রয়াস।
দূর থেকে ততক্ষণে সবটা দেখলো হাফিজ। মুঠোফোনের শব্দে সরিয়ে আনলো নজর। পকেট থেকে বের করে কানে গুজে বলল, জি স্যার, আমি এখানেই আছি। জি, ছোট স্যারের সামনেই। আজকে এখন অব্দি দুটো দোকান আর একজনের রিক্সা ভাঙতে দেখলাম। আমি ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিচ্ছি স্যার, আপনি একদম চিন্তা করবেন না। লাইন কেটে দীর্ঘশ্বাস ফেললেন জামশেদ। মন খারাপ করে ডুব দিলেন ফাইলে। তবে মনোযোগ এলো না। হতাশা, নিরাশা জট পাকিয়ে গেল, মাথা কিনে নিল। তার ছেলে আগেও পকেটে ছিল। সে ক্লাস 9 থেকে একরোখা চলাফেরা উগ্র। এখন আবার সে পথেই ফিরেছে। কিন্তু এতটা কষ্ট, এতটা আফসোস জামশেদের কোনো দিনও হয়নি। যে ছেলে কিছু মাস আগেও ভালো হতে চেয়েছে, বুক চিতিয়ে বলেছে আর কোনো উল্টাপাল্টা কাজ নিজেকে জড়াবে না। কোথাকার এক মেয়ের জন্য তার এমন করুণ পরিণতি কোন বাবাই বা মেনে নিতে পারে? ওই মেয়ে কেন বা এসেছিল আর কেন বা চলে গেল এমন? যে কঠিন প্রস্থানে তার ছেলেটা নিঃসত্তায় হারিয়ে পুরো এলোমেলো হয়ে গেল। ভদ্রলোকের মর্মপীড়া বাড়ল বাড়ি ঢোকার পরপরই। আজ একটু দেরি হয়েছে আসতে, ঘড়িতে প্রায় বাজে 1টা তখন। লুৎপা এখনো ঠায় বসে ছোপাতে ওনাকে দেখে ছুটে এলেন কাছে। তোমার সাথে বিট্টুর কথা হয়েছে? স্ত্রীর চোখে মুখে দেখে জামশেদ ঘটনা বুঝে ফেললেন। এক পোল দেওয়া ঘড়িতে চোখ বুলিয়ে বললেন, এখনো ফিরেনি। শুকনো বুকে মাথা নাড়লেন তিনি। ফোনও তো নেয়নি। একটা খোঁজে নে যে নেব তার উপায়ও তো নেই। যা অবস্থা ওর, কোথায় গেছে? এত প্যানিক করো না দেখছি। জামশেদ ফোন তুললেন কাউকে কল করতে। তখনই ঘরে ঢুকলো তীব্র। উস্কো খুস্কো চুলের তরে চোখের পাতা ঢাকা, দাড়িগুলো যেন বটগাছের ঝুড়ি। গলার কাছে শার্ট ভিজে চুপচুপে। দীর্ঘ কদমের কি টালমাটাল দশা। জামশেদের চোখের পর্দায় পুরনো দৃশ্যপট চড়াও হলো। অবিকল সেই আগের বিট্টু, কিন্তু আজ রাগের বদলে কষ্ট হলো তার, ভীষণ কষ্ট। তীব্র পড়তে নিলে দৌড়ে গেলেন কাছে। দৌড়তে চাইলে ও বাদ সাধল। কণ্ঠে মাতকের ঢল। পড়ব না, অভ্যাস হয়ে গেছে। একটু এঁকে বেঁকে গেলেও তীব্র সোজা সাই ঘরের পথেই গেল। সেদিকে চেয়ে চেয়ে চোখ ভরে উঠল লুৎফার। প্রথম থেকে কলেজে জয়নিং এর জন্য নিজেকে পরিপাটি করে নিচে নেওয়া তীব্রর এই রূপ হুট করে ভেসে উঠল সামনে। ও তীক্ষ্ণ চিত্তে এগোতে নিলেই জামশেদ থামিয়ে দেন। যেও না, ওকে ওর মতো থাকতে দাও। লুৎপা টুকরে কেঁদে উঠলেন। চোখের সামনে ছেলেটা একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে। আমরা মা বাবা হয়ে কি কিছুই করতে পারবো না? জামশেদের কাছে কোনো উত্তর নেই। মুখাবয়বে এক ছটাক ব্যর্থতার চিহ্ন ছাড়া আর কিছুই দেখা গেল না। তীব্র উপর হয়ে বিছানায় শুয়ে পড়ল। গাট্টা গোট্টা শরীরটা একটু শুকিয়েছে। রক্তাপ্ত চোখে পৃথিবীর ঘুম। সারাদিনে পেটে কিছু পড়েনি, তার উপর মদের তিক্ত সাথে সব কেমন গোল হয়ে ঘুরছে। ঝাপসা ভেজা নয়ন মেলে রুমের চারিদিকে দেখল সে। নেশায় ডুবুডুবু চোখের সামনে আচমকা এক রূপসী এসে দাঁড়ালো। ঝুনুকের ফাঁক হতে যারা মুক্তা বেরিয়ে এসেছে। অমন চিরল, দাঁত নিয়ে হাসল সে। বিদ্রুপের হাসি, কথা শুনে তাচ্ছিল, তুচ্ছ তাচ্ছিল। আহারে, আপনার দিকে তো তাকানোই যাচ্ছে না। একটা মেয়ের সুখে আপনার এমন অবস্থা দেখে তো করুণ আমায় চোখে জল এসে যাচ্ছে। তীব্র তাপ পিষল। পাথরের চিবুক মটমট করে খই বাজার আওতাই মতন মাথার বালিশটা ছুঁড়ে মারল সেই বিম্বের গায়ে। রসে চেঁচিয়ে বলল, আবার এসেছিস? চলে যা, তোর মুখ দেখতে আমি চাই না, যা। তার চিৎকার পৌঁছে গেল বসা ঘরেও। সেটাই থাকা বৃদ্ধ মানুষ দুটির বুক মুচড়ে উঠল বেদনায়। লুৎফার কান্না বাড়ে, মাত্রা ছড়ায়। তীব্র মারাত্মক হ্যালোসিশনে ভোগে। প্রায় চিৎকার করে, কাউকে ধমকায়, গালি দেয়, অস্থির হয়ে বলে, আমি তোকে ঘৃণা করি, আর আসবি না এখানে। লুৎফা জানেন এসব কাকে বলে। এতটুকু বোঝার ক্ষমতা ওনার আছে। ঠোঁট ভেঙে চোখের জল গাল গলায় ভাসালেন তিনি। বিড়বিড় করে বললেন, আমার ছেলেটাকে পুরোপুরি নিঃশেষ করে দিলে ওই মেয়ে কোনোদিনও ভালো হবে না। অভিশাপ দিলাম আমি, কোনোদিন সুখী হবে না তুমি পুষ্পিতা। মিরাজদের একটা গোল বৈঠক বসেছে, যেখানে সত্য যোগ দিয়েছে হাফিজ। বয়স শেষে ওদের কাছাকাছি প্রায়। আর মেলামেশাটা শুরু তীব্র ও পুষ্পিতার ঘটনা থেকেই। হাফিজ জামশেদের অ্যাসিস্ট্যান্ট, অথচ ভদ্রলোককে দিনের অর্ধেক সময় তীব্রের দায়িত্ব দিয়ে দেন। ছেলেটা মানসিকভাবে বিধ্বস্ত, একটা সাইকিয়াট্রিস্ট দেখানো একান্ত প্রয়োজন। অথচ চলো ডাক্তারের কাছে যাই। আজ অব্দি মুখ ফুটে প্রস্তাবখানা কেউ রাখতে পারেননি। কোথায় কি করে বসে ভদ্রলোক নিশ্চিন্ত থাকতে পারেন না বলেই হাফিজকে তদারকিতে রাখেন। হাফিজ দীর্ঘশ্বাস ফেললেন, মুখ কালা করে বলেন, কি যে বলি আপনাদের, আসলে আমার কাছে বলার মতো কোনো কথা নেই। ছোট স্যারের কন্ডিশন দিন দিন এত খারাপ হচ্ছে। ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, কখনো কথাও হয়নি, কিন্তু তাও ওনাকে দেখে আমার কষ্ট হয়, দুঃখ লাগে। আপনাদের মতো একটাও আমি ওইটা মিরাকেলের আশায় চেয়ে থাকি। বাকি বুকগুলো থেকে পোড়া দীর্ঘশ্বাস বেরোলো। মুশফিক বলল, আমাদের হাত পা বাঁধা। বিট্টুটা আমাদের দেখলেই এত রেগে যায়। নাহি ছাড়া কেউই ওর কাছে ঘেঁষতে পারে না। আঙ্কেল তো আমাদের কড়া করে বারণ করে দিলেন, পাছে উত্তেজিত হলে যদি ওর কোনো ক্ষতি হয়।
মিরাজ বলল, সেই না হলে প্রাণের বন্ধুকে ছেড়ে অতগুলো দিন দূরে আছি। আমাদেরও কি ভালো লাগে এসব? সেই আটা, সেই টঙের চা, সব কত মিস করি জানেন? সত্যিই ভাই, বিট্টুটা কেমন হয়ে গেল দেখ। একসময় চাইতাম ও প্রেমে পড়ুক, মেয়েদের প্রতি যে অনীহা ছিল সেটা কেটে যাক। কিন্তু এখন মনে হচ্ছে ওসব ছেলে মেয়ে না হলেই ভালো হতো। সাবিনের চেহারায় রাগ, কথাতেও তাই। বলল, আমি যদি এই মেয়েকে সামনে পাই কখনো, একেবারে কলার টিপে দেব, দেখিস। হাবি চুপ করে রইল, তার মুগ্ধ চোখ সবার দিকে। মিরাজ, মুশফিক, আরমান, শাফিন প্রত্যেকে এখন স্বীয় কর্মজীবনে ব্যস্ত। কিন্তু অফিসটা শেষ করে তার কাছে নিয়মা করে হাজিরা দিতে যাই শুধু একটা কারণে, বিট্টুর খোঁজ। কেমন আছে, কি করছে, সব কবিতার মতো স্পষ্ট জানা চাই। কাছে ঘিসতে না পারুক, খবর তো শুনছে, এতেই শান্তি। হাফিজ আলগোছে মৃদু হাসল। তীব্র নামের ছেলেটার কপালের কথা সে জানে না, শুধু জানে জীবনে এরকম কিছু বন্ধু থাকা চাই, নইলে রসিকতাহীনের তার মাঝেও একটু ভালোভাবে বেঁচে থাকার আসল স্বাদ কোথায়? বান্দরবন। সবুজে পাহাড় ঢাকা উন্মুক্ত জলপ্রপাতের সাথে ক্ষুদ্র নিগোষ্ঠী মানুষগুলো মিলিয়ে এই এক অভূতপূর্ব জায়গা। নীলাচলের বুক ছিঁড়ে দাঁড়িয়ে থাকা ছিন্ন ভিন্ন পাহাড় যেন সৌন্দর্যের আলিঙ্গনে তৈরি। মাথার উপর দিগন্তের বিস্তৃত ঢাল, অদূরের শিল্পের টানে আঁকা ছবির মতো নদী পেরিয়ে কেবলে ভুলে সূর্য উঠল। রবির কোল ঘেঁষে লুটিয়ে পড়া আলোয় একটু একটু করে রূপ খুলল প্রকৃতির। ছোট্ট টিলা থেকে ভেসে আসা টুংটাং শব্দ, মৃদুবন্ধ পবন মুখরিত সেখানে বসে। পিয়ানোর ফল বোর্ডে আঙ্গুল চালাতেই ব্যস্ত এক তরুণী। মাথার বিন্নিটা পিঠে ছাড়িয়ে কোমরে এসে নেমেছে। সকালের রোদের মতো নির্মল পবিত্র মুখে বইবে মলিনতা ভীষণ। শুষ্ক ঠোঁট যেন সাক্ষী, মেয়েটা বহুদিন হাসেনি। চোখ বুজে পিয়ানোর গানের সুরে তুলছে সে। হঠাৎ মৃগনয়নের কর্নিশ চুয়ে এক ফোঁটা জল গড়িয়ে কপালে এসে পড়ল। সে সময় খোলা কাঠের দুয়ারে দুটো টোকা দিল কেউ একজন। শশকের ন্যায় গতিতে চোখ মুছল মেয়েটা। থেমে পেছন ফিরতেই চৌকাঠে দাঁড়ানো যুবক চমৎকার করে হাসল। মুঠোভর্তি এক ঝাঁক জারবেলা নিয়ে ঢুকলো ভেতরে। পিয়নের ওপর তাজা ফুল রেখে পূর্ণ নয়ন মেলল সুপুরুপ পাশের মেয়েটিতে। ঠোঁটে নির্ভেজাল হাসি নিয়ে জানালো, হ্যাপি অ্যানিভার্সারি পুষ্পিতা। পুষ্পিতা নিভু চোখে চাইল, মিহি কণ্ঠে বিভোর, কিসের অ্যানিভার্সারি? শাহেদ মুচকি হেসে বলল, তোমার এখানে আসার। হ্যাপি অ্যানিভার্সারি টু জয়নিং হিয়ার। মেয়েটা যেন আকাশ থেকে পড়ে, চোখে মুখের বিস্ময় ঢিউকড়ে আসছে কথায়। বছর হলো? পাক্কা 2 বছর ম্যাডাম। পুষ্পিতার চন্দ্রমুখী আদলখানায় মেঘ বিরল সহসা, উদাস চোখে সরিয়ে ফিরে চাইল দূরে। অস্পষ্ট আওড়ালো, এর মধ্যে 2 বছর হয়ে গেল? সাহেব বলল, ওগুলো মা পাঠিয়েছেন। তুমি নাকি চারাও চেয়েছিলে? পুষ্পিতা উত্তর এল না। গভীর ধ্যানে ওই পারের আকাশ দেখছে সে। সাহেব ভ্রু গোছায়, গলায় জোর বাড়িয়ে ডাকে, পুষ্পিতা শুনছ? মেয়েটা নড়ল একটু, সতেজ চারবেলা তুলল মুঠোয়। কোমল পুষ্পে আঙুল বুলিয়ে বলল, আন্টিকে ধন্যবাদ। আমি যে নিয়ে এলাম, আমাকে ধন্যবাদ দিলে না? আপনাকেও ধন্যবাদ। শাহিদ ফোঁস করে শ্বাস ফেলল, হতাশ গলায় বলল, ধন্যবাদও যে কেউ এমন গোমরা মুখে দেয়, তোমাকে না দেখলে বুঝতেই পারতাম না। মাঝে মধ্যে একটু একটু হাসতেও পারো। পুষ্পিতা চুপ করে রইল, ঠোঁটের নড়চড় নেই, হাসা তো দূর, জিভ ঘষে একটা শব্দও এলো না। তার নজর পিয়ানো ফল পড়ছে। শাহিদের হতাশা প্রকাশ হয়, মেয়েটা এত চুপচাপ নিষ্পৃহা, এরকম শান্ত তরুণী তার দেখা প্রথম কেউ। আজ কয়েকশো দিন ধরে যে ওর চোখের সামনে থাকে, অথচ এক মুহূর্তের জন্য একটুখানি হাসতে দেখেনি। শাহিদের আক্ষেপ হয় মাঝের মধ্যে, যে দেখতে এত সুন্দর, তার কথার স্বর এত রিনরিনে, চোখ ঠোঁট সবই এক অমূল্য সৌন্দর্য। সে মেয়ে হাসতে কেমন লাগবে দেখার ইচ্ছে যাকে ভীষণ। তার নির্লিপ্ততা কাটাতে চাইল সে, পূর্ত চিত্তে বলল, তুমি কিন্তু অপদিক কদিনই দারুণ শিখে ফেলেছ। তুমি সবসময় এই ধরনের টোন বাজাও কেন? গানটা কি খুব বেশি পছন্দ? অবশ্য অরিজিতের গান পছন্দ হয়েও না হয় উপায় আছে। পুষ্পিতা একেবারে নিরুত্তর। এই গান যে ওর কাছে কি, কাকে বোঝাবে, কিভাবে বোঝাবে? দু চোখে পশলা মাখা বিষাত্রে ঢাকতে চাইলেও পরের কথাই প্রসঙ্গ পাল্টে শুধাল, বাচ্চারা কোথায়? বাহিরে মায়ের কাছে, সেজন্যই তোমাকে ডাকতে এলাম। যাবে? ও মাথা নাড়ল, ছোট্ট করে বলল, চলুন। রাত 8টা বাজতে চলল, অথচ এখনো ঘুম ভাঙেনি তীব্রর। গোটা দিনের সাথে পাল্লা দিয়ে এসে দিব্যি বিছানায় লেপটে আছে, একবারও চোখ মেলায়নি, খায়নি। ছেলের অবস্থার দুশ্চিন্তায় ছটফট করছেন লুৎফা। সকাল দুপুর প্রত্যেক বেলা খাবার সামনে নিয়ে কাটালেন, তীব্র উঠলই না। ভদ্রমহিলা খাবার সময় একবার ঘরে যেতে যেতে চেয়েছিলেন ওর, কিন্তু সাহস হয়নি। পাশে যদি বিরক্ত হয়, রেগে যায়, কেঁপে গেছে। ছেলেটা তো নিজের মধ্যেই থাকে না আজকাল, কেমন অদ্ভুত আচরণ করে। 19-20 হলে ভেঙে চড়ে মাথায় তোলে বাড়ি। তাই জামশে তো নিষেধ করেন খুব একটা ওর কাছে না ভিড়তে, কিন্তু মা তো, মায়ের মন কি আর অত নিষেধাজ্ঞা মানতে চায়? ভদ্রমহিলা ক্লান্ত চোখে চকচকিয়ে উঠল তীব্রকে নিচে নামতে দেখে। অমনি ছুটে গেলেন তিনি, হড়বড় করে শুধালেন,
উঠেছিস বাবা? খিদে পায়নি? খাবার দেবো? তীব্র কিছু বলল না। আলগোজে চিত্তে এক পা নামল সিঁড়ির। লুৎফা ফের বললেন, কি খাবি বাবা? ভাততেই। ঘাড় নাড়ল সে। নেশার তোর এখনো ভালো করে কাটিয়েনি। টকটকে লাল চোখে ঝাপসা দেখছে অনেকটা। মাথার দুপাশেই ভেপে উঠেছে ব্যথায়। এক কাপ উষ্ণ ক্যাফেইন এই মুহূর্তে ভীষণ দরকার। অথচ তীব্র টাটু শব্দও করল না। ঠোঁট নেড়ে কফি বলতেও যেন হাজারটা টোন অনীহা। ও টলতে টলতে সোফায় এসে বসল। লুৎফা খাবার বাড়তে যাচ্ছিলেন। আচমকা দেওয়ালিয়াটা টেলিফোনটা তরসরে বাজে। কোমলমতি রমণী বিরক্তি হলেন একটু। এই সময় আবার কে? ঝটপট গিয়ে রিসিভারে কানে গোছালেন তিনি। গেটে সিকিউরিটি গার্ড ফোন করেছেন। কণ্ঠে নম্রতা। ম্যাডাম ছোট স্যারের বন্ধু এসেছেন, নাহিদ দেখা করতে চাইছেন, পাঠাবো? লুৎফা কিছু দ্বিধাদ্বন্দ্বে পড়লেন। তীব্র তো কারোর সাথে যোগাযোগ রাখতে চায় না। প্রথম দোটানা নিয়ে ছেলেটার দিকে চাইলেন তিনি। বিট্টু নাহিদ এসেছে, দেখা করবি? তীব্র শান্ত চোখে চাইল। একটু চুপ করে পড়ল, ডাকো। লুৎফা অনুমতি দিয়ে ফোন রাখলেন। কিছু সময় পরে বাড়ি ঢুকল নাহিদ। দুপুরে তার অমূল্য পরিবর্তন ঘটেছে। ক্লিন শেভ করা চকচকে কালে কুলুক, খোঁচা খোঁচা দাড়িতে ঢাকা, বেশভূষায় পাকাপুক্ত সাহেবিয়ানা। সরল মুখখানায় আজকাল অল্প স্বল্প গভীরতা থাকে। বিলুপ্ত সেই বোকা বোকা ভাব। নাহিদ চৌকাঠে এসে থমকায়। সোফায় বসা তীব্র ঠিক তার মুখোমুখি। কতদিন পর দেখা। আবেগের ঘন খাঁচায় ছেলেটা অৎফুল্ল হয়ে পড়ল। পুরনো সরম্য অতীত ভেবে চোখের কোণে চিকচিক করল জল। ইস, কি অবস্থা বিট্টুর! হ্যাঁ, আগেও উস্কো খুস্কো ছিল, কিন্তু তাই বলে এতটাও গোছালো, এতটা বিধ্বস্ত। বিট্টু, কত রাত ঘুমাস না তুই? নাহিদের বুকের ভেতরটা ঝুপ করে ডুব দিল বিষাতে। আচ্ছা, ওদের সেই বিট্টুটা কোথায়, যে কথায় কথায় নাহিদকে ধমকাতো? বাইরের মতো গলা চড়িয়ে এক বিছানায় ঘুমাতো দুজন। যার চোটপাটে নাহিদ রাতে ঠিকঠাক ঘুমাতে অব্দি পারেনি। আর ওই যে তীব্রর পড়তে বসার দৃশ্যগুলো, ঘুমে টলতে থাকা নাহিদকে জোর করে সামনে বসিয়ে রাখা, আনাড়ি হাতে রান্না করার সময়টা, প্রতি সপ্তাহে একটা রাতে বন্ধুমহল হৈ হৈ করে কাটানো, কোথায় গেল ওসব? নাহিদ তা হাত পাঁচ করে এনে সিক্ত চোখ মুছল। কোনো ওই গোটানো সাথীর হাতটা ভিজল কিছুটা, কিন্তু তীব্র যেন পাথর বেশি ছিল। অমনি বসে থাকে। রাগ, ক্ষোভ কিংবা ভালোবাসা, মুখাবয়ে কোনো কিছুর কোনো চিহ্ন নেই। লুৎফা হেসে বললেন, নাহিদ কেমন আছো? ভালো। আপনি কেমন আছেন? ভালোই। বসো, কথা বলো, আমি আসছি। লুৎফা রান্নাঘরে পথে ধরলেন। গতিতে ভীষণ ব্যস্ততা। তীব্র সারাদিন দাঁতে দানা কাটেনি। একটু খেতে চাইলে দেরি করা যাবে না, যদি ফের মতো কমে যায়। তীব্রর পা দুটো সেন্টার টেবিলের উপর তোলা। নাহিদ কাছে এসে নামালো সেটা। সামনের সোফা দেখিয়ে বলল, বস। ছেলেটা ছলছলে চোখে চেয়ে রয়। প্রচণ্ড ইচ্ছে জাগে একবার গিয়ে জড়িয়ে ধরতে, ওকে দিল না। বসলো চুপচাপ। ও বলল, হঠাৎ এলে কি ব্যাপার? নাহিদ পাল্টা প্রশ্ন করল, তুই কি খাওয়া দাওয়া ঠিক করে করিস না বিট্টু? অনেক শুকিয়ে গেছে। তীব্র বাদশাহ কথাতে বিরক্তি নিয়ে বলল, এসব ফ্যাসফ্যাস শুনতে চায় না। যেটা বলতে এসেছিস সেটা বলে বিদায় হ। মুখের উপর কর্কশ জবাবে নাহিদের মন খারাপ হলো না। সে তো জানে তার বন্ধু এখন কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। কথা বলতে সময় নিল সে। ভেতরটাই আবেগ সামলে স্বাভাবিক হওয়ার চেষ্টা। সে তো আর তীব্রর মতো পাথরের মানব নয়। তার কষ্ট হয়, দুঃখ হয়। নাহিদ চাইলেও এসব অনুভূতির কঠোরতায় আড়ালে লুকিয়ে ফেলতে পারে না। জিভে ঠোঁট পিছিয়ে হাতের কাঠটা বাড়িয়ে দিল সে। বলল, এই সপ্তাহে আমার আর নোহার কাবিনের তারিখ ঠিক হয়েছে। তুই যদি আসতি না, মানে নোহাও খুব খুব করে চাইছিল। ও তোকে ফোন করেছিল অনেকবার, ধরিসনি। আমার সাথেও আসতে চেয়েছিল, আমি মানা করলাম। তাই বলছিলাম যে যদি থাকিস বিয়েতে, আমার নিজে এসে তোকে নিয়ে যাব না হয়। তীব্র সাথে সাথে বলল, যাব না। নাহিদের উদ্বেগ চুপসে যায়। যদিও জানতো এমনটাই হবে। বিট্টু যে এখন গাজীপুরের নাম শুনতেও পারে না। অথচ ওর জন্য এতদিন নাহিদ বিয়ে করেনি। নোহাও রাজি ছিল না। তাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ দিন। পুষ্পিতা তো আগে থেকেই নেই। তীব্র যদি না থাকে। কিন্তু বিপত্তিটা বেঁধেছে আয়শা স্ট্রোক হতেই। ভদ্রমহিলা 1 মাস আগে আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন। ডাক্তার, হাসপাতাল ছোটাছুটি করে সুস্থ হলেন শেষে। তার পরপরই নোহার গ্রাজুয়েশন পাশ করিয়ে বিয়ে দেওয়ার যে চিন্তা ছিল, সেটাই এখন অমূল বদল এসেছে। যদি হুট করে ওনার কিছু হয়ে যায় তখন মেয়েটার কি হবে? চোখ বোঝার আগে যদি নাহিদের হাতে তুলে দেওয়া যায়, সেজন্য রাতারাতি 2 পরিবার পারিবারিক বৈঠক বসিয়ে সিদ্ধান্ত নিয়েছেন কাবিনের। কিন্তু বিট্টু যদি সত্যিই না যায়? নাহিদের চোটপাট করতে পারল না। খুব রাগ দেখিয়ে অধিকারও ফলালো না। কেবল তীব্রর অসুস্থতা ভেবে শুধু টলমল চোখে বসে রইল অমন। তীব্র চোখ শব্দ তুলল জিভে। এখানে কাদার মতো কিছু হয়েছে এমন ভাব করছিস, যেন আমি না গেলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। সেটাই তো। তুই কে যে তুই না যাওয়ায় আমি কাঁদবো? তুই আমার পর, আমিও তোর পর, এমনই তো ভাবিস তুই। কিন্তু আমি তো তেমনটা ভাবতে পারি না। সেজন্য সবার প্রথম কার্ডটা নিয়ে ছুটে এসেছি তোর কাছে।
কিন্তু তুই তো ফোন করেছিস, গাছিপুরে পাও ফেলবি না, দোষ করলে পুষবি। তীব্র গর্জে উঠল মাঝপথে, ওর নাম নিবি না। হুঙ্কার শুনে থেমে যায় নাহিদ। কিছু সময় থম মেরে বসে থাকে, আচমকা তারপর গিয়ে ওর সামনে বসে পড়ল। তীব্র ভরকে যায়, নড়াচড়ে আগের মতোই। নাহিদ ভেজা চোখে অনুনয় করল, প্লিজ বিট্টু, তুই প্লিজ আয়। আমার জীবনের এত বড় একটা দিন, তোকে ছাড়া আমি কল্পনাও করতে পারবো না, প্লিজ। আমি হাত জোর করছি, দরকার হলে তোর পা ধরছি। নাহিদ হাত বাড়াতে গেলেই তীব্র ছিটকে পা সরালো, রেগে বলল, কি হচ্ছেটা কি, পাগল হয়েছিস? হ্যাঁ হয়েছি, তুই নিচে ভালো নেই, আমাদেরও ভালো থাকতে দিচ্ছিস না। আমি শেষবারের মতো বলে দিচ্ছি, বিয়েতে তোকে থাকতেই হবে। তুই যদি না যাস, খোদার কসম আমি মাঝপথে বিয়ে ছেড়ে কোথাও একটা চলে যাব। যে তোর একার নেই, আমারও আছে। তীব্র চুপ। এভাবে নাহিদের চটপটে মুখখানে দেখলো কিছু পল, ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, ঠিক আছে, যাব। উচ্ছ্বাসে ফেটে পড়ল ছেলেটা, সত্যি তুই যাবি? এক কথা বারবার বলতে ভালো লাগে না, না লাগুক। তীব্র যাচ্ছে তো। নাহিদ প্রশান্ত শ্বাস টানল, মুখাপবে ঝলমলে তার একটা অন্তত কাজ হয়েছে, এখন বাকিটা। তখনই লুৎফা এলেন, ফুলিও ছুটে ছুটে খাবার রেখে যাচ্ছে, কত আয়োজন। চারকোনা টেবিলটাই মুহূর্তে পড়ে গেল তাতে। লুৎফা এসে বললেন, বিট্টু আয় বাবা, নাহিদকে খেতে আয়। ও বলল, পরে খাবো। কেন, সারাদিন তো কিছু খেলি না, এখন আবার? সারাদিন যখন না খেয়ে মরিনি, তাহলে 2 ঘন্টা পর খেলেও মরবো না। ডেকে রাখো। লুৎফার মুখটা কালো হয়ে যায়, নাহিদ খেয়াল করলো সেটা, আগ বাড়িয়ে বলল, আন্টি আমি তো আপনাদের নিচেরই লোক, আমাকে বের খাওয়াতে হবে না। আর বিট্টুকে না হয় আজকে আমি সার্ভ করব, আপনি বরং যান, ঘরে গিয়ে বিশ্রাম নিন। লুৎফার মন খচখচ করছে, কিছুটা আহতও হলেন। ভেবেছিলেন আজ ছেলেটাকে নিজ হাতে বেড়ে খাওয়াবেন। কতগুলো দিন তীব্রতার সামনে বসে ভাত খায়নি, আজ তো নেশার চক্করে দুর্বল হয়ে বাসায় ঘুমোচ্ছিল। অন্যদিন তো এ সময় বাড়ির আশেপাশেও তাকে খুঁজে পাওয়া যায় না। মনের ক্লেশ তিনি মনেই চাপা দিলেন। জামশেদ ঘরে বসে আছেন একা, শরীর ভালো নেই বলে ফিরছেন তাড়াতাড়ি। ভদ্রমহিলা মাথা নেড়ে চলে গেলেন সে পথে। নাহিদ কিছুক্ষণ প্রস্থান দেখালো রমণীর। এসির মাঝেও ঘামছে সে, চেহারায় উসখুসের ছাপ, ধরপড় করছে বুকখানা। তীব্র দুর্দশা তার স্বপ্নে ধরা পড়ল, কণ্ঠ সন্দিহান। তুই কি আরো কিছু বলবি? চটকাটার নয় মুখ তুলল সে, এলোমেলো চিত্তে কথা খুঁজলো কিছুক্ষণ। কিছু তো বলার জন্য ছটপট করছে ভেতরটা, কিন্তু শোনার পর বিট্টুর প্রতিক্রিয়া কি হবে সেটাই ভয়। মুখ খুলল রয়ে শয়ে, ইয়ে বিট্টু, আমার সাথে না, ওরাও এসেছে। তীব্র নিরুষ্টাউনি ধপ করে জলে হেলে থাকা পিঠ শটান করে সহসা সচেতন কণ্ঠে বলল, কারা? সাফিনরা? ঢোকিলে মাথা নাড়ল নাহিদ। তীব্র তড়াক করে উঠে দাঁড়ালো, চেঁচিয়ে বলল, তুই এদের সাথে এনেছিস কেন? আমি বারণ করিনি? বউ করিনি বারণ? নাহিদ ঘাবড়ে গেল, কণ্ঠে উদ্বেগ। বিশ্বাস কর, আমার কিছু করা ছিল না। ওরা খুব অনুরোধ করেছিল তোর সাথে দেখা করবে বলে। না, আমি ওদের সাথে দেখা করব না। ওরা যেন এখানে না আসে, এক্ষুনি যেতে বলো ওদের, এক্ষুনি। তীব্র কণ্ঠ শক্ত, ক্রমে আওয়াজ বাড়ছে। নাহিদ বলল, একটু শান্ত হো প্লিজ, ওরা দরজার বাহিরে দাঁড়িয়ে আছে। তীব্র কিছু বলবে পূর্বে কতগুলো পায়ের শব্দ এলো। মুশফিক, মিরাজ আর শাফিন এসেছে। আরমান 2 দিন হলো অফিসের কাছে বাহিরে গিয়েছে ঢাকায়। চেনা 3জনকে দেখেই মুখের পেশি বদলে গেল তার। তর্জন দিল গলা চড়াও, দাঁড়া। ওরা থমকায়, চলতি কদম সমেত দাঁড়িয়ে যায় স্থানে। তীব্র চোখে মুখে চলচল করছে ক্রোধে, বলল ভীষণ কঠোর স্বরে, যে পথে এসেছিস সে পথ ধরে বেরিয়ে যা, কেউ আসবি না এখানে, কেউ না। 3জন মুখ চাওয়াচাই করে, চোখে ওদের অন্যরকম ভাষা। সবার আগে মুখ খুলল মিরাজ, কেন, কি করেছি আমরা? আমাদের উপর তোর কিসের এত রাগ? তীব্র মুখ ঘুরিয়ে নেয়, তার নিষ্ঠুপতায় একটু সাহস মিলল ওদের। মুশফিক 2 পা এগিয়ে আসে, কণ্ঠে মোলায়েম, তুই এরকম করেছিস কেন বিট্টু? আমাদের অন্যায়টা কি? নাই তোর কাছে আসতে পারে, শুধু আমরা পারি না কেন? বল না, আমরা কিছু করলে বলে দে, দরকার পড়লে মার, তবুও দূরে দূরে সরিয়ে রাখিস না। তোকে ছাড়া আমরা কেউ ভালো নেই। তীব্র চোখ তখনও অন্যদিকে, প্যাসান্ডের নাই বলল, আমার কোনো বন্ধুর দরকার নেই। সাবিন মুখ শক্ত করে লম্বা পায়ে এসে দাঁড়ালো তার সামনে। এত সহজে কথাটা বলতে পারলি বিট্টু? শব্দগুলো উচ্চারণ করতে তোর একটুও কষ্ট হলো না? অথচ তোর সাথে দেখা হয় না দেখে, সামনাসামনি দুটো কথা বলতে পারি না দেখে আমরা একদমটাও শান্তিতে শ্বাস নিতে পারছিলাম না। সামনে নাহিদের বিয়ে, আমাদের বন্ধু মহলে প্রথম বিয়ে কারোর। আমাদের সবার তো একসাথে হই হই আনন্দ করার কথা। বিট্টু চল না, আমরা সেই আগের মতো করে মিলেমিশে থাকি। দেখ, তোর নিষেধ সত্ত্বেও আমরা সব ভুলে ছুটে এসেছি আজ, আর তুই আমাদের এভাবে তাড়িয়ে দিচ্ছিস। তীব্র মন গড়ল না, অটল তার কণ্ঠস্বর, আমি তোদের সাথে কোনো কথা বলতে চাই না, যেতে বলেছি যা। সাফিন খেয়ে হারালেও সহ্যের জেদ দেখিয়ে বলল, না যাব না। তুই আগে উত্তর দে, আমাদের অপরাধ কি? তোকে বেশি ভালোবাসি, সবসময় সব ব্যাপারে প্রায়োরিটি লিস্টের উপরে রাখি, এটা আমাদের দোষ? কোথাকার কোন পুষ্পিতার জন্য তুই এভাবে আমাদের তুলে ঠেলে দিতে পারিস না বিট্টু? তোর কি একটুও খারাপও লাগে না? একটু মনেও পড়ে না আমাদের?
একটা মেয়ের জন্য সব ভুলে গেছিস? এই আমরা তোর বন্ধু ছিলাম, এত টুনকো তোর বন্ধুত্ব। গড় করে কথাই দাড়ি টানলো সাফিন। নাহিদ চোখ খিচে চিপ কাটলো। সাফিনটাও উত্তেজনায় আবার পুষ্পিতার প্রসঙ্গ তুলে ফেলেছে। একটু আগে ওই মেয়েকে নিয়ে বলায় বিট্টু যেভাবে চটে গিয়েছিল, এখন কি করবে কে জানে। সাফিনের শেষ কথায় ঝট করে ফিরল তীব্র। দুই ভ্রু উঁচিয়ে বলল, এসব তুই বলছিস সাফিন? তুই বলছিস বন্ধুত্বের কথা? তুই নিজে আদৌ বুঝিস বন্ধুত্ব কি? ছেলেটা বিভ্রান্ত হয়, এক পল বাকিদের সাথে মুখ দেখাদেখি করে, বুঝতে না পারে বলে, মানে? তীব্রতে দাঁড়িয়েছিল এতক্ষণ, আবার বসে পড়ল জায়গায়। সোফার ফোমে মাথা রেখে চোখ বুঝল, ক্লান্ত মুখে নিরুৎসাহিত বলল, তোকে কেন কৈফিয়ত দেব না আমি? চলে যেতে বলেছি চলে যা, এসব নোংরা কাসন্দি গাঁটতে ইচ্ছে করছে না। সাপিনের কপালে ভাঁজ পড়ল, তলিয়ে গেল রহস্যে। কি বলতে চাইছে বিট্টু? মুশফিকের খটকা লাগে, সতর্ক চিত্তে শুধায়, তুই এরকম কথা কেন বললি বিট্টু? সাপিন কিছু করেছে? তীব্র চোখ বন্ধ রেখেই জানালো, সেটা ওকেই জিজ্ঞেস কর। সব কটা চোখ একসাথে মুখের উপর পড়তেই সাপিনের সব পাঁচ বেঁধে যায়। হতভম্ব হয়ে বলে, কি আশ্চর্য, তোরা আমাকে এভাবে দেখছিস কেন? আমি কি করেছি বিট্টু? এসব কি ফাজলামো? হ্যাঁ, এমন ঘুরিয়ে পেঁচিয়ে না বলে যা বলার সোজাসুজি তো বলতে পারিস না? আমি কিছু বললাম আর আমি জানি না? কিছু ঘটলেই আঙ্গুল সব আমার ওপরে উঠে আসে কেন? শেষের দিকে তার গলার জোর বাড়ল, কিন্তু হেসে উঠল তীব্র, শ্লেষের হাসি। চাইলো ভীষণ শান্ত চোখে, তুই কি সত্যিই কিছু করিসনি? সাফিন অনর্চিত্তে জবাব দেয়, কি করব? তোর সাথে দেখা করতে এসেছি বলে আমার উপর যা তা অভিযোগ তুলবি? আর তা আমি হতে পারি না। তীব্রর বিলাতি চোখ টিমটিমে এক পাশে হেসে বলল, তুই আসলে জাত অভিনেতা সাফিন। সত্যি আমি মুক্ত না হয়ে পারছি না। আচ্ছা একটা কথা বল তাহলে, আমি সেদিন ট্রাক্টরে যাওয়ার জন্য যথেষ্ট জায়গা দিয়েছিলাম, অথচ ওটা তাও ছুটে এসে আমার জিপে ধাক্কা মারলো কেন সাফিন, তুই জানিস? সাফিনের বক্ষস্থল ছ্যাদ করে উঠল, রুদ্ধ মস্তিষ্কে শুষ্ক হাওয়া ঢুকলো এক ফালি, যাতে আটকা পড়ল শ্বাসের তোর। তীব্র চোখের চাহনি শান্ত, কিন্তু সাফিনের মনে হলো এই দৃষ্টির তোপে হাত পা জমে বসেছে তার। সাঁতারটা চোখে এমন কিছু মেশানো, যা হয়তো কারো অতলে রাখা সব কিছুর প্রযত্নে পড়তে থাকা হাওয়ার মতো ছুটে এসেই তীব্রর পা দুটো চেপে ধরল সাফিন। হাউমাউ করে বলল, বিট্টু আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। নাহিদ, মুশফিক, মিরাজ বিস্ময়ে নিস্পন্দন হয়ে পড়ল। বাজ পড়ল ওদের সকলের মাথায়। মুশফিক হতবাক হয়ে পড়ল, এর মানে তোর অ্যাক্সিডেন্টের সাথে সাফিন যুক্ত? তীব্র নড়াচড়াবিহীন ও তীক্ষ্ণ শূন্য নিষ্প্রম চাহনিতে সাফেদ সেলিংয়ে আজকে খুব আস্তে বলল, পাছার সাফিন। সে শুনল না, বরং আরো তীর্থ করল বাঁধন, কেটে কেটে বলল, না আমি ছাড়বো না, তুই আমাকে মাফ করে দে বিট্টু। আমি তখন নিচের মাঝে ছিলাম না, কি করতে না কি করেছি, আমি সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে। সাফিন ডাকে কিরমির করে উঠল, তেরে গিয়ে খপ করে তুলল ওকে। প্রকট চোখে চাইল সাফিন। মুশফিক শার্টের কলার খামচে ধরল, চোখে মুখে ঘৃণার পাহাড় নিয়ে বলল, তুই এত বড় অমানুষ সাফিন, এত বড় অমানুষ তুই? তার মানে ওই ট্রাক ভাড়া করে তুই বিট্টুর অ্যাক্সিডেন্ট করিয়েছিস? সাফিন ছাফাই দিতে চাইল, পূর্বেই তার বাহু খবলের নিচের দিকে ফেরালো মিরাজ। উসমাই থরথর করে বলল, তুই তাহলে এতদিন নাটক করেছিলি আমাদের সাথে? তুই সেই মেন কার্পেট যার জন্য আজ বিট্টুর এই অবস্থা। কি করে পারলি বল, কি করে পারলি? মিরাজ ক্ষুব্ধ হাতে কলার ধরে চাকাই। নাহিদ বিমূর্ত চিত্তে আওড়ায়, এত বড় বিশ্বাসঘাতকতা তুই করতে পারলি সাফিন? এক এক বন্ধুর এক এক অভিযোগ। সাফিন ধৈর্য খোয়ায় ফের। নরম মুখের গরমে বদল ঘটে সহসা, মাথা ছেড়ে কলার থেকে মিরাজের আজ সরালো সে। খুবই একাকার হয়ে পড়ল, হ্যাঁ পারলাম পারলাম আমি। তোরা আমার জায়গায় থাকলে তোরাও পারতি। এখন এত লেকচার দিচ্ছিস তো খারাপ ভাবছিস আমাকে, কিন্তু একটা কথা সত্যি করে বলতো, আমি যাকে বন্ধু ভেবেছি ও কি করেছে আমার জন্য? পুষ্পিতা মেয়েটাকে তো আমি আগে পছন্দ করেছিলাম, বিট্টু সেটা বুঝেও ছিল, কিন্তু তাও তোদের সবার সামনে আমাকে সাবধান করে দিল আমি যেন পুষ্পিতার দিকে আর না তাকাই। কেন? মেয়েটার উপর ওর নজর পড়েছে বলে মেয়েটা ওর হয়ে গেছে, আর আমার আমার ইমোশনের কোনো দাম নেই? সেদিন যদি আমি পুষ্পিতাকে ভুল করে তুলে না নিয়ে যেতাম, বিট্টুর সাথে ওর কোনোদিনও দেখা হতো? আমি তো ওকে সেদিনই বলেছিলাম যে আমার পুষ্পিতাকে ভালো লেগেছে, বিয়ের কথাও বলেছি, কিন্তু ও কি করলো? ওর পাওয়ার আছে তাই ও যা বলবে তাই ঠিক, আর আমি আমি কেউ না, কিচ্ছু না। তাও আমি মেনে নিয়েছিলাম, ভেবেছিলাম মায়ের চিকিৎসার টাকা দিয়ে সাহায্য করেছে, তাই এসব মনে রাখবো না। কিন্তু ওর আমার চুপ থাকা সহ্য হলো না, আমাকে দেখিয়ে দেখিয়ে পুষ্পিতার সাথে মেলামেশা, হাসাহাসি, রোম্যান্স, আমার চোখের সামনে মেয়েটাকে জড়িয়ে ধরে নাচ করছে, আমাকে পাঠাচ্ছে আংটি কিনে আনতে। এসব করতে গিয়ে আমার যে কষ্ট হতো, কেন বুঝলো না বিট্টু? ও মন্ত্রীর ছেলে চাইলেই দেশের সেরা মেয়েকে বউ হিসেবে পাবে, তাহলে পুষ্পিতাকে তো পারতো আমার হাতে তুলে দিতে, কিন্তু তা করলো না। নিজে উঠে পড়ে লাগলো মেয়েটার পেছনে। যে নিজের খাইশ মেটাতে বন্ধুকে কষ্ট দেয়, সে কেমন বন্ধু বল? বল সে কেমন বন্ধু? সবাই স্তব্ধ, বিস্মিত, হা করে চেয়ে রইল শুধু। মিরাজ স্তম্ভিত আওড়ালো, সাফিন তুই জানিস
তুই কি বলছিস? হ্যাঁ জানি, জানি বলেই তো বলছি। আর আমি এসব নিতে পারছিলাম না। রোজ রোজ মেয়েটাকে সাথে নিয়ে ঘুরতে যাওয়া, ছবি তুলে পোস্ট করা ইনস্টায়। ওদের এসব রঙ্গতামাশা দেখে আমার গা জ্বলে যেত, জাস্ট আগুন ধরে যেত। পুষ্পিতাকে আমি বিট্টুর সাথে সহ্য করতে পারতাম না। তারপর ভাবলাম যে আমার কথা ভাবেনি, আমিও তার কথা ভাববো না। পুষ্পিতাকে ওর এত পছন্দ, এত ভালোবাসা, ঠিক আছে, দুজনের উপরে গিয়ে প্রেম করুক। সেজন্য ওই দিন টাক ভাড়া করে বাকিটুকু আর বলা হলো না। একটা দর ঘুষির তোরে সাফিন ছিটকে পড়লো দৌড়ে। প্রত্যেকে হকচকায়, বিকট চোখে ফিরে চাই সাফিন। নাহিদ ফোঁসফোঁস করে বলল, জানোয়ার, আজ তোকে আমি মেরেই ফেলবো। ও এগোতে নিলে তীব্র সাফিনকে আড়াল করে দাঁড়ায়। নাহিদ ফাঁকুস লোকে ধরতে চোখে মুখে আগুন নিয়ে বলল, তোর মতো মানুষ আমার বন্ধু? ছি বিট্টু, সরে যা। ও তোকে খুন করতে চেয়েছিল না, আজকে আমি ওকে খুন করব। তীব্র বলল, নাহিদ, বিহেভ ইয়োরসেলফ। মুশফিক বলল, তুই একদম এর মাঝে আসিস না বিট্টু। সাবিন বেইমানি করেছে, ওকে আমাদের কাছে ছেড়ে দে। নাহিদ শান্ত হতে পারল না। সরল ছেলেটা আসমিক ভয়ানক রূপে সাফিন নিচেই ভরকে গেল। যে নাহিদ কোনোদিনও একটা পিঁপড়েও মারেনি, সে আজ ওর গায়ে হাত তুলল। সাফিনের চিবুকের ধার টেবিলের কোনায় পিঠে ছিল, একটু কেটে রক্ত বেরিয়ে এসেছে। সেই রক্ত হাতে ছুঁয়ে ছেলেটা তাজ্জব চোখে চাইল। তীব্র বন্ধুদের কথায় কান দিল না, নিশ্চুপ গিয়ে ওকে মেঝে থেকে তুলল। ঠোঁট কেটে বেরিয়ে আসা রক্তদের টিস্যু চাপতে আশ্চর্য বনে গেল সাফিন। তীব্র রক্ত মুছে দেয়। কাষ্ট হেসে বলে, আমি অনেক আগেই বুঝেছিলাম এই কাজটা তোর। কবে বুঝেছিলাম জানিস? সেদিন গাজীপুর থেকে ফেরার পথে তুই যখন জিজ্ঞেস করলি অ্যাক্সিডেন্টের কেসে আমার কাউকে সন্দেহ হয় কিনা, আমি ড্রাইভারের মুখ দেখছি কিনা, ট্রাকটার নেম প্লেট দেখেছি কিনা। সেদিন সেদিন তোর চোখে মুখে চিন্তা, আমার উত্তর শুনে তোর স্বস্তি পাওয়া, পুরোটা আমি স্পষ্ট দেখেছিলাম। সাপিন বিহ্বল নেত্রে ঢোক গিলল ও ফের বলল, মুখে কিছু বলিনি, কিন্তু বিশ্বাস ভাঙার তাণ্ডবে আমার বুকে আরেকবার চুরমার হয়ে গিয়েছিল সাফিন। সেদিন থেকেই ভাবলাম জীবনে আর কোনো বন্ধু রাখবো না। নাইট বড্ড সোজা ছেলে, তাই ওকে ফেরাতে পারিনি। কিন্তু তোর থেকে দূরে থাকার অজুহাতে আমি মিরাজদের সাথেও মিশতে চাইনি। আবার আমাকে মারতে চাওয়ার জন্য তোকে কিছু বলতেও চাইনি। তুই ভয় পাস না, তোকে আমি আজকেও কিছু বলবো না। মিরাজরা বিহ্বল হয়ে একে অন্যকে দেখল। নাহিদ হতবুদ্ধ বনে গেল। কি বলেছিস কি বিট্টু? সব কিছুর মূল্য ও জেনেও তুই ওকে ছেড়ে দিবি? হ্যাঁ, দেব। কারণ একদিক থেকে এসব হয় ভালো হয়েছে। ও এমন না করলে তো আমি আরেক প্রতারককে চিনতামই না, জানতেই পারতাম না একটা পবিত্র মুখের আড়ালে মেয়েরা কত ছলনা পুষে রাখে। সাবিনের চপচপে মুখ ব্যথা ফ্যাকাশে হয়ে যায়। ভয় নয়, ব্যথায় যন্ত্রণায়। বিট্টু সব জেনে শুনেও এতদিন ওকে কিচ্ছু বলেনি। আজকে ওর রাগের বসে কত কি উগড়ে দিয়েছে। বিট্টু তাও এত শান্ত, অথচ ও কতটা প্রতিশোধ পরায়ণ ছিল সাবিনের থেকে ভালো কে জানে। চোখ তুলে চাইলেও গায়ে হাত তুলত সে। আজ একটা শোকের তোপে ছেলেটায় এমন পাথর হয়ে গেল। পুষ্পিতার প্রতি এত ভালোবাসা বিট্টুর, যার দূরে যাওয়ার ছেলেটা আজ নিচের মাঝে নেই। মিরাজ বলল, বিট্টু তুই প্লিজ এই ব্যাপারটা অন্তত এইভাবে ছেড়ে দিস না। ও যা করেছে তাতে ওর ইমিডিয়েটলি পুলিশে দেওয়া উচিত। আমি এক্ষুনি আঙ্কেলকে ডেকে আনছি। ও পা ফেলতে গেলে তীব্র বাধা দিয়ে বলল, না, আমি যা বললাম তাই হবে। তারপর সাফিনের এলোমেলো জামাটা সে ঠিকঠাক করে দেয়। তুই এখন যা সাফিন, আর কখনো আমার সামনে আসিস না। তোর জন্য আমি একটা নতুন দুনিয়া চিনেছি, তাই চাইবো তোর আর পুষ্পিতার মতো সব প্রতারক যেন পরের বার ফুল হয়ে জন্মায়। তাহলে অন্তত তোরা বুঝবি কোনো কিছু ছিঁড়ে নেওয়ার ব্যথা কাকে বলে। বিট্টু, কিছু শুনবো না আমি, যা। তীব্র ধাক্কা মারল ওকে। পড়ে যেতে নিয়েও নিজেকে সামলায় সাফিন। তারপর অসহায় চোখে মিরাজের দিকে চাইল, সহসা মুখ ফিরিয়ে নিল সে। এরপর মুশফিককে দেখল সাফিন, সেও তাই। নাই তো কটমটিয়েছে, চোখের ভাঁজে কি অপার ঘৃণা। বন্ধুদের এই দৃষ্টিতে সাফিনের বুক ঘণ্টা ঘণ্টা হয়। অপরাধ বোধে চুইয়ে আসে মন। ভেতরটায় উতলে আসা কান্না ঠেসে সে বাড়ি থেকে দ্রুত তীব্র চোখের কোণে জল জমেছে। কেউ দেখার আগেই আঙ্গুল দিয়ে ছিটকে ফেললো সেটুকু। ঘর ধরে নীরবতা, কারো মুখে কথা নেই, প্রত্যেকেই নিথর চিত্ত চারিয়ে। ভান্ডারের শব্দবাক্য হয়তো শুষে নিয়েছে সাফিন, সাফিনের প্রতারণা। আর সেই নীরবতাকে সাক্ষী রেখে উপরের সিঁড়ি তেরকুড়ায় স্তম্ভের ন্যায় দাঁড়িয়ে রইলেন জামশেদ। খসখসে মুঠোয় সিমেন্টের হাত শক্ত হাতকে চেপে ধরলেন শুধু। প্রহারে প্রহারে রাতের মাত্রা তখন অনেক। শুনছান রাস্তায় ফুটপাত হেঁটে ধরে হাঁটছিল সাফিন। মুখের দশা দুর্রহ, পরিতাপের আগুনে ছাড়কার হচ্ছে বুক। আজ যেন হাড়ে হাড়ে টের পেল রাগ হিংসে কখনো কারোর জন্য ভালো কিছু বয়ে আনে না। এই যে সাফিন, আজ কেমন চোখের পলকেই সব হারিয়ে ফেলেছে। বিট্টুর মতো বন্ধু, যে কিনা আজ অব্দি ওকে বিপদে একা ফেলে যায়নি। মায়ের চিকিৎসা থেকে শুরু করে সব বিপদে আজ পর্যন্ত নির্দ্বিধায় পাশে দাঁড়ানো মানুষটাই তো বিট্টু। তারপর মিরাজ, মুশফিক, নাহিদ, ওরাও তো ওর থেকে দূরে সরে গেল। আরমান যখন সবটা শুনবে হয়তো সেও চলে যাবে।
এত বছরের বন্ধুত্ব কি সাবিন একমাত্র নিজের ভুলে শেষ করে দেয়নি? ছেলেটার অস্থির লাগে। বক্ষপটে ফ্যাসফ্যাসে শব্দ। ফুটপাতের আইল ধরে ধপ করে বসে পড়ল সে। মাথার চুল টেনে টেনে ঝরঝর করে কাঁপল কিছুক্ষণ। আচ্ছা, ও কি আবার পেছনে ছুটে যাবে? গিয়ে আবার পা ধরবে বিট্টুর? ওকে মারুক, কাটুক, যা ইচ্ছে করুক, সব সাবিন মাথা পেতে নিবে। এই যে বিট্টু কিছু না বলে ছেড়ে দিল, এতেই যেন তার অনুশোচনার পাহাড়টা প্রচণ্ড ভারী হয়েছে। এই ভার কি করে বইবে সাফিন? বিবেকের দংশনের প্রতিনিয়ত ধুকে ধুকে মরে যাবে না? আচমকা একটা নীল জিপ এসে ব্রেক কষল সেথায়। শব্দ তুলে চাইল সাফিন। পুলিশের গাড়ি। ইউনিফর্ম পরা লোকগুলো পটাপট নামলেন। মুখের সামনে পুলিশ দেখে সাফিন উঠে দাঁড়ালো। সবার সামনে লোকটা শুধালেন, তুই সাফিন? মাথা নাড়ল। অফিসার বললেন, চল। চল মানে কোথায় যাব? শ্বশুর বাড়ি, তোকে আপ্যায়নের ব্যবস্থা করেছি। মাথায় আকাশ ভাঙল তার। কেন, কি করেছি আমি? ভদ্রলোক ফটাফট বললেন, সাথে ইয়াবা নিয়ে ঘোরার কারণে তোকে গ্রেপ্তার করা হচ্ছে। সাফিন জড়বুদ্ধ বনে বলল, ইয়াবা? কি উল্টোপাল্টা কথা বলছেন? আমার কাছে ইয়াবা থাকবে কেন? উল্টোপাল্টা কথা? এই ওকে চেক করো তো। পাশের লোকটি ধমকে বললেন, হাত তোল। সাফিন নাক ফুলিয়ে দুই হাত তুলল। একে মন মেজাজ খারাপ, তার উপর এসব উটকো অশান্তি। ভদ্রলোক ওর বুক পকেট থেকে হাত সরিয়ে হাত নামিয়ে চারাকা হাতালেন। প্যান্টের পকেটে হাত ঢুকাতেই আবার বের করলেন সেটা। মুঠোর মধ্যে কতগুলো প্যাকেট এলো সাথে, যা দেখে চমকে উঠল সাফিন। বিস্ময় থমকে বলল, এসব কি করে? অফিসার চট করে ওর কলার মুঠোয় পড়লেন, কটমটিয়ে বললেন, নেই নাকি? তাহলে এগুলো কি? বিশ্বাস করুন, এসব কোত্থেকে এলো আমি জানি না। জানিস কিনা না জানিস সেটা থানায় গেলে বোঝা যাবে। এই তোল ওটাকে। সহসা দুজন দুহাত চেপে ধরল, হিড়হিড় করে তাকে গাড়িতে টেনে তুলল। সাবিন ছাড়া পেতে হাঁসফাঁস করে ওঠে, চিৎকার করে বলে, স্যার আমি কিচ্ছু করিনি, আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমার কথাটা একবার শুনুন। অফিসার ক্রোর হেসে সামনের সিটে বসলেন। গাড়ি ছাড়া হলো, সাথে সাথে কাউকে একটা ফোন করলেন তিনি। হুষ্ট চিত্তে বললেন, কাজ শেষ স্যার, তুলেছি গাড়িতে, আপনি ভাববেন না, যেমন যেমন বলেছেন তেমনই করব। এমন কেস ফাইল করব না, মরার আগ অব্দি জেলে বসে পচবে। কাছের মানুষ থেকে কষ্ট পাওয়া যে কি পরিমাণ ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা। আর সেটা যদি হয় ফ্রেন্ড, তাও আবার ওই টাইপের ফ্রেন্ড, মানে মানে হাই হ্যালো টাইপ না, একদম ক্লোজের থেকে একটু দূরে, এরকম টাইপ ফ্রেন্ড। সো 2025 সাল, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির C1-এর রেজাল্ট ছিল ওই দিন রাত 2টায় আমার ওই ফ্রেন্ডটা আমাকে এমন একটা মেসেজ করে, কাইন্ড অফ দুইজনের সাথে আমাকে তুলনা করে বলেছিল, তাও আবার রেজাল্ট নিয়ে। অ্যান্ড সেই সময় সে কোনো অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিল, বাট ওর কোনো প্রিপারেশান ছিল না। ঠিক পড়াশোনা নিয়ে ও আমাকে একটা খোঁটা দিয়েছিল। তো আর ও কিন্তু একদম ওই টাইপের স্টুডেন্ট ছিল না, একদম লো টাইপের স্টুডেন্ট ছিল। ও বেসিক্যালি বুঝতো না যে একজন অ্যাডমিশন স্টুডেন্টের একটা স্থান থেকে লক্ষ্যচ্যুত হলে ঠিক কতটা কষ্ট হয়। আর ঠিক সে ওই ইমোশনের জায়গা থেকে আমাকে কষ্ট দিয়েছিল। আর তার ওই একটা মেসেজ, যেটা ও রাত 2টায় আমাকে করেছিল, তার ওই একটা মেসেজ দেখে আমি এত পরিমাণের ডিপ্রেশনে চলে গিয়েছিলাম, আমার 1 মাসে 9 কেজি ওজন কমে গিয়েছিল। তার ওই একটা মেসেজে মানে আমাকে একদম ভেঙে চুরে চুরমার করে দিয়েছিল ওর একটা মেসেজ। সো এইরকম ফ্রেন্ড জীবনে থাকার থেকে না থাকা যে কত ভালো, সেটা যার নেই সে ভালো জানে। সে আমার সন্ধ্যা প্রদীপ। লিখেছেন নুসরাত সুলতানা সেঁজুতি। পর্ব 22। জামশেদের শরীর কদিন ধরে বেশ খারাপ, প্রেশার বেড়েছে কমছে, ভালো ডক্টর দেখানো জরুরি। আগে হলে এতক্ষণে বিভোর হয়ে উড়াল দিত, কিন্তু ছেলের এই অবস্থায় আজকাল কোথাও যেতে ইচ্ছে করছে না। তার উপর সম্প্রতি একটা ব্যাপার নিয়ে চিন্তিত 100 তিনি। আজ নাহিদের বিয়ে, তাও সুদূর গাজীপুরে কোনো একটা ক্লাবে। সেই আবার গাজীপুর, আবার সেই অভিশপ্ত জায়গা। ওখানে গিয়ে ছেলেটা পারবে তো নিজেকে সামলাতে? মনের মধ্যে প্রশ্ন চেপে রাখতে পারলেন না, দোড়ামোনা কাটিয়ে বললেন, আরেকবার ভেবে নাও নাহিদ, পারবে তো? শেরওয়ানি পরা ছেলেটা চমৎকার করে হাসলো, দৃঢ় চিত্তে বলল, অবশ্যই পারবো আঙ্কেল, আপনি নিশ্চিন্ত থাকুন। পাশ থেকে মিরাজ বলল, আঙ্কেল আমরা আছি সবাই, মৃত্যুর কোনো অসুবিধা হতেই দেব না, আপনি আর ভাববেন না তো? ভাবছি কি না আর এমনি যা যাচ্ছে ওর উপর দিয়ে, সেই একই জায়গায় গিয়ে আবার কিছু করে না বসে। স্বয়ং হাতটা বাড়িয়ে ভদ্রলোকের হাতের উপর রাখলো নাহিদ। চোখে মুখে আশ্বাসের বন্যা লুটিয়ে বলল, আমরা আছি আঙ্কেল, বিট্টুকে নিয়ে এই লড়াই শুধু আপনার একার নয়, আমাদের সবার। দেখবেন ও ঠিক সুস্থ হয়ে যাবে। জামশেদ কিছু বললেন না। একটা মানুষের আত্মবিশ্বাস দেখে হয়তো ভরসা পেলেন একটু। লুৎফা নাস্তা দিয়ে গেলেন। তার কিছু সময় পরেই নিচে নামলো তীব্র। মাথায় অগোছালো চুল, মুখের বড় বড় দাড়িগুলো ওই রকমই আছে, কিন্তু বড় অনিচ্ছায় একটা ভালো স্বাদ পড়েছে আজ। হাতের ঘড়িতে তাকে এক চোট শ্বাস ফেললেন জামশেদ। 'ক বছর আগেও ছেলেটার
বসন ভূষা দেখে চোখ জড়িয়ে গিয়েছিল তার। আর এখন যাক, শূন্য থেকে শুরু হচ্ছে এই অনেক। বন্ধুকে দেখেই খাবার ফেলে উঠে এলো সবাই। নাইদের হাস্যোজ্জ্বল আদলে আবার মেলা বসেছে। অষ্টপুটে বিজয়ী হাসি টেনে বলল, চল। তীব্র সবাইকে দেখলো একবার। বিয়েতে যাওয়া নিয়ে প্রফুল্ল প্রত্যেকে। এই যে সকাল সকাল আরমানা হাজির হয়ে গেছে। তীব্র হুট করে সাপিনকে মনে পড়ল। সেই কলেজ থেকে পরিচয় দুজনের। ওদিনের ঘটনার পর মিরাজরা তার কাছে হত্য দিয়ে চাই রইলেও সাফিনের দেখা মিলেনি। তীব্রকে খুন করতে চেয়েছিল। শোনার পর বাকিরাও ওর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কিন্তু তা তো চায়নি সাবিনের সঙ্গে বাকিদের বন্ধুত্ব ভাঙন আসুক, এমনটা তীব্র চাইতে পারে? ও খুব আস্তে শুধালো, সাবিন যাবে না। নাহিদ মুখ শক্ত করে নিমিষেই মাঝপথেই বলে দিল, ও গোল্লাই চাই, তুই আনতো। তীব্রর বাহু টেনে হাঁটা ধরল সে। মিনমিনে ছেলেটা আচমকা কেমন বিরক্তি হয়ে গেল। জামশেদের থেকে বিদায় নিয়ে একে একে বাড়ি ছাড়ল সবাই। ভদ্রলোক ঠোঁটে ফুলিয়ে শ্বাস ফেললেন। তীব্র মুখে সাবিনের নামটুকু শুনে যতটুকু নিশ্চিন্ত হচ্ছিল, এক্ষুনি মুহূর্তেই থামল তা। মিরাজ আরমান পাশাপাশি হাঁটছে। সময় কাটিয়ে ফিসফিস করলো আরমান, সাবিনের ব্যাপারটা বিট্টু জানে না তাই না? মিরাজ বলল, না, আমরা কেউ বলিনি। অন্য কোথাও থেকে যে খবর পাবে সেই উপায়ও আছে। ফোনটা তো সুইচ অফ করে ফেলে রাখে সারাদিন। বলে দেবো আমি? ও চোখ প্রকট করলো, না মাথা গেছে তোর? আঙ্কেল কড়া করে মানা করে দিয়েছেন। আর এমনিতেও যা হয়েছে ঠিকই হয়েছে। সাবিনের এই শাস্তি প্রাপ্য। বিট্টু নিজেদের লোকের বেলায় খুব দয়া। শয়তানটা থানায় শুনলেই ঠিক ছাড়াতে চলে যাবে। দরকার নেই। ওর মা আমাকে ফোন করেছিল, খুব কান্নাকাটি করেছেন, বলেছেন বিট্টুকে একবার জানাতে। চেপে যা, বিট্টুর কানেও এসব দেওয়ার দরকার নেই। কত বড় জানোয়ার হলে বন্ধু হয়ে বন্ধুকে খুন করতে চাই, তাও শালার এক মেয়ের জন্য। আমি তো এখনো ভাবতেই পারছি না, এতদিন ধরে ওই ক্রিমিনাল আমাদের বন্ধু সেজেছিল। হাতে ঘা পড়লে আমাদের ক্ষতি করতো না তার কি গ্যারান্টি? আরমান ঘাড় তোলায়, কথায় সম্মতি। ঠিকই বলেছিস, আমি নিজেও শোনার পর বিশ্বাস করতে পারিনি সাবিনের ঘাড়ে যে কোনো ভূত চেপেছিল। আপাতত জেল খাটুক কিছুদিন, পরে দেখা যাবে। কি বলিস? হ্যাঁ। মুশফিক সামনে ছিল, পেছন ফিরে গলা তুলে বলল, এই তোরা এত পশু করছিস কি নিয়ে? ছেলে মেয়ে বিয়ে দিচ্ছিস? হ্যাঁ, আয় তাড়াতাড়ি। দুজনে থতমত খেয়ে পায়ের গতি বাড়ালো। সবাই মিলে আনন্দ চিত্তে গাড়িতে বসলো। তারপর কতদিন পর সেই একসাথে একটা সফরে যাচ্ছে ওরা। নাহিদ বিয়ের আয়োজন করা ভালোই করেছে। দেরিতে হলেও আবার আগের মতো বিট্টুর সঙ্গ পাচ্ছে সবাই। এবার শুধু বিট্টু একটু একটু করে স্বাভাবিক হোক, আর কিছু চাওয়ার নেই। গাজীপুরে একটা কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন করা হয়েছে। বিশাল আকার বিল্ডিংয়ের 3rd ফ্লোর ভর্তি মানুষে। খাবার দাবারের এলাহি কাণ্ড নিয়ে আয়সার দিন যাচ্ছে ব্যস্ততায়। তার উপর ছেলে পেলে নেই। একটা বয়স্ক মানুষ কি আর অত্যধিক ছুটতে পারে? নুহার মামা ফুফা এরা টুকটাক তদারকি করলেও নিজের মতো তো আর হয় না। সেই নুহার জন্মদিনের পর আজ আবার একটা বড় অনুষ্ঠান হচ্ছে ওনাদের। আয়সার এখন খুব করে পুষ্পিতাকে মনে পড়ছে। সেবার মেয়েটা প্রত্যেক কাজ কি দারুণ যত্ন নিয়ে করেছিল, কত আনন্দ, কত ছোটাছুটি। ও থাকাকালীন ঘরের কাজবাজ নিয়েও আয়সাকে কখনো ভাবতে হয়নি। ইস, নোহার পুষ্পিতা কত ভালো বন্ধু ছিল, তা ওনার চেয়ে বেশি কে জানে। সেই বন্ধুর আজ বিয়ে হচ্ছে, অথচ পুষ্পিতা নেই। আয়সা দূরে দাঁড়িয়ে মেয়ের দিকে চাইলেন। নোহা সেন্টারের স্টেজে বসে কনের সাথে কি যে চমৎকার লাগছে দেখতে। হেসে হেসে ছবি তুললেও মেয়ের ভেতরে কষ্ট বুঝতে পারেন না আয়সা। এমন কোনো মুহূর্ত নেই যখন নোহা পুষ্পিতাকে মনে করেনি। ভদ্রমহিলা চোখ নামিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। তারপর নজর বোলালেন গেটের দিকটায়। বরযাত্রী চলে এলো, কিন্তু বর নাইদের খবর নেই। সে তীব্রকে সাথে নিয়ে একসঙ্গে আসবে। প্রায় 9টা বাজতে চলল। কতক্ষণ লাগবে আর? গাড়িতে বসতে যাওয়ার আগে নাহিদের ফোন টুম করে বাজে। পকেট হাতিয়ে মুঠোফোনটা সামনে আনলো সে। নোহার মেসেজ, ভাইয়া আসছেন। নাহিদের চোখে মুখে ফুর্তি। হ্যাঁ, তোমার সাজগোজ শেষ? সে তো অনেক আগেই শেষ। আমি অলরেডি স্টেজে বসে আছি জনাব। আপনাদের কতক্ষণ লাগবে? যান না থাকলে 1 ঘন্টা। তাড়াতাড়ি আসবেন। সবাই কি অধৈর্য হয়ে পড়েছে? সবাই নয়, আমি অধৈর্য। নাহিদ হাসলো, লিখে পাঠালো, তাহলে আমার অবস্থাটা ভাবো। কোনোদিন যাকে কাজল পড়তেও দেখিনি, তাকে আজ বউ সাজে দেখবো। মুগ্ধতায় আমি মরে না গেলেই হলো। নোহা লজ্জা পেল, ধক করে কাঁপলো। প্রেমিকা সবল রুগ্ন বুক তড়িঘড়ি করে রেখে দিল ফোনটা। তার মেকআপের ঢাকা আরক্ত মুখ কালো চকচক করছে কোণছাই। হঠাৎ চোখ পড়ল অদূরে সালমার ওপর। মেহমানদের সামনে আসনে বসে তিনি নিষ্পলক চোখ মেলে এদিকেই দেখছেন। চোখের ভেতর অদ্ভুত কথা, অন্যরকম কিছু। নোহা ঠোঁট মেলে হাসলো। উত্তরে প্রৌঢ়ও হাসলেন, অথচ লম্বা শ্বাসে বুকের ওঠানামাটুকু স্পষ্ট দেখতে পেলেন নোহা। তার ষষ্ঠীর মুখখানায় অচিরে কালো মেঘ জমল। আজ ওর জীবনের সব থেকে বড় দিন, বড় উৎসব। কিন্তু পুষ্পিতা নেই। নোহা পুরো শ্বাস ফেলল। জীবন কি আশ্চর্য রহস্যে বোনা। এই বিয়ে নিয়ে কত স্বপ্ন দেখেছিল নোহা। পুষ্পিতার ও একসাথে বউ সাজবে। তীব্র নাহিদ দুজন ক্লাবে ঢুকবে।
পা মিলিয়ে। আজও তো হবে ওই রকম। সেই একসাথে ওরা আসতে শুধু শুধু মাঝে পুষ্পিতাটাই নেই। প্রহসনে এক ধাক্কায় সবকিছু দেওয়ালের মতো গুড়িয়ে গেছে। সম্পর্ক, স্বপ্ন সবটা এক লম্হায় চুরমার। তাকে অত নির্মম না হলেও তো পারত, তাই না? সালমা বেগম আজকে সকালে এসেছেন এখানে। না, বিয়ে খেতে নয়, এসেছেন কিছু বিশেষ কাজে। কথা ছিল বাসা থেকেই ফেরত যাওয়ার, কিন্তু আয়সা জোড়াজোড়ি করে সেন্টার অব্দি নিয়ে এলেন। যদিও হাজারবার বলে কয়ে তারপর আনা। ওনারাও তো এখন আর ঢাকায় থাকেন না। খোরশেদের সিলেটে বদলি হয়েছে সেই অনেক দিনের ব্যাপার। ভাগ্যক্রমে আজ রাস্তায় জ্যাম বেশি নেই। ঘন্টার পরপরই গাজীপুরে চৌকাঠ ছেয়ে গেছে। সেই ব্রিজ পার হতে হতেই অবিন্যস্ত তীব্র খেই হারালো মনে। খিচে রাখা অন্তরে স্পষ্ট ধরা দিল সেসব পুরনো মধুময় স্মৃতি। একদিন এই পথ দিয়ে ঢুকেছিল কোনো মুগ্ধতার নেশায়, কাউকে পাওয়ার আশায়। এই মফস্বলে রাস্তায় প্রতিটা বুকে লুকিয়ে সেই কথা, কিন্তু এখন সেই বিশ্বাসঘাতক, এখন অন্য কারো বউ। এতদিনে তো বাচ্চা কাচ্চার মাও হওয়ার কথা। তীব্র বুক ভেঙে এলো। পুষ্পিতা যদি অন্য কারো বউ হয়, ওর শরীরে সেই অন্য পুরুষের স্পর্শ, যে মেয়েটাকে নিয়ে ঘর পাতার স্বপ্ন ছিল ওর, সেই মেয়ের চোখে ঠোঁটে সব অন্যের দখলে। হৃদয় ক্ষান্ত হয়ে যাওয়ার ব্যথাতেও নিরস হাসল সে। যে হাসিতে প্রাণ নেই, মায়া নেই, না আছে সচিপ্রদের চিহ্ন। গাড়ি যখন ব্রেক কষলো জোরে, ধ্যান ছুটল তার। সামনে এত এত হল্লাহল্লি, রং বেরঙের প্যান্ডেল, সুসজ্জিত গেট। অথচ তীব্রর চোখে কিছুটি পড়ল না। অবসন্ন নজরে গেঁথে রইল বহুদূরের ওই পথটায়। কবছর আগে এই রাস্তায় ওর সুখের সঙ্গী ছিল। আর এখন এখন সে তাই পোড়া গন্ধ ছাড়া কিছু নেই, কিছু না। তীব্র আজ একটা ফাঁকা কালো তাকের মতো, যার ভেতরটা ফুলে আছে নিদারুণ মর্মে, অসহ্য পীড়ায়। এই গাজীপুর তো তারই সাক্ষী। ও সবটা দেখেছে। তীব্র প্রেমের শুরু থেকে একটা সুখের উপাখ্যান কিভাবে রচয়িত হতে হতেও ধ্বংস হয়ে যায়, সবটুকু জানার প্রত্যক্ষদর্শী এই মফস্বল। তীব্রর বুকের পাঁচরের টান পড়ল ফের। যন্ত্রণার খায়ে খোঁচা দেওয়া দাগ বসালো সবেকে। তপ্ত যন্ত্রণায় উন্মাদ নৃত্যে চলে গেল বিলাই চোখ। অথচ বরাবরের মতো বুক চিতিয়ে দাঁড়িয়ে রইলেও ছেলেটা শক্ত চিবুক পোক্ত দেখালো আরও, যে মেয়ের আত্মপ্রান্ত ছলনায় মোড়ানো, তাকে ভেবে ও কেন কষ্ট পাবে? পাবে না, কখনো না। তীব্রর পর বাকিরা নামে। নাহিদ আর চোখে চাইল, গাল ফুলিয়ে শ্বাস ফেলল ধীরে। ওদের বিয়ের আয়োজন করার কথা ছিল বাড়িতেই, কিন্তু তীব্র ফ্ল্যাটে গেলে হয়তো নিয়ন্ত্রণহীন হতো। পুষ্পিতাকে মনে করে কুমড়ে উঠত আরও। সেই আতঙ্কে নোহার সাথে মিলে সেন্টারের ব্যাপারটা ঠিক হয়েছে। এই জন্যই তো জামশেদকে অত আত্মবিশ্বাস নিয়ে কথাগুলো বলতে পেরেছিল নাহিদ। কিন্তু এখন মনে হচ্ছে এটাও ভুল হয়েছে। বিয়ে বোধহয় ঢাকায় হলে বেশি ভালো হতো। বিট্টুটা কেমন কাঠমুখে দাঁড়িয়ে, ওই শুকনো চেহারা দেখতে হতো না তখন। একে সাফিন, দুইয়ে পুষ্পিতা, দুই কাল সব মিলে ছবলে ছবলে ছেলেটাকে পুরো নীল বানিয়ে ফেললো। তীব্র কি বেঁচে আছে এখন? দেহে প্রাণ থাকলেই কি বেঁচে থাকা বলে? মিরাজ পেটে হাত রাখতে নড়ে উঠল সে, ফিরে চাইল, বলল যাও। ও মাথা নাড়ে, এগোই এক পা, পরপর থেমে যায়, বুক ভরে মৃদু শ্বাস টানে। ব্যাপারটা হয়তো বুঝলো মুশফিক। মোলায়েম কণ্ঠে বলল, সব ভুলে যা বিট্টু, এই মুহূর্তে ভাব আমরা আর বিয়ে বাড়ি ছাড়া তোর জীবনে কিচ্ছু নেই। তীব্র হাস্যহীন অন্যর চাহনিতে ঠোঁট দুটো দুলল শুধু। এক আকাশ বিশালতা নিয়ে যাকে ভালোবেসেছিলাম, তাকে ভুলে যাওয়া যদি এত সহজ হতো, কবেই ভুলে যেতাম। ওরা কেউ কিছু বলল না, বলবে কি করে? রিক্ত ভান্ডারে জুৎসই শব্দ থাকলে তো। নাহিদ প্রসঙ্গ পাল্টালো। তীব্রর বাহু ধরে বলল, আই ভেতরে যাই। সেন্টারের ভেতরে গিজগিজে মানুষ দেখে তীব্রর মাথা ধরে গেল। আজকাল লোকজন ভিড়ভাট্টা সহ্য হতে চায় না। নাহিদ ওনার একটি টেবিল দেখিয়ে বলল, ওখানে বসি চল। আরমান বলল, বসি মানে? তুই না বিয়ের পর, তোর তো এই সময় স্টেজে থাকার কথা। আরে দূর, ওসব পরে হবে, চল তো তোরা। সেন্টারে সে কি বড় আয়োজন! চারদিকে লাইট, গান বাজনা, বিয়ের রোশনাই সব যেন টকবক করছে। এর মধ্যে অন্তর্পথে এক নিখোঁজ গলা অন্ধকার ঠেসে হাজির হয়েছে তীব্র। অবচেতন মনে জেগে বসেছে সুপ্ত কোনো আশা। হোক সেটা বেস্ট ফ্রেন্ডের বিয়ে, হয়তো একটা পোড়া মুখ এখনো থাকলেও থাকতে পারে। যে মুখ দেখে তীব্রর একদিন পৃথিবী বদলে গেল, যে চোখের চাহনি পাল্টিয়েছে তার বুকের গতি, যে ঠোঁটের কাম্পন দেখে তীব্র নয়ন মুদে ছিল হাজারখানেক শান্তির ঝর্ণায়। কিন্তু না, খুঁজে খুঁজে ওই মুখ দেখে মেলেনি। তবে স্টেজে থাকা হাওয়ার বেগে নেমে এলো নোহা, ছুটে এসে তোর শরীরের গয়নাগুলো ঝনঝন করে ওঠে। মেয়েটার ঠিক তীব্র সামনে এসে থামল। আনন্দের বদলে চোখ দুটো চেয়ে গেল প্রখর বিস্ময়ের রেখায়। তীব্রর সাথে ওর শেষ কবে দেখা হয়েছিল মনে নেই। ওর তো ঢাকায় যাওয়ার কথা ছিল। তীব্র গাজীপুরে আসে না, নিজের ফোনটাও ব্যবহার করে না। সে খবর নেয় কেউ, যে মানুষটাকে এতদিন বেশভূষার সৌন্দর্যে একখানি খুমতি নোহা দেখেনি। আজ তার এই দশায় বুক মুচড়ে উঠল। কিন্তু মেয়েটা বুঝতে দিল না আজও। কণ্ঠে ফুর্তি এনে বলল, কেমন আছেন ভাইয়া? আসতে কোনো সুবিধা হয়নি তো? না, তুমি ভালো আছো? আমি ভালো আছি। আপনাকে দেখে তো আরও ভালো লাগছে।
বিয়ের শেষ অবধি থাকবেন কিন্তু হুট করে চলে যাবেন না তো? শেষ প্রশ্নটা বড় মায়া নিয়ে করল সে, কিন্তু তীব্রর কাছে তো উত্তর নেই। এখানকার বাতাসে অদ্ভুত বিষ মিশে বোধ হয়। না হলে ওর এমন শ্বাসরুদ্ধকর দশা হতো কেন? যেখানে এক মুহূর্ত থাকার ইচ্ছে বিরল, সেখানে বিয়ে শেষ হওয়া অবধি অপেক্ষা করা সম্ভব? এই গাজীপুর তীব্রর গলায় আটকে থাকা কাঠের মতো, শরীরের অন্তে থাকা ব্যথার মতো। ওর মনোযোগ ঘুরল মিরাজের কথায়। তার হাতে গিফটের বড় বক্স নোহার দিকে এগিয়ে দিল সেটা। কণ্ঠে হৈ হৈ ভাব। বিয়ের অনেক অনেক শুভেচ্ছা ভাবি। এটা আমাদের তরফ থেকে সামান্য উপহার। এসবের কি দরকার ছিল ভাইয়া? নাহিদ আমাদের অতি প্রিয় বন্ধু, ওর বিয়েতে এসব কিছুই না। নিন, অনেকক্ষণ নিয়ে দাঁড়িয়ে আছি, হাত ব্যথা হয়ে গেছে। নোহা হাসলো, দু হাতে আগলে ধরল বক্সটাকে। ওদের কথা বলার মাঝে আয়সা এসে দাঁড়ালেন। চোখে মুখে অপার বিস্ময় নিয়ে তীব্রকে দেখলেন কয়েক পল। মিহি আর্তনাদ করে বললেন, তীব্র, এ কি অবস্থা তোমার? এত শুকিয়ে কি? নিচ থেকে মায়ের হাতটা চেপে ধরল নোহা। প্রসঙ্গ ঘোরাতে বলল, এসব কথা এখন থাক আম্মু। ওনারা অনেক দূর থেকে এসেছেন, কাউকে বলো না একটু ঠান্ডা কিছু দিয়ে যেতে। আয়শা যেন টনক নড়ল। ভুলে গিয়েছিল তীব্র এখন আর সেই তীব্র নেই। মাথা নাড়লেন গতিতে, হ্যাঁ হ্যাঁ বলছি। তীব্র, তোমরা বসো, আমি এক্ষুনি আসছি। আয়শা ভীষণ বাস্তবভাব করে অন্যদিকে গেলেন। সামনে থেকে সরতেই তীব্র নজর পড়ল মুখোমুখি চেনা কারো উপর। চোখে চোখ পড়তেই যেন থতমত খেলেন রমণী। অস্বস্তির পাহাড় নিয়ে নজর সরালেন দ্রুত। তীব্র চেয়েই রইল, পূর্ণ সতর্ক সেই চোখ। সালমান মাথার ঘোমটা টানলেন আরেকটু। শেষে দুম করে চেয়ার ছেড়ে উঠে গেলেন কোথাও। তীব্রর চাহনি অনুসরণ করে সবটা দেখল নোহা। নিজেই বলল, ওনাকে আমরাই ডেকে এনেছি, আসতে চাননি। তাও অনেক করে বলে কয়ে আনা। আসলে এই মাসে আমরা ফ্ল্যাটটা ছেড়ে দিচ্ছি তো। তীব্র ভ্রু গোছালো। কেন? নোহা হাসলো। আর কতদিন অন্যের ফ্ল্যাটে থাকবো ভাইয়া? তাছাড়া আম্মু রাজি নয় এখানে থাকতে। নাহিদ বলল, নোহা আমাকে বলেছিল তোকে জানানোর কথা। মানে তুই তো ফ্ল্যাটটা। প্রতিমধ্যে তীব্র শক্ত গলায় বলল, আমি জেনে কি করব? কাউকে একবার দিয়ে দেওয়া জিনিসের উপর আমি কখনো দ্বিতীয়বার ফিরি না। আমিও ওকে সেটাই বলেছিলাম, যাতে যাকে ভালোবেসে দান করেছিলি সে তো আর এটার মর্ম বুঝলো না। স্বার্থপর মেয়ে কোথাকার। অথচ দেখতে কি ভোলা ভালা, কে বুঝবে ভেতরে কি? নোহা শক্ত কণ্ঠে প্রতিবাদ করলো, না পুষ্পিতা স্বার্থপর নয়। তুমি আবার ওর নামে এসব বলছো নাহিদ? আমি তোমাকে বারণ করি। বলতে বলতে ওর চোখ পড়ল তীব্রর দিকে। সরু চোখ মুখ দেখে নোহার অভিব্যক্তি পাল্টে যায়। চড়া কণ্ঠে মুহূর্তেই মিনমিন করে বলে, আসলে আসলে পুষ্পিতা তো আমাদের ছোটবেলার বন্ধু। ওর নামে কেউ খারাপ কিছু বললে আমি এখনো নিতে পারি না। নাহিদ দমল না, পাল্টা উত্তর দিল, তোমার বন্ধুকে সামান্য স্বার্থপর বলাই এত রেগে গেলে? আর সে যে আমার বন্ধুর এই অবস্থা করে গেছে সেটা কিছু না। নোহা জবাব দিতে চাইল, এর আগে থামিয়ে দিল মুশফিক। আরে তোরা বিয়ের দিনে ঝগড়া করছিস, মানুষ কি ভাববে? যা হয়েছে হয়ে গেছে, ছাড় না। নাহিদ শ্বাস নিল, বলল, সব কথা বাদ। এখন আইনত যেহেতু এই ফ্ল্যাটের মালিক পুষ্পিতা, সেই ঠিক করুক ওর ফ্ল্যাট ও কি করবে। মিরাজ শুধালো, শোনার পর সে কিছু বলেছে? নোহা চিপ ঠোঁট ভিজালো, বলল, জানি না। আমার সাথে তো যোগাযোগ নেই। সালমা আন্টি জানিয়েছেন বোধহয়। এত ব্যস্ততার মধ্যে শোনা হয়নি। বিয়ে শেষে জেনে নেব। আর আন্টি এখানে আসার আগে বলে দিয়েছিলেন উনি এলে পুষ্পিতাকে নিয়ে প্রশ্ন করা যাবে না। তাই এসব নিয়ে আমি আর ঘাটাইনি। নোহা দেখল তীব্র এখনো পুরো কুচকেছে, যাতে কিছু বুঝতে চাওয়ার চেষ্টা। মৃদা অপ্রভাবিত হলো। টেনে হিচড়ে হেসে বলল, এভাবে কি দেখছেন ভাইয়া? তীব্র অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়, ছোট করে বলল, কিছু না। তখন স্টেজে বোরকনের ডাক পড়ল। আত্মীয়রা সবাই ছবি তুলতে চাইছেন। নাহিদ প্রস্তাব রাখলো, বিট্টু চল ছবি তুলি। তোরা যা। ছেলেটা একটু মন খারাপ করলেও গায়ে কই করলো না। তীব্র যে এখানে এসেছে এই টের। নোয়া আগে আগে চলে গেল। ও রওনা করলো বাকিদের নিয়ে। তীব্র তখন একা। চুপচাপ গিয়ে একটা টেবিলে বেঁচে বসলো সে। মাথা নুয়ে থম মেরে থাকলো কিছুক্ষণ। পুষ্পিতার নাম সব কিছুতে থেকে যত পালাতে চায় ততই সামনে আসে কেন? ও চায় না ওই মেয়েকে মনে করতে। কেন চাইবে? ওর ভালোবাসার তো কোনো খাত ছিল না। কাঙ্গালের মতো নিজের সবটা লুটিয়ে ওই মেয়েকে ভালোবেসেছিল তীব্র। যে বিশ্বাসের যোগ্য নয় তাকে জায়গা দিয়েছিল বুকে। তীব্র ভাইয়ের অতীত মনে পড়ল। পুষ্পিতার ছুটে এসে জড়িয়ে ধরা চিত্র চোখের সামনে ভাসল। নয়ন জলে উপচে পড়া মায়াবিনীর অতলে এতটা বেইমানি পোষা ছিল যে মেয়েকে তীব্র কোনোদিনও একটা উঁচু আওয়াজে কথা বলতে শোনেনি। রেগে গিয়ে আহত করে কাউকে কিছু বলতে দেয়নি। সেই ফুলের মতো নির্মল মেয়েটার ভেতরে এত প্রতারণা, এতটা। কিছু মুহূর্ত কাটলো তারপর। আচমকা একটা হট্টাগোলে ছেলে দৌড়ে এসে সামনে দাঁড়ায়। খানিকক্ষণ অবাক হয়ে চেয়ে থাকে। বিট্টু ভাইয়া না? তীব্র চোখ তুলে চাইল। কিশোর পানি চেয়ে ভাঁজ পড়ল কপালে। কে? আমি রাহাত। নাম বলে আলোর মতো হাসল ছেলেটা। তীব্র বিস্ময় নিয়ে আপাতমস্তক দেখল তার। 2.5 বছরের বেশি সময়। শরীরের গড়ন বদলে গেছে বেশ। লম্বা হয়েছে, হালকা দাড়ি উঠেছে মুখে। কলেজে পড়ার দিন সন্নিকটে প্রায়। গলার স্বর সেই আগের মতোই তুলতুলে নেই। তীব্র পাশের চেয়ার দেখিয়ে বলল, বসো। ঝটপট বসলো রাহাত। চোখে মুখে আনন্দের সীমা নেই। খুশিতে হইচই বাঁধিয়ে বলল,
আপনার সাথে দেখা হবে আমি তো ভাবতেই পারিনি। কি যে ভালো লাগছে জানেন? আমি আমার নতুন স্কুলে গিয়েও আপনার কথা সবার কাছে বলেছি। তীব্র হাসল না বোধহয়। মুখের পাশে একটান টানটান দেখালো পেশি। যে বছর তার জীবন থেকে সুখ খুইয়ে যায়, সে বছরে খোরশেদে পরিবার নিয়ে সিলেটে বদলি হন। আর সেটাও তীব্র সিঙ্গাপুরে থেকে আসার আগে। সুস্থ হওয়ার পর তীব্র কি বসেছিল? হদিশ নেওয়ার তাগিদে ঠিকই পৌঁছে গিয়েছিল সেটাই। পাছে পুষ্পিতা ওখানে থাকে। একবার ওই মেয়ের মুখোমুখি হওয়া যে তীব্রর ভীষণ প্রয়োজন, কিন্তু পায়নি। তীব্র সব রকম সোর্স লাগিয়ে খবর নিয়েছিল যে বিল্ডিংয়ে রাহাতটা নতুন ভাড়া উঠেছে, সেখানে পুষ্পিতার চিহ্নও নেই। কি ভাবছেন? তীব্র মাথা নাড়ালো, বোঝালো কিছু না। ওর কাঁধে হাত রেখে বলল, অনেক বড় হয়ে গেছো। আমি কিন্তু প্রথমে চিনতে পারিনি। আপনাকেও একদম চেনা যাচ্ছিল না। আমি তাও বুঝেছি কিভাবে জানেন? ওই ভাইয়াদের দেখে আর আপনার হাঁটা চলা দেখে। অনেকক্ষণ ধরে দূর থেকে খেয়াল করছিলাম তো। তীব্রর অন্তর্পটে উসখুসের চাপ পারল হঠাৎ। প্রবল ঘৃণা প্রীতিষ্ণায় নিঃশেষ হয়ে যাওয়া সত্ত্বেও জিভ ঘষে বেরিয়ে এলো, পুষ্পিতার কি খবর? ওর পরের কি নাম? রাহাতের হাসিটা চট করে মুছে গেল অমনি। চোট চোট দীর্ঘ চাপ বসলো মুখে, আমতা আমতা করে বলল, ভালো। তীব্রর সন্দেহ হলো, সতর্ক কণ্ঠে বলল, তুমি কি কিছু লুকোচ্ছ? না মানে? তীব্র তড়িৎ বাহু চেপে ধরল ওর, গলার জোর বাড়িয়ে বলল, কি হয়েছে বলো আমাকে। তুমি কি কিছু জানো? রাহাত ঠোক গিলে চারিদিকে দেখলো, ভয় ভয়ে খুঁজলো মাকে। কণ্ঠের চাষ। আম্মু বলেছিল এখানে এসে চুপ করে থাকতে, এসব বললে মেরেই ফেলবে। তীব্রর আগ্রহ বাড়ল, প্রকট হলো সন্দিহান চাহনি। আশ্বাস দিয়ে বলল, ভয় পেও না, আমি কাউকে কিছু বলবো না। কি হয়েছে? পুষ্পিতা কোথায়? রাহাত খুব মন খারাপ নিয়ে বলল, আমি জানি না, আপুর সাথে আমাদের যোগাযোগ হয় না। তীব্র যেন আকাশ থেকে পড়ল, কপাল গুটিয়ে গেল তড়িৎ। যোগাযোগ হয় না কেন? জানি না, আম্মু করতে দেন না। আমি তো শেষ আপুকে হাসপাতালে দেখেছিলাম, সেই যে আপনাদের অ্যাক্সিডেন্ট হলো তার পরের দিন আপুকে এখানকার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়ে যাওয়া হয়। তারপর বাবা এসে আমাকে বাড়ি নিয়ে গেলেন, আর আম্মু ফিরলেন কিছুদিন পর। আমি তো ছোট, তাই আমাকে কেউ কিছু বলেনি, আমার সামনে কখনো কিছু আলোচনাও করেনি। তবে একদিন জিজ্ঞেস করলে আম্মু বললেন ছোট আপুর বিয়ে হয়ে গেছে। আর তারপর তো আম্মু আমাকে বোর্ডিংয়ে দিয়ে দেন। ওখানকার নিয়ম, পড়াশোনা সব কিছুর এত প্রেসার, আমি আর বাইরে কোনো কিছুতে মনোযোগ দিতে পারিনি। তবে আপুকে আমার এখনো খুব মনে পড়ে জানেন। রাহাত দীর্ঘশ্বাস ফেলল, কিন্তু আশ্চর্য মনে চাইল তীব্র। কথাগুলো কেমন গুলিয়ে গেল সব। নুহা যে বলেছিল পুষ্পিতাকে ওর মনির বাসায় নিয়ে গেছে, তাহলে রাহাত বলল শেষ হাসপাতালে দেখেছিল। আর বিয়ের কথা রাহাত জানে না কেন? পুষ্পিতার স্বামী, শ্বশুরবাড়ি এসবই বা চেনে না কেন? ওর মা কেন পুষ্পিতার সাথে কাউকে যোগাযোগ করতে দিচ্ছে না? তীব্র উদ্বিগ্ন হলো ফিরতে প্রশ্ন ছুটতেই। পূর্বেই পকেট হাতে রাহাতের স্মার্টফোন বাজে। বের করে স্ক্রিনে চোখ বোলায় সে। ব্যস্ত হয়ে বলল, আমার দাদু ফোন করেছেন, আম্মুকে দিয়ে আসি। এটা কার ফোন? এমনিতে আম্মুর, কিন্তু আমার কাছেই থাকে। আম্মুর আরেকটা আলাদা ফোন আছে। স্মার্টফোন তেমন একটা কমফোর্টেবল না তো, তাই। আমি যাই, হ্যাঁ। রাহাত উঠে ছুটে গেল, রেখে গেল বিভ্রান্তে লুটপুট হওয়া তীব্রকে। পুষ্পিতার কথা রাহাত কিছু জানে না। এখানেই যেন সব প্রশ্ন, সব কথাই সে জট পাকিয়ে যাচ্ছে। সময় শেষে তীব্রর মনে হলো কেউ একজন মিথ্যা বলছে ওকে। কিন্তু কে? নোহা? হতে পারে নোহা পুরো সত্যি বলেনি। তীব্র কানে বাজলো নাহিদের কথাই, নোহার বিরোধসাতার দৃশ্য। কেমন জোর গলায় বলল, না পুষ্পিতা স্বার্থপর নয়। পরপর মাথা নাড়ল সে। না না, নোহা কেন মিথ্যা বলবে? যে মেয়ে ওর আসল পরিচয় জেনেও কাউকে বলেনি, সে এত বড় একটা ইস্যু নিয়ে মিথ্যা বলবে না? তাহলে কি মিথ্যা বলছে? রাহাত? হয়তো সে মায়ের শেখানো বলি আউড়ে দিয়ে গেল, কিন্তু মুখ থেকে তো মনে হয়নি মিথ্যা বলেছে। নাকি অন্য কেউ মিথ্যা বলছে এখানে? তীব্র ভেতরটা অজানা এসে ত্রাসে ছটফট করে উঠল। মাথার নিউরনগুলো দাপিয়ে বাড়ল ক্রমশ। সালমার কথা শেষ করলেন, ফিরে চাইতেই নোহার সামনে এসে দাঁড়ালো। ওকে দেখে হাসলেন তিনি। বিয়ের কোণে এখানে কিছু বলবে? খেয়েছো তুমি? না, আসলে ভাবলাম আয়শা আবার সাথেই বসবো। আঙ্কেল মিথিলা আপু কেউ এলো না যে? তোর আঙ্কেলের যা ব্যস্ততা, আর মিথিলাটাও বিয়ের পর কোথাও যেতে চায় না। নুহা মুচকি এসে বলল, আপু ভালো আছে এখন? সালমা হাসি হাসি মুখ করে বললেন, হ্যাঁ, মেয়েটা খুব বদলে গেছে জানিস। 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে। সেই জিন্স টপস পরা মেয়েটা মাথায় ঘোমটা ছাড়া কখনো বের হয় না। নতুন করে আবার পড়াশোনা ধরেছে। ও শ্বশুরবাড়ি তো আমাদের বাসা থেকে কাছেই একদম। প্রতি সপ্তাহে সপ্তাহে দেখা করতে আসে। নুহা হাসল, স্বস্তি পেল মিথিলার কথা শুনে। সেদিন নাহিদের জবাবগুলো হয়তো একটু বেশি বুকে বেঁধিয়ে নিয়েছিল। এতটা পরিবর্তন কি সেজন্যই? কথা বলার মাঝে ওপাশ থেকে ডাকলো নাহিদ, নোহা এদিকে এসো। সারা দিতে চপল পায়ে ছুটল তরুণী। সালমাটায় দাঁড়িয়ে তখনও। হঠাৎ মনে হলো কেউ যেন দেখছে। বড় তীক্ষ্ণ সেই তাকানো ভদ্রমহিলা চারপাশে চাইলেন। হাতের ছোট্ট বাটন ফোনটা ভাইব্রেশন শব্দ তুলল সহসা। টষ্ট কিছু সচেতন হয়ে দাঁড়ালেন তিনি। ফের চারিপাশে দেখে রওনা করলেন কোথাও। সালমান নিরিবিড়ি এক কোনায় এসে থেমেছেন। আওয়াজ ভীষণ নিচু, খুব আস্তে আস্তে বলছেন, জ্বর এসেছে। এ বাবা, এখন আবার জ্বর? ওষুধ খেয়েছিস?
ঠিক আছে, আমি কালই আসবো। একটু থেমে পড়লেন। কথা বলবি? কিন্তু ও যা ব্যস্ত, এ ডাকছে, ও ডাকছে। আমার সাথেও ২ মিনিট কথা বলার সময় পাচ্ছে না। তারপরও এত মানুষ এখানে। ফোনের টোন কোথায় রেখেছে কে জানে? আমি পরে কথা বলিয়ে দেবো, কেমন? হ্যাঁ রে বাবা হ্যাঁ, সব ছবি দেখাবো। আর তুই এত কথা না বলে বিশ্রাম নে তো, আমি কালই আসছি। সালমা লাইন কেটে আবার বীরবারটাই ফিরলেন, অথচ পিলারের আড়ালে দাঁড়িয়ে থাকা চওড়া দেহটা তার নজরেই পড়েনি। তীব্রর ইগল চোখ গুটিয়ে বসেছে, ভেতরে ধকধক করছে দুরূহ সংকটের তোড়ে। সে শক্ত হাত মুঠো করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর চট করে এদিক ওদিক দেখল। দূরে রাহাতকে হাত তুলে ডাকতে দৌড়ে এলো সে। হ্যাঁ ভাইয়া, একটা কাজ করতে বললে পারবে? চিন্তা ভাবনা ছাড়াই মাথা নাড়ল রাহাত। যে লোকটা ওর এত পছন্দের, সে কাজ দিলে পারবে না? তীব্র সাথে সাথে বলল, তোমার মায়ের হাতের ফোনটা আমার চাই। রাহাত চমকায়, কিছু বলতে নিলে তীব্র আটকে দিয়ে পরের কথায়, জাস্ট ৫ মিনিটের জন্য। কিন্তু আম্মু ওটা কাজ ছাড়া করবেন না। আমি চাইলে দেবে না, বকবে। কিছু একটা করে নিয়ে এসো প্লিজ রাহাত, ফর মি প্লিজ। তীব্রর চোখে অনুনয়, কথাতেও তাই। এতটা দাপটে মানুষের এত নরম অনুরোধ রাহাত ফেলতে পারে? দ্বিধা দন্ত চেপে মাথা চাকায় সে। প্রখর চিন্তায় ডুবে পা বাড়াই ওদিকে। ততক্ষণে স্টেজে বিয়ে পড়ানোর পালা শুরু হয়েছে। কাজী সাহেব উঠতেই গোটা কয়েক অতিথি মিলে জায়গা ঘিরে ফেললেন। পেছনের শেষ সারির চেয়ারটাই সবে বসেছেন সালমা। মুঠোফোন কাঁধে ব্যাগে ভরতেই রাহাত থামল স্থানে। কি করে যে ফোনটা হাতাবে? একদিন এমনি ধরেছিল, তাতেই যা বকা বকেছিল আম্মু। কি এক মুসিবতে পড়লো শেষমেশ। হঠাৎ চোখ খেলো আয়শা স্টেজ থেকে নেমে ওয়াশরুমের দিকে যাচ্ছেন। তারপর একটা বুদ্ধি পেল রাহাত। হন্তদন্ত পায়ে এসে দাঁড়ালো মায়ের সামনে, কণ্ঠে উদ্বেগ নিয়ে বলল, আম্মু তুমি এখানে বসে আছো, ওইদিকে আয়শা আন্টি ওয়াশরুমের ওখানটায় একা একা দাঁড়িয়ে কাঁদছেন। এরকম হলে তো অসুস্থ হয়ে পড়বেন, একটু গিয়ে সামলা ওনাকে। সালমা তড়ক করে উঠে দাঁড়ালেন। সে কি, আমি এক্ষুনি যাচ্ছি। যাও যাও, তাড়াতাড়ি যাও। সালমা অত শত ভাবলেন না, ব্যাগটা ফেলে ছুটলেন সে পথে। সঙ্গে সঙ্গে ফোনটা ছো মেরে নিয়ে উড়াল দিল রাহাত। তীব্র আঙ্গুলে কপাল ঘেঁষতে ঘেঁষতে পায়চারি করেছিল। থামলো ওকে দেখে। পেয়েছো? রাহাত হাত বাড়িয়ে ফোনটা দেয়। বুকে ঘন শ্বাস আপাতে আপাতে বলে, মিথ্যে বলে সরিয়েছি, জানতে পারলে আমার পিঠের ছাল তুলে ফেলবে। কিন্তু এটা দিয়ে আপনি কি করবেন? তীব্র কথা খরচ করলো না, শশব্যস্ত ফোন নিয়ে সাথে সাথে কল লিস্টে ঢুকলো। সবার উপর চলচল করছে একটা আনসেভ নাম্বার, যে নাম্বার সে চেনে না, অথচ অহেতুক কেমন শুকিয়ে এলো গলপিল। মরুর চেয়েও ভয়ানক স্থির ধরল বুকে। তীব্র কম্পিত আঙ্গুল চালিয়ে কল দিল নাম্বার চাই। রিং হতেই ফোন কানে গুজলো। কল রিসিভ হলো সেকেন্ড কয়েক পর। হাওয়ার তালে দুলতে দুলতে ভেসে এলো সেই রিনরিনের স্বর। হেমনই বলো। পরিষ্কার আকাশের সাথে মিতালের সুর তুলে দাঁড়িয়েছে নীলাচল। শহরের অদূরে শৈলপ্রপাতের স্বচ্ছ জল অবিরাম ধারায় বইছে। শীতের স্বল্প কুয়াশা চিরে করে শির ওঠানো সূর্যের সোনালি আভায় চকচকে চারিপাশ। ডিলার উপর সিমেন্টের বাড়িতে বেশ উজ্জ্বল সেই আলোয় বিছানার এক কোণে মুখ ভার করে বসে আছেন সালমা। পৌঁছিয়েছেন প্রায় অনেকটা সময়, অথচ বোরকা খোলেননি এখনো। চেহারায় উদ্বেগের ছাপটুকু স্পষ্ট। প্রৌঢ়ার কোলে মাথা রেখে একটা ছোট্ট আদুরে ছানার মতো শুয়ে আছে পুষ্পিতা। কদিন যাবৎ জ্বরের তোরে প্রচণ্ড শরীর খারাপ, ওপর ঠান্ডা কাশিও হচ্ছে খুব। ভরসা মুখটা শুকনো, হরিণীর নয়ন তারা টলটল করছে জলে। খোরশেদুল ওর মুখ থেকে থার্মোমিটারটা বের করলেন, হাতে নিয়ে লক্ষ্য করলেন তাপমাত্রা। ফোঁস করে দম ফেলে বললেন, ৯৯ ডিগ্রি ফারেনহাইট। সালমা স্বস্তির শ্বাস ছাড়লেন এক চোটে। চিন্তিত চেহারায় ততক্ষণে হাসি দেখা গেল। বললেন, যাক বাবা, কমেছে। পুষ্পিতা মুখ খুলল, রিনরিন স্বর রুগ্ন বেশ। বলল, তোমরা শুধু শুধু চিন্তা করেছিলাম, বলেছিলাম না আমার কিছু হয়নি। এত তাড়াহুড়ো করে আসার কি দরকার ছিল মনি? দৌড় দিয়ে মাত্রই ঢুকেছিলেন ফারজানা বেগম। সম্পর্কে সালমার সেই কলেজ জীবনের বন্ধু তিনি। দুহাত ভর্তি নাস্তার ট্রেড সমেত কেবলই পা রেখেছেন ঘরে। পুষ্পিতার শেষ কথা শুনতেই ধমকে উঠলেন চড়া গলায়, চুপ করো মেয়ে, গায়ে এত জ্বর পুষে রেখে আবার বলছে আমার কিছু হয়নি। আর তুমি আমাকে একবার জানালে না কেন? আমাকে বলতে বলতে না পারো, শাহেদকে তো বলতে। পুষ্পিতা মিনমিন করে বলল, একরকম জ্বর তো আমার প্রায়ই হয়। আপনারা শুধু শুধু ভাবছেন। ফারজানা চোখ রাঙিয়ে বললেন, আরে কথা বলে। সালমা, দেখেছিস তোর মেয়ের অবস্থা? এরকম জ্বর নাকি ওর প্রায় হয়। কি দিয়ে মানুষ করেছিস বলতো এটাকে? ঠিকঠাক কিছু খেতে চায় না। কত বলে কয়ে দুটো ভাত খাওয়াতে হয়। এত রোগ শরীরে তাও কেমন কথা বলছে দেখ। দুপা ফেলে হাতে খাবারগুলো টেবিলে রাখলেন তিনি। খুরশেদকে বললেন, শুনুন ভাইজান, আপনাদের মেয়ে কিন্তু খুব অনিয়ম করে। আমি ২-৪টে ধমক টমক দেই, তখন কিন্তু আমাকে কোনো দোষ দিতে পারবেন না। সালমা বললেন, দোষ কেন দেব? তুই কি ওর পর ভালোর জন্য দুটো কেন ১০০ ধমক দিস, কেউ কিছু বলবে না। তুই যেভাবে মায়ের মতো ওর খেয়াল রাখছিস, এমন কেউ পারে? ফারজানা হাসলেন প্রসন্নের হাসি। তাগিদ দিয়ে বললেন, অনেক কথা হয়েছে, এবার নে সবাই নাস্তা করো। ভাইজান হাত মুখ ধুয়েছেন না? আসলে
ও দাঁড়ান, আমি জলের ব্যবস্থা করে দিচ্ছি। শাহিদটা সে সকালে বাজারে গেছে, এখনো ফিরল না। ফারজানা চপল পায়ে আবার চাইলেন বাহিরে। পায়ের বেগ দেখতেই ব্যস্ততা ঠাওর করা গেল। এই টিলার অর্ধেক জায়গায় তার স্বামীর নামে। ৩টে বাড়ির মাঝখানে একটা তকতকে উঠান। কোণার বাম দিকে যে একচালার বাড়িটা, পুষ্পিতা ওখানেই থাকে। তার পেছন বরাবর মুখোমুখি স্থানে বিশাল অনাথ আশ্রমের সাইনবোর্ড দেখা যায়। শাহিদের বাবা মোস্তফা কামালের নামে সেটা তৈরি করেছিলেন ফারজানা। অনাথ আশ্রমে শখানেক বাচ্চা আছে। আশেপাশে বাড়িঘর থেকেও পড়তে আসে অনেকে। অ্যাক্সিডেন্টের পর থেকে পুষ্পিতা এখানে রইলেও আশ্রমের কাছে যোগ দিয়েছে প্রায় বছর ২ হবে। ফারজানা দৌড় চাপিয়ে ঘর ছাড়লেন। খরশিদুলের কথাতেও অসন্তোষ। সত্যি রে পুষ্পিতা, তোর প্রায় রাতে জ্বর ওঠে আর তুই কাউকে বলিস না? আমাদেরও তো জানাবি নাকি? কবে একটু নিজের কথা ভাববি? পুষ্পিতা কাষ্ট হেসে বলল, আমার নিজের বলতে কিছু আছে খালুজান? কি নিয়ে ভাববো বলুন তো? বেঁচে আছি এই অনেক। খরশিদুলের মুখভঙ্গি বদলায়। পূর্ণ মুহূর্ত থমকায় চাউনির। এক পল স্ত্রীর দিকে চেয়ে বললেন, এভাবে বলছিস কেন? আমরা বুঝি তোর কেউ নয়? তুই কি পুরনো কথা ধরে এখনো আমার উপর? পুষ্পিতা মাঝপথে বলল, না না খালুজান, এমন কিছু নয়। আমার ওসব মনেও নেই। খরশিদুলের চেহারায় আলো ফিরল না। অতীতের কাজে পরিতাপ পরিচ্ছন্ন চিহ্ন তুলল সেথায়। ছোট থেকে মেয়েটার সাথে কত অন্যায় করেছেন, এখন শেষবেলায় ভালোবাসলেও বা কি? এত সহজে কি সকাল সব ভুলে যেতে পারে? ভাবনার মাঝে হাতের উপর একটা কোমল হাত পড়ল। চোখ তুলে চাইলেন ভদ্রলোক। পুষ্পিতা ভেজা গলায় বলল, আমি আমার বাবাকে কখনো সামনাসামনি দেখিনি। হয়তো দেখেছি, কিন্তু মুখের গড়ন মনে নেই। বাবা কেমন হয়, তারা কিভাবে কথা বলে, প্রথমবার আপনাকে দেখে বুঝেছিলাম খালুজান। মিথিলা আপু আপনাকে এভাবে বাবা বাবা ডাকতো। আমারও খুব ইচ্ছে করতো আপনাকে অমন করে ডাকতে। কোনোদিনও সাহস হলেও আমার আমার কাছে আপনি আমার বাবার মতোই খালুজান। মনির পর আমার আরেক গুরুজন। আর শাসন তো মা বাবারাই করে। আপনিও আমাকে শাসন করেছেন। আমার বাবা থাকলেও করতো। তাহলে ওই তো সেসব মনে পুষে রেখে আমি কেন রেখে থাকবো বলুন? এতদিনে আমাকে এই চিনলেন আপনারা? আমাকে অনুশোচনায় খুরশিদের চোখ ছলছল করে উঠল। হাতটা তুলে পুষ্পিতার মাথায় রাখলেন তিনি। মৃদু হেসে বললেন, তোর মন খুব বড় রে মা। এতটুকু মানুষ হয়ে মনের দিক থেকে তুই আমার অনেক উপরে। পুষ্পিতা কিছু বলো না। রোকা ফোকা শরীরটাই নরম নেই তেমন, শুধু মনের কোলে আরেকটু দৃঢ় করল নিজেকে। কাল থেকে ছটফটানো রমণী হাসলেন এবার। খোরশেদুল পুষ্পিতার মাথায় হাত বোলাচ্ছেন। চোখ জুড়িয়ে গেল দৃশ্যটাই। এমনটাই তো তিনি চেয়েছিলেন এককালে। সেই নাদান শিশু পুষ্পিতা ঘরে আসা থেকেই চেয়েছিলেন মেয়েটা খোরশেদুলের ভালোবাসা পাক। এতদিনে হলেও হয়তো হচ্ছে তো এই অনেক। মাথা নাড়িয়ে পুষ্পিতার কপালে চুমু খেলেন তিনি। মোলায়েম কণ্ঠে শোধালেন, কিছু খেতে ইচ্ছে করছে? ও মাথা নাড়ল দুপাশে। না, খেতে ভালো লাগছে না। খোরশেদুল বললেন, ভালো লাগছে না বলে তো হবে না, খেতে হবে। তোর মুখের দিকে কিন্তু ঠিক করে তাকানোও যাচ্ছে না পুষ্পিতা। তুই যে 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 ফল খেতে ভালোবাসিস আমি সব এনেছি, ঠিক ঠিক করে খাবি, মনে থাকবে? পুষ্পিতা ঠোঁট উল্টালো অনীহা দেখাতে। বোঝালো খাওয়ার রুচি নেই। কৌশিদে সতর্ক গলায় বললেন, বুঝেছি, তোকে বলে লাভ নেই। সালমা তুমি কিন্তু নিশ্চাইতে ওকে সব খাওয়াবে। সে না হয় খাওয়াইলাম, কিন্তু এখন খালি পেটে তো আর ফল দেওয়া যাবে না। একটু স্যুপ করে দেই। পুষ্পিতা এবারেও মাথা নাড়ল। গলা থেকে জিভ তবে সব তেতোই ১০০। এর মধ্যে খাবার নামবে। খুরশিদুল এক পাকে হাতে ঘড়ি দেখলেন। সকাল ছাপিয়ে প্রায় দুপুর গড়ানোর সময় হয়ে এসেছে। তারপর উঠে দাঁড়ালেন তিনি। ব্যস্ততায় আওড়ালেন, ১২টা বেজে গিয়েছে। আমার যে কাল অফিস একটা জরুরি কাজ ছিল, এক্ষুনি রওনা করতে হতো। পুষ্পিতার কণ্ঠে উদ্বেগ। এক্ষুনি? কিন্তু মনি যে বলেছিল আজ আমার কাছে থাকবে। হ্যাঁ, আমি একাই যাব। তোর এই অবস্থা তোর মনি যাবে কখনো? পারে না ২ বছর এখানে এসে থাকতে, যা ছটফট করে বাসায় থাকতে যদি দেখতি। কিন্তু রাহাত, ও তো কালই বোর্ডিংয়ে চলে গেছে। ওসব নিয়ে চিন্তা নেই। এই সালমা, আমি আসি বুঝলে, এখন না বের হলে জ্যামে পড়তে হবে। সালমা বললেন, কারজান নাস্তা দিয়ে গেল যে, খাবে না? হবে না, এখান থেকে বাস পাওয়া খুব মুশকিল। কাল থেকে সব স্কুল প্রতিষ্ঠানে পরীক্ষা শুরু হচ্ছে না, অনেক কাজ জমা। তুই অসুস্থ শুনে আর থাকতে পারিনি। যাকে ফারজানাকে বলে আসি। ভদ্রলোকের হাত পা তাড়াহুড়ো। পুষ্পিতা উঠে বসলো, বলল, আমি রাহাতের জন্য কিছু জিনিস কিনেছিলাম, যদি নিয়ে যেতেন। বের করে দেব? ও উঠতে নিলে বাদ সাধলেন খোরশেদ। উঠতে হবে না, তুই বল কোথায়, আমি নিয়ে যাচ্ছি। ওই টেবিলের ডয়ারে। খোরশেদ ডয়ার টেনে খুললেন। পরপর 3টি বক্সের দেখা মিলল। ছোট্ট 4 কোনায় ঘড়ি আর অন্য দুটো ভর্তি চকলেট। সালমা হেসে ফেললেন। চকলেট? রাহাত কি আর ছোট আছে রে? কত লম্বা হয়েছে এখন, একেবারে বড়সড় পুরুষ দেখতে লাগে। ও যতই বড় হোক, আমার কাছে সেই ছোট্ট রাহাতই থাকবে, যে জুতোর ফিতে বাঁধতে হলেও দৌড়ে আসতো। খোরশেদুল দীর্ঘশ্বাস ফেলে বললেন, ও তোকে খুব মিস করে জানিস। প্রায় ফটো অ্যালবাম বের করে তোকে দেখে। পুষ্পিতের মুখখানা তলিয়ে গেল অন্ধকারে কুয়োয়। গুমড়ে ওঠা পরিবেশে বদলতে প্রসঙ্গ কাটালেন তিনি। বললেন, ঠিক আছে, নিয়ে যাই তাহলে, তুই সাবধানে থাকিস। সালমাও উঠে এলেন। চলো এগিয়ে দে।
তুই একটু থাক মা, আমি যাবো আর আসবো। পুষ্পিতা ঘাড় কাত করলো। খোরশেদুল বিদায় নিয়ে চলে গেলেন। সালমা পিছু পিছু চাইলেন স্বামীর। পুষ্পিতার চোখ বেয়ে কপটা জল গড়িয়ে গাল অব্দি আসে। অন্যায় মাথা তুলে আবার মুছে নিল তা। এই কিছু সময় পরে চৌকাঠে এসে দাঁড়ালো শাহেদ। খুকখুকে কাশির শব্দে পুষ্পিতা ঘাড় ফিরিয়ে চাইলো। শাহেদকে দেখে স্বাভাবিক করলো চোখ মুখ, ছোট করে বলল, আসুন। শাহেদ মাথা নুইয়ে ভেতরে এলো। তার দুহাতের মুঠোয় দুখানা বাজারের ব্যাগ, একটার উপর দিয়ে উগে দিচ্ছে লাউ শাকের সতেজ পাতা। সেগুলো এনে রাখলো মেঝেতে। জিজ্ঞেস করলো, জ্বর কমেছে? জি। আঙ্কেল আন্টি কোথায়? আন্টি বলে আপনার মায়ের কাছে গেছে। খালুজান রওনা করবেন এখন। সে কি আজকেই? মাঝে আমাকে দিয়ে এক গাদা বাজার করে আনলেন, এসবের কি হবে? জরুরি কাজ আছে তাই। মনি থেকে যাবে? শাহেদ বলল, ও, তুমি ওষুধ খেয়েছিলে? জি। মা বলেছিল তোমার পিঠের ব্যথার ওষুধ শেষ, এনে দিতে হবে। না, খালুজান নিয়ে এসেছেন, আপনি চিন্তা করবেন না। শাহেদ কাঁধ উছালো, ঠিক আছে, আমি তাহলে ওদিকটাই যাই। কিছু আনা দরকার হলে ছোটনকে, মানে কাজের লোককে বলো, এনে দেবে। পুষ্পিতা ওইরকম হাস্যহীন বলল, কিছু লাগবে না, আপনি যান। আচ্ছা। বাজারে ব্যাগ দুটো ফের হাত তুলে শাহেদ বেরিয়ে যায়। তার খচখচে জুতোর আওয়াজে বড্ড কানে লাগলো পুষ্পিতার। সাইনাসের যন্ত্রণায় মাথার একপাশ দপদপ করে এখনো। খাটের চাপটা কাঠের গায়ে মাথা হেলিয়ে দিল সে। চোখ বন্ধ করলো শান্ত দশায়। দীর্ঘ পলবে অসুস্থতার ক্লান্তি ছুটে এসে বলল অমনি, জ্বরে ভালো ঘুম হয়নি গত রাতে। এতটুকুতেই তন্দ্রায় মুতে গেল পুষ্পিতা। জানালা ছাড়া ঘরে বাড়তি আলো নেই। সদ্য দুপুরের রোদ, নরম রোদ সেখানে থেকে লম্বালম্বি ঢুকছে। সদর্পে গিয়ে হাত পা মেলে পুষ্পিতা গোল গোল মুখে, শুভ্র আতলের চকমকে রূপ স্বল্প তামাশায় তালাত সেই আলো কমাতেই জানালা আর রোদের মাঝখানে এক চৌড়া অবয়বে সে দাঁড়ালো হঠাৎ। একটা লম্বা অন্ধকার লুটিয়ে রইল পুষ্পিতার কপাল চোরায়। সহসা ষষ্ঠ ইন্দ্রিয় সচেতন হলো তার। শ্বেত রঙের কপালে ভাঁজ বসলো দু একটা। মনে হলো কেউ একজন চেয়ে আছে, দেখছে ওকে। তীক্ষ্ণ ক্ষুধাধার সেই দৃষ্টির ধরন। পুষ্পিতার ঘুম শেষ। তষ্ট চোখ মেলে চাইল। ফাঁকা করে চোখ দুটো সোজা গিয়ে পৌঁছালো দীর্ঘদেহী সেই মানুষটার ওপর। তরুণীর রুগ্ন চোখের ঝাপসা চাহনি কাটিয়ে পূর্ণরূপে ধরা দিল যে। পুষ্পিতার শীর্ণবুক ছাপ করে উঠল, থমকে দাঁড়ালো পুরো পৃথিবী। সুবিশাল আকারে চূর্ণ হয়ে ভেঙে পড়ল মাথায় চুল, দাড়ি আর কোপের আড়ালে থাকা সে ফর্সা মুখ, গোলা নেত্রমণি জলজল করছে হীরের ন্যায়। 2.5 বছর পর আবার মুখোমুখি দুজন। কতগুলো মাস, কয়েকশো দিন, কয়েক হাজার ঘন্টা, প্রায় তীব্রকে দেখল পুষ্পিতা। এই মুখ চেনার ভুল হতে পারে কখনো? মেয়েটার শ্বাস প্রশ্বাস থিতিয়ে এলো। শীতার্ত বাত্রাবরণেও ঘেমে গেল সমস্ত শরীর। পিঠের হাড় ছুঁয়ে নামলো ভীষণ ঠান্ডা বরফ স্রোত। কিন্তু তীব্র অমন অনুভূতি হলো কি? পুষ্পিতার মতো তারও কি শ্বাস থেমেছে, কমে গেছে বুকের গতি? হয়তো না। এই তো থরথর করে কাঁপতে থাকা মেয়েটার সামনে কি টান টান দিয়ে দাঁড়িয়ে এসে। চোখের পাতার পতন নেই, ঠোঁট জোড়াতে নেই নরম নেই, শুধু নিষ্পলক নিষ্পাপ নয়ন মেলে সে পুষ্পিতাকেই দেখছে। শক্তপোক্ত গরণে এক প্রশস্ত নিষ্পৃহা লেপছে। দুজনের এই যে থাকার মাঝে কিছু সময় কাটলো, হয়তো কয়েক পল। কিন্তু এই তাকানোতেই পুষ্পিতার মনে হলো বহু যুগ পেরিয়ে গেছে। এখন কেবল শতাব্দী নামার পালা। পুষ্পিতার তীর করা উষ্ঠতার দুই প্রান্তে তখন মানুষটার এই আশায়িত অপ্রত্যাশিত আগমন মস্তিষ্ক মেনে নিতে বড্ড সময় লাগিয়ে দিল। খুব কষ্টে নিজেকে সামলালো পুষ্পিতা। বিস্ময় মাখা চোখচোরা নামিয়ে আনলো আস্তে। ঢোক গিলল ঘন, শ্বাস ফেলল দুবার। গলার কাছে চিবুক ঢুকিয়ে শুধালো, কেন এসেছে? পুষ্পিতার প্রশ্নের সাথে বুকে জমা উৎকণ্ঠারাও হাওয়ায় মিলিয়ে গেল। নিস্তব্ধ করে দেওয়ালগুলোয় প্রতিধ্বনিত পেল দম ফোরানোর রব। কিন্তু তার উত্তর আসেনি। শটান বুকে দাঁড়িয়ে থাকা যুবক একরকম নিশ্চুপ, নীরব নির্লিপ্ত, যার নিশ্চল নয়নের নির্বিশেষে চাহনি পুষ্পিতার ব্রহ্মাণ্ড গুলিয়ে যায়। কাঠোয়া কণ্ঠনালীতে চাপ পড়ে কিছু। ও শান্ত সমুদ্রে বহুদূর থেকে তেড়ে আসা ঢেউটা যেন যেমন হয় অমন ছাই ছাই করে বেগ কিছু একটা এসেই পুষ্পিতার গলা চেপে ধরল। তুফান নামলো শ্বাসের বহরে। হয়তো কান্না, নয়তো ভয়, কোনটা? পুষ্পিতা হিসাব মেলাতে পারল না। খড়খড়ে ঠোঁট দুটো বীজে চুবিয়ে সাহারা খুঁজল বাচ্চার। গায়ে জড়ানো পুরো ক্যাতাটায় বুকের সাথে টেঠো করলো আরো। বড় অসহায় যুগে তীব্র চোখের দিকে চাইল সে। মানুষটা নড়ল এতক্ষণে। দুপা ফেলে খাটের ঘনিষ্ঠে এসে থামলো। চওড়া কাঠে এলিয়ে রাখলো পিঠ। শক্তপোক্ত বাম পা একটু ভাঁজ করে হাত গুছল বুকে। অথচ চোখ ওরা তেমনই অমনি অচল। সামনে তরুণী হতে যার একদণ্ড সরে আসার ইচ্ছে প্রকাশ করলো না। কি দেখছি এত? পুষ্পিতার শরীর লোমে দাঁড়িয়ে যাচ্ছে। রন্ধ্রশিরায় সবেতে যেন তুষার ধ্বংসের জোকার। এই অনুভূতি পুরনো। প্রেমের শুরুতে তীব্র তাকালেও ঠিক এভাবে তার কত জমে জমে যেত। কিন্তু সেই দৃষ্টির সাথে আজকের কোনো মিল নেই। আজকের তো তাকানোই দারুণ ভিন্ন, আলাদা। এর কোনো ভাষা নেই, ব্যাখ্যা নেই।
একটা মৃত লাশের চোখে খোলা থাকলে যেমন দেখাতে লাগে ঠিক তেমন যেন। মেয়েটা অস্বস্তি হলো এবার, নার্ভাসনেসে ডুবে গেল সব। জিজ্ঞেস করে ফেলল, এভাবে কি দেখছেন? তীব্র পাথরের মুখাবয়বে বদল দিয়ে নিষ্পাপ চেয়ে রইল সে। ঠোঁট নেড়ে বলল, দেখছি ছলনা ময়ূরা দেখতে কত নিষ্পাপ হয়। চোখ নামিয়ে ঢুকিল পুষ্পিতা। কানে বাজলো পরের কথা, আমার গায়ের চামড়া ছিলে নিয়েও যতটা যন্ত্রণা পেতাম না, যতটা তোর ছলনায় পেলাম। তীব্র কণ্ঠ কারো, সে বহুকাল বৃষ্টির তোপে স্যাঁতস্যাঁতে হওয়া পথ। পুষ্পিতার নিরুত্তর কপালটাতে বুকের কাছে ঢুকিয়ে রাখার প্রায়স। তীব্র হেসে ফেলল, তুচ্ছ তাচ্ছিল্য আর বিদ্রুপের হাসি। চড়া কণ্ঠে বিস্ময় এনে বলল, জীবনে অনেক প্রতারক দেখেছি, অনেক বিশ্বাসঘাতকতার গল্প শুনেছি, কিন্তু সরলতার নাটক করে ভালোবাসার অভিনয় করে এভাবে মানুষ ঠকাতে দেখিনি। তোর কাছে আমার কত কৃতজ্ঞতা বলতো। পুষ্পিতা আহত মিহি কণ্ঠে বলল, আমাকে অপমান করতে এসেছেন? তোর মতো ধরিবাজ মেয়েকে অপমান করার রুচি আমার নেই। আমি শুধু জানতে চাই। পুষ্পিতা মাঝপথেই থামলো, নিচু কণ্ঠে দৃঢ় কণ্ঠে বলল, কি জানতে চাইবেন? আপনাকে বিয়ে করিনি কেন? সেটা আমার নিজস্ব ব্যাপার, আমার নিজের ব্যাপার। তীব্রর আর শান্ত থাকা হলো না। তেরে গিয়ে বসে থাকা পুষ্পিতার গলা চেপে ধরল। আশ্চর্য হলেও সত্যি, মেয়েটার চেহারায় চমক দেখা গেল না, যেন বিন্দুমাত্র অবাকও হয়নি সে। চোখে সাবলীলতার তুখরে ঝরে, প্রখর সহজের ছাপ। তীব্র খসখসে আঙ্গুল টেপে বসেছে কোমল কালে, ছোঁয়ার ধাঁচে অন্তরের সমস্ত খুব ফেটে ছিটকে পড়ার ভাব। কি শক্ত সেই প্রহার! কিন্তু পুষ্পিতার মাঝে ব্যথা পাওয়ার চিহ্ন মাত্র নেই। তার মিক্রোনয়নে মরু জেগেছে, কার্নিশ ডুবেছে জলে। অমন করে অপলক চেয়ে রইল মেয়েটা। সেকেন্ডে খানিক তীব্রর মুখে, শুভ্র মুখে কনিয়ে আনল নজর। এত মায়া মায়া দৃষ্টি জোড়া সে পুরুষ আরামসে এড়িয়ে গেল। ক্রোধে কনকন করেছে তার গলার স্বর। দাঁত খিচে বলল, ব্লাডি চিটার! তোর নিজের ব্যাপার, তাই না? আমার গোটা লাইফটা হেল্প করে দিয়ে এখন নিজের ব্যাপার মারাচ্ছিস। অবশ্য তোর মতো মেয়ের কাছ থেকে এসবই আশা করা যায়, সবসময় একটা ভিকটিম রোল প্লে করে রাখতে। আর ভেতরটা তোর এতটাই নোংরা, ততটাই কুৎসিস। লোক ঠকানোর তুই এত সাংঘাতিক খেলোয়াড় যে তীব্র রেজা তালুকদার অব্দি তোর ভোলা ফেলা মুখ থেকে ভরকে গিয়েছিল। এতগুলো কথার পিছে পুষ্পিতা উদাস উন্মননা, একরকমের নিশ্চুপ নিস্পৃহা। আশ্চর্যের মোড়ে চোরের মতো ঠাই বসে রইল সে। তীব্র ঝাড়া মেরে কাল ছাড়লো, সরিয়ে আনলো হাত, মেঝেতে চেয়ে শ্বাস টানলো জোরে। কঠিন অথচ আর্তস্বরে বলল, পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমিক হওয়ার স্বপ্ন দেখেছিলাম, অথচ প্রেমিকার স্বপ্ন কোথাও আমি ছিলাম না। যার ফোনের মতো হতে চেয়েছিলাম, তার মনটাই পাইনি। আমার মুখে তো থুতু ছুঁড়ে মারা উচিত, তাই না? পুষ্পিতা ফের ঢোক গিলল, কণ্ঠে অনিয়মনীয়তা। আশা করি আপনার বলা শেষ হয়েছে, এবার আপনি আসতে পারেন। তীব্র চোখের ভেতর বারো জ্বলে উঠল। দাঁত পিষে হাত তুলল মারতে, কিন্তু পারল না। যাকে ভালোবাসে তাকে আঘাত করা যায়? তীব্র হাত নামিয়ে আনল শিলার নাই, রুদ্ধ গলায় বলল, ভেবেছিলাম যেদিন তোকে সামনে পাবো সেদিন আমার জীবনে আমার হাতের প্রথম খুনটা তুই হবি, কিন্তু পরেরটুকু তীব্র আর বলল না। বিরতি নেওয়ার সাথে পেছন করে গেল। ভেঙে আসা বুকে স্পর্ধা জোগাতে দেখলো এদিক সেদিক। সেই পুরোটার সময় চওড়া পিঠের পানে চেয়ে রইল পুষ্পিতা, ঠাল ফেলা চোখের কোণে এক পশলা ধারা। তীব্র করে চাইতে চট করে চিবুক নামিয়ে নিল ফের। তীব্রর কাঠকণ্ঠে এবার অমূল্য বদল এলো। আগের চেয়েও রুক্ষতার পাহাড় নিয়ে বলল, তুই কি ভেবেছিলি আমাকে ছেড়ে এলে আমি মরে যাব? এত সস্তা আমার জীবন? তুই এখানে সংসার পাতিয়েছিস আর আমি ওখানে তোর সঙ্গে নেশা করে পড়ে থাকবো, তাই না? আমি তীব্র রয়েছে তালুকদার, কারো সুখে মরার মতো দুর্বল নয়। খুব ভালো আছি আমি, আর ভবিষ্যতে আরও বেশি ভালো থাকবো। পুষ্পিতা নিরাশ এসে বলল, আমিও তো সেটাই চাই, আপনি ভালো থাকুন, খুব তীব্র হুঙ্কার চেপে মাঝপথে, চুপ, একদম চুপ। তোর এসব নাকামি দেখতে চাই না আমি। একটু থেমে পড়ল। তখন যে ছেলেটা বেরিয়ে গেল, ওটাই তোর বর? পুষ্পিতা হ্যাঁ না বলল না। নিষ্পন্দ মেয়েটাকে দেখে হাসলো তীব্র, বেজা গলায় বলল, লজ্জা করে না তোর? দিনের পর দিন আমার বুকে মাথা রেখে মিষ্টি মিষ্টি প্রেমের কথা বলে এখন অন্য পুরুষের সাথে সংসার করছিস। মনের মধ্যে এত প্রমাঞ্চনা নিয়ে মানুষ বেঁচে থাকতে পারে? শালা সব দোষ আমার, যে একটা মরিচিকার পিছনে ছুটতে ছুটতে নিজের জীবনটাকে শেষ করে দিলাম। পুষ্পিতার জবাব নেই, শুধু চোখ থেকে এক ফোঁটা উষ্ণ জল কবজিতে এসে পড়ল। তীব্র কি তা দেখেছে? দেখেনি। সে বলেই গেল, কি ভেবেছিস নিজে বিয়ে করে সুখে থাকবি আর আমি পচে মরবো? রূপের খুব দিমাগ তোর, তাই না? চ্যালেঞ্জ করলাম, আগামী এক সপ্তাহের মধ্যে তোর থেকে 1000 গুণ সুন্দরী মেয়েকে বিয়ে করব আমি। আর তা যদি না হয়, আমার নামও তীব্র রেচা তালুকদার না। পুষ্পিতা বুকের হাহাকারটা মুখের উচ্ছ্বাসতাই বদলে দিয়ে বলল, শুভকামনা, আপনার নতুন জীবন সুখের হোক। এতভাবে বাচ্চাটা সত্ত্বেও বেহায়ের নাই নয়নতারার সমুদ্র জাগলো তার। গলে পড়ার আগে পুষ্পিতার বাম হাত তুলে মুছে নাই সে।
মাথা তুলতেই দেখলো তীব্র চেয়ে আছে। একটু আগের তীক্ষ্ণ দৃষ্টি ফেরত এসেছে হঠাৎ। কপালের মাঝে অল্প রেখার মেলা। তীব্র কিছু বলল না। থমথরা নদীর ন্যায় আচমকা কেমন চুপ করে গেল। অদ্ভুতরে হাসবাস ভাব করে মুখ ফিরে রওনা করলো বের হতে। অমনি সালমার মুখোমুখি পড়লেন। চৌকাঠে দাঁড়িয়ে তিনি, চোখের রাজ্যে এক আকাশ বিস্ময়। ভীষণ তাজ্জব পড়ে গেলেন। তুমি এখানে কি করে এলে? প্রশ্ন শুনেও তীব্র কদম থামল না, যেতে যেতে চলে দিল লোকেশন ট্র্যাক করে। ছেলেটা চলে গিয়েছে, কিন্তু হা করে চেয়ে রইলেন সালমা। ব্যাপারখানা এখনো মাথার উপরে করছে। লোকেশন ট্র্যাক করে কিভাবে এলো? তাতে তো ফোন নাম্বার চাই, কিন্তু ওনার সিমটা নতুন। তীব্রর তো সেটা জানার কথা নয়। আর সব থেকে বড় কথা, ছেলেটাকে না শেষ নুহার বিয়েতে দেখলাম। কার ফোন ট্র্যাক করলো তবে? ভদ্রমহিলার। কেন যেন রাহাতের মাথায় এলো। ছেলেটা যখন এসে বলল আয়েশা কাছেন, একচোটে ওয়াশরুমের পথে ছুটছিলেন তিনি। আয়েশা তখন বেসিনের ট্যাপ ছেড়ে মুখে জল দিচ্ছিলেন। সালমা পাশে গিয়ে দাঁড়ালেন, পিঠে হাত রাখতে ফিরে চালেন পরোটা। কি আপা, কিছু বলবেন? ঠিক আছেন আপনি? হ্যাঁ, কেন বলুন তো? সালমা কথা খুঁজলেন। আয়েশার চেহারায় থাকা জল থেকে চোখের জল আলাদা করা দুষ্কর। রইসই বললেন, না আসলে একমাত্র মেয়ে বিয়ে দিচ্ছেন তো, এরকম দিন একদিন আমিও পার করে এসেছিলাম, তাই আর কি ভাবলাম। আয়েশা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কি আর করার বলুন, এই জগৎ তো এই একটা নিয়মেই বেঁধে দিলেও খালাস। ভোগান্তি হয়, ভোগান্তি যা হয় সে তো আমাদের বাবা মায়ের। নিজের নারী ছেড়াতন সারা জীবনের মতো পর করে দেওয়া যে কত কঠিন, যার যার সেই বোঝে। ছাড়ানো সব বিয়ে পড়ানো শুরু হলে চলুন যাই। সালমা কথা নড়লেন ঠিকই, কিন্তু খটকা চাকলো মনে। আয়েশার কথায় স্বর একদম স্বাভাবিক। কাটলে তো এমন থাকার কথা নয়। তাহলে যে রাহাত বলল, দেনা মনে নিয়ে ফিরে এলেন সালমা। অদূরে হাতে চোখে পড়লেন কাত পাকের চেইন আটকাচ্ছেন রাহাত। দষ্ট ছুটে গেলেন তিনি। টান মেরে ব্যাগ হাতে নিলেন। চোখ রাঙিয়ে বললেন, কি করছিস? ব্যাগে হাত দিয়েছিস কেন? ছেলেটা হকচকালো, ভয় পেল একটু, তুতলে বলল, কিছু না, কিছু না। চেইন না খোলা ছিল, আটকে দিলাম। বিষয়টা নিয়ে সালমা তেমন ঘাটেননি, কিন্তু এখন যেন কানায় কানায় হিসাব মিলে গেল। রাহাতকে ফোন নিয়ে তীব্রকে দিয়েছিল। পুষ্পিতার না ওনার নাম্বার ট্র্যাক করেছে ছেলেটা, এখানে এলো। সালমা সব আহলে ফেললেন। তীব্রর প্রস্থান দেখে মুখ নয়ন ফেরাতে আনলেন। তারপর বুকের ভেতর একটা সূক্ষ্ম পাতা কিলবিল করে উঠল। পুষ্পিতা বসা থেকে শুয়েছে। অভ্যাস পেরে মাথার বালিশটা এনে আঁকড়ে ধরল বুকে। সহসা চোখ বন্ধ ভাঁজ করে একটা উষ্ণ জলের স্রোত গড়িয়ে কান অব্দি এলো। সব মিলিয়ে সূচ ফোটানোর ব্যথা জাগলো মনে। এই ব্যথার যন্ত্রণা ভয়ানক, ভীতিকর। যার যন্ত্রণায় পৃথিবীর হাজার হাজার মানুষ রেখে কেবল নির্দিষ্ট ওই একজনের জন্য হৃদয় পড়ে যায়। চন্দ্রের আবায় আলোকিত রাত। মাথার উপর একঝাঁক তারাদের ঠান্ডা প্রাণহীন দৃষ্টি এসে মিশে গেছে মাটিতে। বাঁশের লম্বা লম্বা পাতা ছুঁয়ে পাখা মেলেছে শীতকাল। জ্যোৎস্নার মোলায়েম আলোয় বড্ড মলিনতা। নিগুট অন্ধকারে মাখা রচনায় কোথাও কোনো কোলাহল নেই। ঘুমন্ত পরিণায় স্তব্ধ নিশাচল। চারিপাশে তিনটে করে কড়া লাইট নিভে গেছে অনেকটা সময়। উঠানের এক কোণে একটা বড় পিলার দাঁড়িয়ে আছে। ওর মোটা দেহ সখানেক বৈদ্যুতিক তার পেঁচানো। তার একটাতে ঝুলছে বড়সড় হলদেটে বাল্ব। অনেকগুলো উইপোকা ঝাঁক পেতে ঘুরছে সেথায়। বার্তা পালনের কোল ঘেঁষে যখন সবকিছু নিশ্চুপ পড়ে রইল, সিমেন্টের উঠানে স্টিলের ক্রাচের ঠকঠক শব্দ পরিষ্কার ভেসে আসছে বাতাসে। দু হাতে দুটো ক্রাচার দিয়ে ভর দিয়ে দিয়ে হাঁটছে পুষ্পিতা। লম্বা স্কার্টের নিচ হতে বাম পাটা দেখা গেলেও ডান পা নিরুদ্দেশ। পুষ্পিতা একটু থমকায়, ফের হাঁটে। ঘামে জবজব সারা মুখ। অসুস্থতার সঙ্গে শরীরটা ক্লান্ত ও রোগে ছুটে বেড়ালেও ঘরের দিকে রওনা করলো। তারপর এক চালার সামনে সামনে তিনটা চাপটে সিঁড়ি বাঁধানো। পুষ্পিতার ভেতরে নাটকে সেখানে এসে থামলো। ক্রাচ দুটো একপাশে নামিয়ে রেখে বসলো ধীরে। শীর্ণ বুকের ফ্যাসফ্যাসে শব্দটা কমাতে হাত উল্টে ঘাম মুছল কপালের। অদূরে কোথাও পেঁচাটাক নিরুত্তর বইছে। পাহাড়ের সাথে চারিপাশে তমসায় কিছুটা ভুতুড়ে পরিবেশ। পুষ্পিতার তো মনে ভয় নেই, বিষণ্ণতায় চোখ নয়ন তুলে সুবিশাল আকাশ দেখছে সে। কানের কাছে বাজছে কর্কশ সেসব কথা। আমার গায়ে চামড়া ছিল, চিলে নিলেও যতটা যন্ত্রণা পেতাম না যতটা তোর ছলনায় পেলাম। পুষ্পিতা ঢোক গিলল, তবে উবে দিতে চাইল বুকের জমা সমস্ত পীড়াদের। কিন্তু চাইলে কি তা হয়? পিলারের গায়ে দুর্বলের নাই পিঠে এলিয়ে দিল সে। চোখ বুঝতে তরতর করে নোনা চলে ভিজে গেল কাল। সঞ্চার নিশিতে ছুটে বেড়ালো তার বোঝা গলার সুর। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাটার মুকুটে লাখে ভারী। গেছে জীবন দুদিকে দুজনারই, মেলে নিলেও কি মেনে নিতে পারি? ছুতে গিয়েও যেন হাতের নাগাল পাই না। এভাবে হেরে যায়, যেই ঘুরে তাকাই কেমন যেন আলাদা আলাদা সব। আলগা থেকেই তাই খসে পড়েছে প্রায়, কেমন যেন আলাদা আলাদা সব। পুষ্পিতা চোখ মেলালো, তপ্ত জল মুছে গিয়ে হাতে নিল তুলে।
পাঁচর ছিঁড়ে নেওয়ার টান পড়লো সেই পরের কথায়। লজ্জা করে না তোর? দিনের পর দিন আমার বুকে মাথা রেখে মিষ্টি মিষ্টি প্রেমের কথা বলে এখন অন্য পুরুষের সাথে সংসার করছিস। মনের মধ্যে এত প্রবঞ্চনা নিয়ে মানুষ বেঁচে থাকতে পারে? তোর মতো মেয়ের কাছে থেকে এসবই আশা করা যায়। চ্যালেঞ্জ করলাম, আগামী 1 সপ্তাহের মধ্যে তোর থেকে 1000 গুণ সুন্দরী মেয়েকে বিয়ে করব আমি। আর তা যদি না হয়, আমার নামও তীব্ররেজা তালুকদার না। পুষ্পিতা নিরস নয়নে সিও বাপাটা দেখে নেয়। এরপর চোখ সরাই ডান পায়ের ওপর, হাঁটু থেকে যার কিচ্ছু নেই। স্কার্টের ফাঁকা ওই অংশটুকু বড় নিশ্চিন্তে ধুলায় লুটিয়ে আছে। আঙ্গুল নেই, পায়ের পাতা নেই। পুষ্পিতার কলার ভাঁজে কান্নার তুবড়ি ছিটকে এলো। দুহাতে মুখটাকে হুট করে কেঁদে উঠল হঠাৎ। একটা দুর্ঘটনা সবকিছু আজ কোথায় ভাসিয়ে নিয়েছে। সেই অ্যাক্সিডেন্টে পুষ্পিতার জীবন থেকে শুধু তীব্রকে নিয়ে যায়নি, সারা জীবনের মতো তাকে পঙ্গু করে ওর সুস্থভাবে হাঁটার ক্ষমতা নিয়ে গেছে। সাথে নিয়ে গেছে তার সমস্ত স্বপ্ন, তীব্রর বোর হওয়ার ইচ্ছেদের। গলা টিপে পেরে ফেলেছে তার জীবনের ওই ক্ষণস্থায়ী সুখ পাখিকে। সেই বিভৎস অতীত আরেকটিবার মেয়েটার চোখের পর্দায় ভেসে উঠল। পুষ্পিতার যখন জ্ঞান ফিরল, সারা গায়ে ব্যথা, শরীরের অর্ধেকটা প্রায় সাপের ব্যান্ডেজের আড়ালে। শূন্য কেবিনটাতে ঝাপসা চোখে কিছু পল দেখল সে। পায়ের কাছে কেমন ছিনছিনে ভাব, মনে হচ্ছে হাঁটু থেকে পুরোটা অবশ, কিছু যেন পাথরের মতো ভারী। পুষ্পিতা উঠে বসলো কোনো মতে। ব্যথাটা ঠিক কোন পায়ে ও কাঁপা কাঁপা হাত বাড়িয়ে প্রথমে বাম পা ছুলো, তারপর আঙ্গুলগুলো যখন ডান পায়ে এলো সেখানে কিছু নেই। পুষ্পিতা উদ্বিগ্ন হয়ে পড়ে, উদ্ভ্রান্তের মতো আলো ভালো করে হাতায়। খেয়ে হারিয়ে যখন উপর থেকে চাদরটা সরালো, হাঁটুতে পেঁচানো বিশাল আকার ব্যান্ডেজ দেখে বুঝে ফেললো যা বোঝার। পুষ্পিতার শ্বাস থমকে গেল। মা বলে আত্মচিৎকারে ভারী হলো সারা ঘর। পুরনো সেই দৃশ্য মনে করে পুষ্পিতার কান্না বেড়ে যায়। হু হু শব্দটা হাউমায় রূপ নাই ক্রমে। ফোপানো তোরটা খুব কষ্টে আটকে বলল, আপনি কখনো বুঝতেও পারবেন না তীব্র, আপনাকে পাওয়ার কতটা তীব্র ইচ্ছে নিয়ে আপনার থেকে দূরে সরে এলাম। হঠাৎ কাঁধের উপর একটা নরম হাত পড়ল, মাথা তুলে চাইল মেয়েটা। টলটলে চোখে পাশে বসলেন সালমা। অমনি বুকের মধ্যে চাপ দিল ও, কেঁদে কেঁদে বলল, আমার খুব কষ্ট হচ্ছে মনি, আমার খুব কষ্ট হচ্ছে। সালমা ওকে শক্ত করে চেপে ধরলেন বুকে, কাছেন তিনিও। পিঠে মাথায় হাত বুলিয়ে বললেন, শক্ত হো মা, শক্ত হো। তীব্রর কথা মনে পড়ছে, তাই না? পুষ্পিতা সরে এলো, চোখ মুছে বলল, না। মিথ্যে বলছিস কেন? আমি সব বুঝি। মিথ্যে বলছি না মনি, একটু কষ্ট, মিথ্যে বলছি না ভাই, আমি খুব ইমোশনাল হয়ে যাচ্ছি। কিন্তু কথার সাথে যে চোখ মুখ মেলেনি। পুষ্পিতার হরুণী নয়ন নৈকট্যের পথে মিশেছে। চাউনিতে তার মনের কথা বলল, সে সব সময় আমার সাথেই থাকে, তাকে আলাদা করে মনে পড়বে কেন? উনি তো রোজ আমার কাছে আসেন, আমায় ছুঁয়ে যাক। কখনো সন্ধ্যা হয়ে সুদর্শন, দুপুরে চকচকে রোদ, কখনো রাতের জ্যোৎস্না হয়ে। আর যেদিন চাঁদ থাকে না সেদিনও আসেন অন্ধকারের মাঝে উড়ে বেড়ানো হিমেল হাওয়ার মতো। যার সাথে আমার নিঃশ্বাসের লেনদেন হয়, তাকে আমি ভুলতে পারি মনি? মেয়েটার মুখ দেখেই সালমার বুক পুড়ে গেল। অনুতাপে হাহাকার করে বললেন, আমার জন্য আজও তোকে অত খারাপ খারাপ কথা শুনিয়ে গেল। সব কিছুর জন্য আমি তাই, সব আমার জন্য হয়েছে। কণ্ঠিত পরোটার হাত দুটো মুঠোয় ধরল পুষ্পিতা, কণ্ঠে উদ্বেগ। এমন করে কেন বলছো? এখানে তোমার কি দোষ? সব তো তোমার আমার কথাই করেছিলে মনি। তোমার তো মিথ্যে বলতে চাওনি, আমি তো জোর করে বলেছিলাম তোমাদের। পুষ্পিতা ফের ডান পাটা দেখালো, হাত দিয়ে উড়ুতে দুটো আঘাত করে বলল, আমি যে এই পঙ্গু জীবনটা নিয়ে ওনার উপর বোঝা হতে চাইনি। নাক টেনে চোখের পানি সামলালো পুষ্পিতা, ধাতস্থ হওয়ার চেষ্টা চালিয়ে বলল, সেজন্যই তো তোমাদের বলেছিলাম ওনাকে জানাতে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। চিঠি আর ছবি দেখার পর আমাকে ঠিকই ঘৃণা করতেন উনি। তখন নতুন করে জীবন সাজাতে ওনার আর কিছুই, কোনো পিছুটানি থাকতো না। কিন্তু তাকেও পেরেছে। ওর চোখে মুখের অবস্থা দেখিসনি? যে ছেলে একদিন তোর জন্য মাঝখান থেকে ভালো হয়ে গিয়েছিল, সে তোকে এত সহজে ভুলে যাবে? এমনটা কখনো হয়? দেখলি তো, ঠিক তোকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। তীব্র ভালো নেই পুষ্পিতা, ওর অবস্থা দেখে আমি বুঝতে পেরেছি ও তোকে ছাড়া সত্যিই ভালো নেই। তুইও তো ভালো নেই। আর আমি কি করেছি সব জেনে শুনেও দুটো মানুষের কষ্ট শুধু বসে বসে দেখছি। ছি ছি ছি। তুমি কাঁদছো কেন মনিন? আমার তো ভাগ্যটাই এমন, কপালে কোনো সুখ বেশি দিন থাকে না। যা একটু বাঁচার আশা দেখেছিলাম তাও চলে গেল। অবশ্য এটা আমি অনেক আগে থেকেই মেনে নিয়েছি মনি, এবার তুমি মেনে নাও তো। পুষ্পিতা বড় করে শ্বাস নিল, ফের বলল, তবে কি জানো, উনি এখানে এসে একদিকে ভালোই হয়েছে, এখন আমাকে আরো বেশি বেশি করে ঘৃণা করতে পারবেন। উনি ভেবেছিলেন ওই নিঃসঙ্গ ঘরটা আমার সংসার, শাহেদ স্যার আমার বর। তুমি শোনোনি উনি কি বলে গেলেন? 7 দিনের মাথায় এক সুন্দরী মেয়ে থেকে বিয়ে করবেন। আমি জানি ওনার মতো মানুষ নিশ্চিত পৃথিবীর শ্রেষ্ঠ মেয়েটাকে বউ হিসেবে পাবে, তাই না মনি? যে ঠিক
এই ঠকবাজ পুষ্পিতার কথা ভুলিয়ে দেবে ওনাকে। উনি খুব সুখী হবেন মনি, দেখো দেখো তুমি খুব সুখী হবে। সালমা বেগমের কান্নার তোর বাড়ল, কণ্ঠে বিস্ময় নিয়ে বললেন, তুই কি দিয়ে তৈরি রে মা? যাকে এত ভালোবাসিস তার পাশে অন্য কাউকে ভাবতে তোর কষ্ট হচ্ছে না? তুই নিজে কি এখনো ওকে ভুলতে পেরেছিস? বালিশের তলায় তীব্র ছবি নিয়ে ঘুমাস, দিনরাত এক করে কাঁদিস। আমি এখানে থেকে না বলে কিছু কিছু কি বুঝি না, কিছু জানি না? এই যে ঠিক করে খাস না, ঘুমাস না, কারোর সাথে হাসি মুখে দুটো কথা বলিস না, কার সুখে কার দুঃখে? তীব্রকে ছাড়া তুই বাঁচতে পারবি পুষ্পিতা? এমন মরার মতো বেঁচে থাকতে কি আদৌ বেঁচে থাকা বলে? কান্নার বিরহের তলায় পুষ্পিতার কণ্ঠনালী রোধ। ভীষণ টেনে হিচড়ে হাসলো, তাও বলল, তুমি এভাবে কেন ভাবছো বলো তো? উনি ভালো থাকলেই আমি ভালো থাকবো, তাছাড়া পেতেই হবে এমন তো কোনো কথা নেই। জীবনের কিছু কিছু জিনিস বহুদূর থেকে সুন্দর হয়, তীব্রও না হয় তেমনই থাকুক, ঠিক ওই আকাশের তারার মতো, যাদের আমি রোজ মন ভরে দেখব, কিন্তু চাইলেও ছুতে পারবো না। সালমা আঁচলে মুখ চেপে ধরলেন, চোখের জোরে তার চারচেটে চেহারায় সাজছেতে প্রায়। এই মেয়েটার কপালে আল্লাহ কি একটুখানি সুখ লিখেও রাখেননি? ছোট আদর, ছোট থেকে অনাদর, অবহেলা, খাবার খোঁটা, থাকার খোঁটা শুনেও শুনে বড় হলো। একটা ভালো দামি জামা, একটু আলাদা ভালো কিছু দিতে পারেননি তিনি। প্রচণ্ড শীতেও বিছানা রেখে মাটিতে শুতে হয়েছে। সেই মেয়ে তীব্রকে নিয়ে একটু ভালো থাকার স্বপ্ন দেখল যখন, সৃষ্টিকর্তা এমন করলেন কেন? কি চান উনি? সালমা আকাশপথে চাইলেন, দৃষ্টিদয়ে হাজার হাজার প্রশ্ন, হাজার অভিযোগ। তারপর সবকিছু শান্ত। হুতুমের টাকাটা কি কখন থেমে গেছে? ওরাও বুঝি পুষ্পিতার অন্তরের সুপ্ত আর্তনাদ শুনতে পেল। কমত মানুষগুলোর ভারী শ্বাস প্রশ্বাস ছাড়া নৈসর্গে আর ভিন্ন আওয়াজ নেই। দুই রমণীর খোলা আসমানের মাথায় নিয়ে অষ্টচল বিসর্জনের মুহূর্তে ছুটে এলো একজোড়া মশমশে জুতার শব্দ। দেওয়ালে আড়াল হতে যা সতর্কে হেঁটে এসে দাঁড়ালো ওপাশে। উঠানের মহাময়ী আলোয় লম্বাটি কালো ছায়ামূর্তি এসে থামলো ঠিক পুষ্পিতার পায়ের কাছে। ভেজা চোখ দুটো সেটাই পড়তে হঠাৎ চোখ উঠালেন সালমা। সহসা কান্না থামালো, বুক ফুঁড়ে বেরিয়ে এলো, তুমি? পুষ্পিতা মাথা তুলল কৌতূহলে। একপল সালমাকে দেখে সামনে চাইতেই চমকে উঠল পিলে। সুটাম দেহি চেনা সেই পুরুষ একদম মুখোমুখি তার। এই তো মাত্র কয়েক হাত দূরে। পুষ্পিতার বিস্ফোরিত চোখে বেরিয়ে আসে দুপুরের মতোই শরীর জমে যায়। কিছুক্ষণ স্তম্ভিত চেয়ে থাকে, কম্পিত হাত বাড়িয়ে ক্রাশ দুটো ধরল সে। জান্নাতুল দেহ দু হাতের ভর রেখে উঠে দাঁড়ালো কোনো মতে। তীব্র এগিয়ে এলো, এক পা দুপা, দূরত্ব যত কমে হৃৎপিণ্ডর বিকল ভাব তত বিহত হয় পুষ্পিতার। বক্ষপিঞ্জরে ফাঁকে ফাঁকে দম ফেলার ফুসরত আটকে যায়। পিঠের হাড় কলকলে হিমধরার মাঝে তীব্রর খুব কাছে এসে দাঁড়ালো। তপ্ত শ্বাস বাড়ি খেলো পুষ্পিতার কপালের উষ্ণ শৈলের ওপর। সালমা ছায় দাঁড়িয়ে রইলেন, অবাক তিনিও। তীব্র যে দুপুরে ওনার সামনে থেকে বেরিয়ে গেল, এখন আবার কি করে এলো তাহলে? তার চাহনিতে শীতলতা নেই, চিবুক শক্ত পাহাড়। পুষ্পিতা যখন নিস্তব্ধতার দোলাচলে হা করেছে, আচমকা ঠাস করে একটা চড় মারল সে। সালমা ভরকি গেলেন, হাত দিয়ে মুখ চেপে পিছিয়ে গেলেন এক পা। পুষ্পিতা হকচকালেও রানী উল্টে আনত মাথায় ঝরঝর করে কেঁদে ফেলল, যেন বহুদিনের কুমুট পেক ভেঙে বৃষ্টি নামল কেবল। টষ্ট তার বাহু চেপে ধরল তীব্র, ক্ষুদ্র শরীরটা ঝাঁকিয়ে পড়ল। নিজের মনে হলো আর দূরে চলে গেলি, একবারও আমার কথা ভাবলি না? আমার জীবন নিয়ে খেলার সাহস তোকে কে দিয়েছে? থামল সে, দৌড়ালো, দম টেনে বলল, দুপুরে আমি যখন নিজের দেওয়া আংটি তোর আঙ্গুলে দেখেছিলাম, যখন একবারও আমাকে দেখে তুই দাঁড়ালি না, তখন আমার খটকা লেগেছিল। আর যেটাকে যাচাই করতে আমি রয়ে গেছিলাম এখানে। তুই এভাবে আমায় ঠকালি পুষ্পিতা, এইভাবে ঠকালি। শেষের দিকে কণ্ঠস্বর ধরে এলো ওর। পুষ্পিতা আস্তে করে হাত দুটো সরিয়ে নেয়, পিছন ঘুরে বলে, আপনি আবার কেন এলেন স্যার? একজন পুঙ্কু মানুষের কাছে কেন এলেন? টষ্ট ওকে টেনে নিজের দিকে ফেরালো তীব্র। ওই অ্যাক্সিডেন্ট যদি আমার হতো, এই অবস্থা যদি আমার হতো, তাহলে তুই কি করতে? এইভাবে আমাকে ফেলে চলে আসতি? সহসা মুখ চেপে ধরল পুষ্পিতা, চোখে জলের বন্যা নিয়ে বলল, এমন কথা বলবেন না। সৃষ্টিকর্তার অশেষ রহমত যে আপনার কিছু হয়নি। তীব্রর ওই কোমল হাত ঠোঁট হতে নামিয়ে আনলো, শক্ত বাঁধনে দূরে লাগলো মুঠোয়। নিজের স্বরে নরম করে বলল, তাহলে তুই কি করে ভাবলি বিতু মেয়ে, এই সামান্য কারণে আমি তোকে ছেড়ে যাব? সালমার চোখে জল ভরে যায়, বিমূর্ততায় ফাঁক গলে উকি দেয় অনেকখানি আশা। মনে হলো পুষ্পিতার কপালের সমস্ত দুর্ভোগ মিটে যাবে আজ। যাক, শুধু একটাবার মেয়েটার সুখে দড়ি পা রাখুক, তাহলে আর কিচ্ছু চাইবেন না সালমা, নিজের জন্যও না। প্রৌঢ়া চোখ মুছলেন, দাঁড়ালেন না আর। সময়টা ওদের লিখে দিতে দ্রুত ঢুকে গেলেন ঘরে। এত বছর পর আবার সেই পুরনো ডাক, পুষ্পিতার খরাই ভরা
অন্তরপত্রে ঝড় তুলে দেয়। আনন্দে বা ক্লেশে মেয়েটা ফের পুপিয়ে উঠল। তার হাতে ধরা ক্র্যাচ দুটোকে তীব্রর অসহ্য লাগে। জট করে টেনে নিয়ে ছুঁড়ে ফেললো দূরে। পুষ্পিতা এক পায়ে টাল রাখতে পারে না। ডোলে পড়তে নিলেই তীব্র আগলে নিল দুহাত। পাখির ডানার নাই ক্ষুদ্র শরীরটা শক্ত করে চেপে ধরল বুকে। জমাট কণ্ঠে বুঝে গেল কথা বলতে গিয়ে। আই এম সরি ভিতু মেয়ে, না ছেড়ে তোমাকে কি না কি বলে ফেলেছি। আই এম সরি। তারপর একটু সময় কাটে। তীব্র মুক্ত শ্বাস টানল। পুষ্পিতা মাথা রাখতেই এককাল খা খা করা বুকটায় কি অপার শান্তি নেমেছে। কথার পেটে পুষ্পিতার উত্তর এলো না। মনের আশ মিটিয়ে মেয়েটা হাউমাউ করে কাঁদছে। তীব্রর পিঠের শার্ট খামচে ধরে গলা ভেজাচ্ছে জলে। তীব্রর বিলাতি নয়ন টলমলে। বুক থেকে পুষ্পিতার মুখ তুলে চোখ মুছে দিয়ে বলল, এত বছর ধরে নিজেও কষ্ট পেয়েছ, আমাকেও কষ্ট দিয়েছ, অনেক ধৈর্যের পরীক্ষা নিয়েছ আমার, এই শেষ। তারপর চট করে ওকে কোলে তুলল সে। তথাপি স্বরে চিত্রটা নিয়ে বলল, তুমি আমার এই অন্ধকার জীবনের আলো ভিতু মেয়ে, আমার সন্ধ্যা প্রদীপ তুমি। তোমাকে আমি শেষ নিঃশ্বাস অব্দি ছাড়ব না, তুমি ছাড়া পেতে চাইলেও না।